Honorable Prime Minister of India, and this is life and contribution of Rani Rashmani to this society in this huge expanse of the holiest of the holy Dakshineshwar temple precincts. আচ্ছা বিপ্লব, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এবং মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন শ্রদ্ধেয় বিদগ্ধ ব্যক্তিত্বরা। মঞ্চে আমরা পেয়েছি স্বামী শাস্ত্রজ্ঞানানন্দজি, সেক্রেটারি রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর। মহারাজকে আমাদের অন্তরের প্রণাম জানাই। আমরা পেয়েছি ডক্টর সায়ন ভট্টাচার্য, এডুকেশন অফিসার, ইন্ডিয়ান মিউজিয়াম, তাকে আমরা আমাদের শ্রদ্ধা প্রণাম জানাই। আমরা পেয়েছি ডক্টর অমিত ঘোষ, কলকাতা মেডিকেল কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশনের, তাকে আমরা আমাদের শ্রদ্ধা প্রণাম জানাই। আমরা পেয়েছি স্বামী অচ্যুতানন্দ গিরিজি মহারাজকে, যোগদা সৎসঙ্গ সোসাইটি থেকে এসেছেন মহারাজ, আমাদের সকলের শ্রদ্ধা প্রণাম তার জন্য। ডক্টর সত্যব্রত চক্রবর্তী, জেনারেল সেক্রেটারি এশিয়াটিক সোসাইটি, তাকে আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা জানাই। আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রফেসর প্রতাপ সিং, যিনি ডিরেক্টর জেনারেল ন্যাশনাল লাইব্রেরি, তাকে আমরা শ্রদ্ধা প্রণাম জানাই। যারা আজকে আমাদের কিছুক্ষণ আগে থেকে শুনছেন তারা এটা শুনেছেন যে আজকে যে সমস্ত প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো না কোনো ভাবে রানীমার অবদান জড়িত রয়েছে এবং আজকে সে কথা সকলের স্মরণ ও মননে রাখার দিন যে সেই সময় 19 শতকে যখন ব্রিটিশ শাসন ছিল তখন রানীমা কি অসাধ্য সাধন করেছেন, আজ সেটা খুব সামনে আসা প্রয়োজন। সেই জন্য কিন্তু মিনিস্ট্রি অফ কালচারের এই আয়োজন, আমরা স্যালুট জানাই তাকে এই আয়োজন করবার জন্য। মঞ্চে যারা এসেছেন তাদের সকলকে আমার এবং আপনাদের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। Ladies and gentlemen, around the middle of the 19th century, or maybe a bit earlier, the society here in Bengal was moving through the worst of times. The fabric of India's Hindu society was marred by orthodoxy, religious dogmas, caste superstitions. The Brahmin pundits and scholars, who also dubbed up as priests, were at the helm of the society. The strong presence of Firans and Bletchers, the Europeans and non-Hindus, propelled them to adopt most stringent measures to safeguard their faith. Around 30 years earlier, the great Lokamata Rani Rashmani was born in 1793 in a small village in Halishahar. Of very, very modest means. She was married off to Babu Rajchandra Das, the wealthy scion of a zamindar business family of Jan Bazar. Unfortunately, the Rani was widowed after the death of her husband in 1836. The untimely death of her husband and the muck of hetero-patriarchal casteism of those days taught her that she needed to know about the fourfold oppression, caste, creed, gender and religion of lower caste women in India. Despite severe resistance from other male members of the family, she assumed the responsibility of the businesses and finances of the zamindari, which were indeed rare for the time she lived in. She wielded her power for the next 30 years, guided by her keen business acumen, solidarity with the underprivileged, a knowledge about litigation, and a remarkable ability to take on patriarchy by its horns. Friends, whenever we talk of Rani, we tend to start and finish with her great work of establishing this holy place, the Dakshineshwar temple. Undoubtedly, this has been her most resounding work. Because of this work, we could get the great reformer, Sri Ramakrishna Paramhansa Deva, whose 188th birth anniversary falls today. আচ্ছা বিপ্লবকে একটু থামিয়ে আমি একটা কথা শুধু বলবো, বিপ্লবের কথার সূত্র ধরে আমি না বলে পারছি না। রানীমাকে আমরা এই মন্দির দেখলেই রানীমা এবং ঠাকুর রামকৃষ্ণ, তাই তো বিপ্লব? এবং
মা শারদা এবং স্বামীজি। সেই সূত্র ধরে একটি ছোট্ট জিনিস বিপ্লব আমার শোনাতে ভীষণ ইচ্ছে করছে, যেটা আমাদের শ্রদ্ধেয় কুশল চৌধুরী মহাশয় ঠাকুরকে নিয়ে লিখেছেন। তোমাকে প্রণাম করি শ্রীরামকৃষ্ণ, ভারতের প্রেম মূর্তি, পথের দিশারি। তোমার অমৃত বাণী স্মরণে রেখে দেব আমি পারি ঝঞ্ঝাক্ষুব্ধ পথ। দূরে রক্তপায়ী হায়নারা ডাকে, জীবন পরিক্রমা পথে শুধু কাঁপে চারিদিকে লোভ হিংসা নৃশংসার তীব্র অন্ধকার। জীবন কারায় বন্দী, দেহ ক্লান্ত ঋদ্ধির উত্তাপে। এরই মধ্যে তব আশিস একমাত্র পথ, শিরে নিয়ে চলবো আমরা যুগ যুগান্ত এই শপথ। এই শপথ আমরা সবাই করব। এখানে মহারাজরা রয়েছেন, রানীমাই মন্দির প্রতিষ্ঠা করেছেন। আমরা পেয়েছি আমাদের প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে, যার কাছে অক্লেশে সবকিছু নিবেদন করা যায়। আমরা পেয়েছি আমাদের জননী সারদা মাকে, আমরা পেয়েছি স্বামী বিবেকানন্দকে, আমরা পেয়েছি অগণিত বিপ্লবীকে, যারা এই মন্দিরে এসেছেন, মায়ের অর্ঘ্য নিয়েছেন, মন্দিরে বিপ্লবের কাজে গেছেন। তাই যখন এই মন্দিরে দাঁড়িয়ে আমরা কোনো কাজ করি, তখন আমরা শিহরিত হই। আমরা শিহরিত হই যে লোকমাতা কিভাবে সেই সময় তৈরি করেছিলেন নিজেকে। যে কথা একটু আগে বিপ্লব আপনাদের বলছিল, সে যুগ ছিল রানী রাসমণির যুগ। Ladies and gentlemen, Vishakha is dwelling more on the temple, Sri Ramakrishna, Sharadama, and the great blessings, of course, undeniable. But my role today here, to stand here to moderate a seminar on women empowerment, is to take Rani outside the role of the temple. Temple was just one small thing she did. Do you know, ladies and gentlemen, in those days, in the 1840s, the fishing communities in the Bengal Presidency, which had flourished for several centuries, was facing a crisis for existence. The Trading Corporation of East India Company, it turned its racketeering gaze towards the thriving fishing business in the placid waters of the Ganga. Through the months of February to October, small fishing boats would traverse through the waters of the Ganga, netting in bountiful harvests of hilsa, a supreme delicacy of the Bengal cuisine. The East India Company started imposing a major tax on fishing boats, a sinister move that reduced river traffic while raking in extra revenue for the company. The Angshar fisher folk, mostly from the Jele Koibotto Company, the communities were facing a huge crisis. They came to Ranima to look for redressal. Rashmani made a very intelligent offer with her skills in litigation to the East India Company to lease out a 10-kilometer long stretch of the Hooghly River, a distributary of the Ganga. Unmindful of the consequences, the company unwittingly agreed to lease out the 10-kilometer long stretch. But the Rani decided to put two massive iron chains across the Ganga at Betiabruz and Ghusuri. Then she could do it because it was under her lease. And what happened was the ships couldn't come into the river, and the Britishers were at a loss. They didn't really know what to do. So, flummoxed by the turn of events, the officials of the East India Company sent out notices seeking an explanation from the Rashmani. They knew they couldn't fight her in a legal battle. So, ladies and gentlemen, this little brainwave is far bigger than just establishing a temple. In fact, Raja Ram Mohan Roy, who was one of her husband's closest associates, was very pleased and happy to meet her. In her first interaction, he said, "May you dispel the darkness from the lives of hundreds of hapless women. May you live up to your name and become the queen of the masses." She became truly a queen of the masses, and she propagated the support for widow remarriage, support against marriage, and of course the immolation and the funeral of the husbands, which the hapless young widows had to undertake by way of sati.
বিপ্লব So, আমি তোমাকে just a second. আচ্ছা সেকেন্ড Just a second. Vishakha, today we need to talk less about the temple and talk more about her contributions. রানীমা About the contributions of Ranima. It extended far beyond the temple. It extended to helping the fishermen. It extended to helping the National Library, to helping the Asiatic Society, and of course, in general, empowering the women. She was not just happy to make a temple and get crores of pilgrims to it. So we are discussing women empowerment today. She empowered women when women empowerment was not a fashionable term as it is today. We have a Women's Day on the 8th of March coming in a few days from now. যেন রানীমা যেন বলবেন আমি তোমারই মাটির কন্যা জননী বসুন্ধরা, তাই তো? বিপ্লব, আমরা আমাদের মধ্যে ইতিমধ্যে পেয়েছি ডক্টর কৈলাস ভরদ্বাজ ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে, আর আমরা পেয়েছি ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, ডিরেক্টর ম্যাকেজ। আমি যখন বলেছিলাম তখন এই দুজনকে আমরা মঞ্চে পাইনি, তার একটু পরেই তারা বসেছেন, আসন অলঙ্কৃত করেছেন। আমাদের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে তাদের শ্রদ্ধা ও প্রণাম জানাই। I think it's time that we light the ceremonial lamp. প্রদীপ প্রজ্বলন এখন হবে তো? Then it will take 5 minutes or no, এটা দিনে না, সবাই এসে গেছেন। বিপ্লব যে কথা বলছে আজকে সে কথা বলবারই দিন। আমি নারী, আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। সত্যি মহীয়সী নারী রানীমা। আজকে বিপ্লব ঠিক একটু আগে যে কথাগুলো আপনাদের সামনে উচ্চারণ করলো, আজকে যে সমস্ত প্রতিষ্ঠানকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যে বিদগ্ধ ব্যক্তিত্বরা এই আসন অলঙ্কৃত করেছেন, যে যে প্রতিষ্ঠান থেকে এসে রানীমার অবদান সেই প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিল। আজ 21 শতকের এই আমরা যে দুটো দশক পেরিয়ে তৃতীয় দশকে ঢুকেছি, আমাদের সকলের জানা দরকার, আমাদের স্মরণে মননে রানীমার অবদান খুব করে জানা দরকার। তাই তো আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমি তো বিশেষ করে নারী হিসেবে ভীষণ গর্বিত যে রানীমা সে যুগে কি বলিষ্ঠতাই না দেখিয়েছিলেন। আমরা এখনো যে কাজ করতে ভয় পাই, অক্লেশে রানীমা সে কাজ করে গেছেন এবং ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করে। সেই জন্য রানীমার চরণে আমরা সকলে আমাদের মাথা নোয়াবো আর বলবো, আমার মাথা নত করে দাও কে তোমার চরণ ধুলার তলে। Let me take Ranima out of the confines of shlokas and poetry to the then Imperial Library, now the National Library of India, and the then Hindu College, now the President's University. The Rani donated large sums of money and land. Did you know, ladies and gentlemen, how Rani Rashmani helped transform the lives of misguided youth and gave them a fresh lease of life? Prince Dwarkanath Tagore, Rabindranath Thakur's grandfather, had mortgaged a part of his zamindari in the present-day Santoshpur in South 24 Parganas to the Rani for his passage to England. This part of land, which was then a part of the Sundarbans, was marshy and almost uninhabitable except for some families of thugs who found the area convenient to stay and venture out for plunders in faraway places. Rashmani persuaded these families and helped them to build up fisheries in the surrounding water bodies and later turned into large, rich berries which supply to the fish markets today. So, I truly wanted to portray to you, ladies and gentlemen, the very practical side of Rani's life, taking her out of the confines of the Dakshineshwar temple and the poetry and the lines that have been written eulogizing her, because she was a very grounded lady 250 years ago. আমরা ইতিমধ্যে আমাদের মধ্যে পেয়েছি প্রফেসর সুমিতা সাহাকে, যিনি ডিপার্টমেন্ট অফ সোসিওলজি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে এসেছেন। ম্যামকে আমরা স্বাগত জানাই, আমাদের শ্রদ্ধা জানাই এই অনুষ্ঠানে। মঞ্চে রয়েছেন, আমরা সকলেই দেখতে পাচ্ছি, তাকে আমরা চিনি, আমরা সকলে জানি যে তার সময়ে মন্দিরের
যে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। শ্রদ্ধেয় কুশল চৌধুরী মহাশয় অছিয় সম্পাদক। We have with us Sri Kushal Chaudhuri, who is the Secretary and Trustee of the Dakshineshwar Kali Temple Trust at Debottor Estate. You see the beautiful precincts, the absolutely spotless Dakshineshwar Temple in its new avatar that has been possible due to the efforts হ্যাঁ, আমরা ঠিক এই সময় because of Sri Kushal Chaudhuri and his wonderful team at the Dakshineshwar Temple. We are lighting the ceremonial lamp. প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের Sanskar Bharati Dakshin Bangla will sing Akhand Vande Mataram with the lighting of the lamp. সেটা করব আমরা, কিন্তু তার আগে Revered Swami Shastri Jnanananda Ji Maharaj, Secretary of the Ramakrishna Mission Narendrapur, Dr. Swarup Prasad Ghosh, Director Makais, the Kushal Chaudhuri, the Secretary and Trustee, Dakshineshwar Kali Temple Trust and Debottor Estate, Temple Trust and Debottor Estate, and the other dignitaries. আমরা বলতে পারবো একই সঙ্গে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো দহন দানে। বন্দে মাতরম সুজলা শুভলাম মলয়াজ শীতলাম শস্যা শ্যামলাম মাতরম বন্দে শুভ্রজ্যোৎস্না পুলকিতয়ামিনী ফুল্লকুসুমিত ধ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাষিনী সুহাসিনী সুমধুর ভাষিনী সুখদা বরদা মাতরম বন্দে শব্দকোটি কণ্ঠ কল কল নিনাদ করাই দ্বিশব্দকোটি ভুজে ধৃত খর কর বালি ও পুলা কেন মা এত বলি বহু বল বাহিনী নমামি ধারিণী রিপুদল বাহিনী মাতরম বন্দে তুমি গীতা তুমি ধর্ম তুমি ধীরি তুমি মর্ম সংহি প্রাণ শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারি প্রতিমা গৌরী মন্দিরে মন্দিরে संहि दुर्गा दश प्रहरण धारिणी कमला कमल दल बिहारिणी वाणी बीतदायिनी नमामि तं नमामि कमलां अमलां अतुलां सुजलां शुभलां मातरं श्यामलां सरलां सुस्मितां भूषितां धरणीं भरणीं मातरं वन्दे
মাতরম বন্দে। আমরা স্তোত্রটি শুনলাম পারমিতা নিয়োগী কণ্ঠে। আমরা এবারে আমাদের শ্রদ্ধেয় সম্মাননীয় বিদগ্ধ অতিথিদের বরণ পর্ব সেরে নেব। বরণের জন্য আপনাদের আমি একটু জানিয়ে রাখতে চাই, ভালো লাগার বিষয়টা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমরা বরণ করছি মন্দিরের পক্ষ থেকে, অর্থাৎ লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননীয় অতিথিদের জন্য যে মুদ্রা ভারতীয় টাকশাল থেকে রৌপ্য মুদ্রা মুদ্রিত হয়েছিল, যাতে রানীমা প্রতিষ্ঠিত আছেন, সেই মুদ্রা, একটি চমৎকার স্মারক রানীমা রয়েছেন সেই স্মারকে অধিষ্ঠিতা, আর একটি ব্রোশিওর যে মন্দিরের একটা সংক্ষিপ্ত ইতিহাস, মানে একটা ছোট্ট ম্যাগাজিন, এবং মা ভবতারিণীর প্রসাদ আমরা দিচ্ছি মন্দিরের পক্ষ থেকে। ম্যাকাইজের পক্ষ থেকে তুলে দেওয়া হবে উত্তরীয় ভারত সরকারের প্রতীক সম্বলিত স্মারক, ম্যাকাইজের এমব্লেম এবং ভারত কন্যার ক্যালেন্ডার, যেটা আপনাদের আমি বলেছি 24 জন ভারতীয় নারীকে এই স্মরণ ও মননে রাখার জন্য গোটা বছর ধরেই নানা অনুষ্ঠান হবে। আমরা যাচ্ছি আমাদের বরণ অনুষ্ঠানে। নমস্কার। দেবালয়ে উপস্থিত হয়েছেন মাননীয় বিদগ্ধ মানুষজন, উপস্থিত হয়েছেন সারা ভারত আন্তর্জাতিক আঙিনায় প্রতিষ্ঠিত স্বনামখ্যাত প্রতিষ্ঠানসমূহ, শ্রীরামকৃষ্ণ মঠ মিশন, স্বামীনারায়ণ টেম্পল, ভারতীয় জাদুঘর, কলকাতা মিউজিয়াম, ন্যাশনাল লাইব্রেরি, স্বামী যোগানন্দ মিশন, আসবেন সারদা মঠ প্রমুখ সবাই। আমরা প্রথম তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছি। অভ্যর্থনা জানাচ্ছেন লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের মাননীয় ট্রাস্টিগণ এবং সেবায়েতগণ। তারপরেই আমরা মূল অনুষ্ঠান শুরু করব। আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে আমরা এই অনুষ্ঠান সঞ্চালন করতে চাইছি, কারণ প্রত্যেকটা আইটিনারি আমাদের সীমাবদ্ধ। এই সেশনটা 3টে ভাবে বিভক্ত আছে। প্রথম ভাগটা ভ্যালেন্টারি, তারপরে একাডেমিক সেশন 1 এবং 2। আমি অনুরোধ করব আমরা এই অনুষ্ঠান যাতে সর্বাঙ্গীনভাবে সুচারুরূপে পরিচালনা করতে পারি, আপনারা সহযোগিতা করবেন। আমি নাম ধরছি না, কিন্তু মাননীয় ট্রাস্টি ফাউন্ডেশনের পক্ষ থেকে ডাকছি, এক এক করে তারা সম্বর্ধিত করুন। শ্রী কুশল চৌধুরী। আগে হ্যাঁ, আগে 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 আপনি মহারাজকে। হ্যাঁ, Sri Kushal Chaudhary will felicitate. আচ্ছা, একটু পরে Sri Kushal Chaudhary will felicitate most revered Swami Shastra Gyananandaji Maharaj. আমরা মহারাজকে বরণ করে নিচ্ছি। আমাদের শ্রদ্ধা, আমাদের প্রণাম মহারাজের কাছে সকলের পক্ষ থেকে পৌঁছে দিলেন আমাদের এই ভবতারিণী মন্দিরের অছিয় সম্পাদক শ্রদ্ধেয় কুশল চৌধুরী মহাশয়। আমরা একটু হাততালি চাইছি এখানে যারা রয়েছেন। আজকে আমাদের গর্বের দিন, রানীমাকে নিয়ে আমরা সকলে। ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, ডিরেক্টর, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ। আমরা সম্বর্ধিত করছি ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষকে, ডিরেক্টর ম্যাকাইজের। তাকে সম্বর্ধিত করে আমরা তার কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সকলে অত্যন্ত আনন্দিত তাদের আমাদের মধ্যে পেয়ে। We shall now felicitate Professor Ajay Pratap Singh, the Director General of the National Library of India. এখন আমরা সম্বর্ধিত করছি প্রফেসর অজয় প্রতাপ সিংকে, ডিরেক্টর জেনারেল ন্যাশনাল লাইব্রেরি। লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের ট্রাস্টিরা এবং সকলেই যারা মঞ্চে রয়েছেন তারা তুলে দিচ্ছেন সম্মাননীয় অতিথিদের হাতে আমাদের অভ্যর্থনার জিনিস। আপনাদের বলেই দিয়েছি, এসবের মধ্যে জড়িয়ে আছে আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা। এই গুণীজনকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। সর্বাগ্রে রয়েছেন রানীমা, তাকে স্মরণ করছি বারবার। We shall now felicitate
Dr. Kailash Bharadwaj of the Victoria Memorial Hall. এবারে ডক্টর কৈলাস ভরদ্বাজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, তাকে আমরা অশোক দাসকে মঞ্চে ডাকছি বরণ করে নেবার জন্য। শ্রদ্ধেয় অশোক দাস, আমি যে নামগুলো বলছি সেই নামগুলো একটু কাছে থাকলে ভালো হয়, খুব ভালো হয়। শ্রীমতী ইন্দ্রাণী সরকার, শ্রী প্রসূন হাজরা, শ্রী অশোক দাস, আর শ্রী ইন্দ্রনাথ দাস, শ্রী অরিন্দম দাস, শ্রীমতী শর্মিষ্ঠা বিশ্বাস, শ্রী অভিজিৎ মুখার্জি, কুমারী জয়তী চৌধুরী এবং শ্রীমতী অনিশা বিশ্বাস। Dr. Shayan Bhattacharya of the Indian Museum. ঠিক এই সময় সম্বর্ধিত করছি আমরা ডক্টর সায়ন ভট্টাচার্য, এডুকেশন অফিসার, ইন্ডিয়ান মিউজিয়াম। এরপরে রয়েছেন প্রফেসর সুমিতা সাহা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি ডিপার্টমেন্টের অধ্যাপিকা, তাকে আমরা এই মুহূর্তে সম্বর্ধিত করব। আমি জয়তীকে, শর্মিষ্ঠা বিশ্বাস এসেছেন, প্রসূন হাজরা, হ্যাঁ এখানে অরিন্দম দাস। এবার সত্যব্রত চক্রবর্তী আমরা দিয়ে দিয়েছি, দেয়া হয়েছে। ডক্টর সত্যব্রত চক্রবর্তী, জেনারেল সেক্রেটারি, এশিয়াটিক সোসাইটি, তাকে Dr. Satyabrata Chakraborty of the Asiatic Society. আমি প্রসূন বাবুকে, প্রসূন হাজরাকে মঞ্চে একটু ডাকছি, এখানে মানে আমাদের সামনে। হ্যাঁ হ্যাঁ, এবারে আমরা ডক্টর কৈলাস ভরদ্বাজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাকে সম্বর্ধিত করব। আমি প্রসূন বাবুকে দাঁড়িয়ে থাকতে বলছি, তিনি দিয়ে হয়ে গেছে। Dr. Amit Ghosh. হ্যাঁ, ডক্টর অমিত ঘোষ, member of কলকাতা মেডিকেল কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন থেকে এসেছেন। He is a noted physician representing the Calcutta Medical College Alumni Association. সুপ্রিয় বিশ্বাস তুলে দিচ্ছেন এই সম্বর্ধনাটি। বাকি আছে, আমার কাছে ঠিক দেওয়া হয়ে গেছে, এখানে তিনি আসেননি। And most revered Swami Achyutananda Giriji Maharaj of the Yogoda Satsang Society of India. গিরিজি মহারাজ, স্বামী অচ্যুতানন্দ গিরিজি মহারাজ, তাকে ইন্দ্রাণী চৌধুরীকে বলবো, যোগদা সৎসঙ্গ সোসাইটি থেকে এসেছেন আমাদের সম্মাননীয় মহারাজ, তাকে সম্বর্ধিত করবার জন্য। ইন্দ্রাণীদি তুলে দিচ্ছেন এই সম্বর্ধনা। এই সম্বর্ধনার সঙ্গে জড়িয়ে আছে আমাদের সকলের শ্রদ্ধা। আমি ওই জন্য বিশালকে বলেছিলাম আমার কাছে থাকতে, তাকে তাকে দেওয়া হচ্ছে, একটু ডাকো না বিশালকে। বিশাল আমরা আমাদের মধ্যে পেয়েছি শ্রী সতীশ ভাই রাওয়াল, জেনারেল সেক্রেটারি, বিএপিএস স্বামী নারায়ণ সংস্থা, তাকে আমরা সম্বর্ধিত করব ঠিক এই মুহূর্তে। আমরা আপনাদের জানিয়েই দিয়েছি যে মন্দিরের পক্ষ থেকে এবং ম্যাকাইসের পক্ষ থেকে এই সম্বর্ধনা তুলে দেওয়া হচ্ছে। আমরা রানীমার এমব্লেম করা একটি কয়েন, যেটা ভারতীয় টাকশাল থেকে একটি রৌপ্য মুদ্রা, মন্দিরের একটি ব্রোশিওর, মন্দিরের প্রসাদ, রানীমার একটি সুন্দর মেমেন্টো, এটা আমরা মন্দির থেকে দিচ্ছি। ম্যাকাইসের পক্ষ থেকে দেয়া হচ্ছে একটি সুন্দর এমব্লেম, আর দেওয়া হচ্ছে উত্তরীয় এবং একটি ক্যালেন্ডার, যে ক্যালেন্ডারটি অত্যন্ত মূল্যবান। সেই ক্যালেন্ডারটিতে যে 24 জন মহিয়সী নারীর কথা বলা আছে,
আমরা তাদের অনেকের নাম জানি না, সত্যি জানি না, এবং সেটা জানা আমাদের খুব দরকার। যেই ভারতীয় নারীরা, ভারত কন্যারা ভারতবর্ষের জন্য কি করে গেছেন সে যুগে, আজকে যেটা সহজে আমরা ভাবতে পারি তখন সেটা ভাবা যেত না। আমাদের মঞ্চে যারা এসেছেন, With the felicitation of our guests being done and the Mangal Dweep having been lit in this huge precincts of the holiest of the holy Dakshineshwar temple complex, we shall now request the brilliant Vidushi Swagata Lakshmi Das Gupta for her inaugural stotra. হ্যাঁ একদমই তাই। আমাদের অত্যন্ত শ্রদ্ধার, ভালোবাসার, ভালো লাগার স্বাগতা লক্ষ্মী, আমাদের বন্ধু স্বাগতা, বিখ্যাত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত মন্দিরের আনাচে কানাচে যার স্তোত্র ছড়িয়ে ছিটিয়ে আছে নানা অনুষ্ঠানে, মঞ্চে তাকে স্বাগত জানাচ্ছি তার স্তোত্র পরিবেশন করবার জন্য। মঞ্চে স্বাগত জানাই স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তকে তার স্তোত্র পরিবেশন করবার জন্য। একটু জোরে করতালি হোক আমাদের এই প্রিয় বন্ধু, প্রিয় শিল্পীর জন্য। Before Shagota begins her stotra part, we would request that the artist be felicitated on stage. আচ্ছা, আমরা একটা ছোট্ট কাজ না, এটা আমাদের অত্যন্ত ভালো লাগার কাজ, আমাদের প্রিয় বন্ধুকে সম্বর্ধিত করব। আমরা আমাদের ভালোবাসার উপহার আমাদের ভালোবাসার শিল্পীর হাতে তুলে দিলাম। না 15 মিনিট, 15। प्रणाम। रासमणि देवी महाशक्ति स्वरूपिणी हरे कृष्ण सुता शुद्धा विश्वभुवन पालिनी नौमी रासमणि देवी महाशक्ति स्वरूपिणी दरिद्रकुल सम्भूत रूपशैर्या सुसज्जितम्
अशेष शास्त्र निष्णाता शासन ज्ञान संजुता नमामि धर्म संजातं क्षात्र तेजः प्रसारिणी नौमि रासमणि देवी महाशक्ति स्वरूपिणी रामकृष्णस्य यशोदा देशसेवा परायणम् उदार भावना पूर्णा प्रीणोमि धर्मधारिणी नौमि रासमणि देवी महाशक्ति स्वरूपिणी प्रजा स्नेहयुता नित्या विश्व प्रेम सुरंजिता प्रजा स्नेहयुता नित्या विश्व प्रेम सुरंजिता मातृभाव समाक्रांता नौमि शांति प्रदायिनी नौमि रासमणि देवी महाशक्ति स्वरूपिणी सतीदाह प्रथा रोधे नंदिता त्वं शक्तिदा सतीदाह प्रथा रोधे नंदिता त्वं शक्तिदा देश प्रेम सुसंबोधे भजामि भक्ति वर्धिनीं नौमि रासमणि देवी महाशक्ति स्वरूपिणी अंगन दर्पणशार्थ प्रजानां च सुरक्षार्थं गंगाजलन्यया वन्दे शक्ति स्वरूपिणी नौमि रासमणि देवी महाशक्ति स्वरूपिणी नमामि ता महाराज्ञी नारीकुल शिरोमणि नमामि ता महाराज्ञी नारीकुल शिरोमणि नमामि ता महाराज्ञी नारीकुल शिरोमणि सर्वधर्म भाव पूर्णा तेजोदीप्ति प्रजानिनी
रासमणि देवी महाशक्ति स्वरूपिणी नौमी 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 रासमणि देवी महाशक्ति स्वरूपिणी जय जय হ্যালো, হ্যাঁ, আমরা স্বাগতার স্তোত্রে মুগ্ধ হয়ে শুনছিলাম এবং স্তোত্রের প্রত্যেকটি কথার মধ্যে রানীমার কাজের চমৎকার বর্ণনা। আমরা রানীমাকে আমাদের অন্তরের প্রণাম শ্রদ্ধা সকলেই জানাই। যে কারণে এই জাতীয় সম্মেলন অর্থাৎ লোকমাতা রানী রাসমণি তার অবদান জীবন সমাজ সংস্কারে সে বিষয়ে আলোকপাত করবেন ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে, আমার একটু ভুল হয়েছে, ঠিক এর পরে আমি তাকে ডাকবো। কিন্তু ঠিক আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি লোকমাতা রানী রাসমণির সুযোগ্য বংশধর শ্রদ্ধেয় কুশল চৌধুরী মহাশয়। 1986 সাল থেকে এই মন্দিরের সম্পাদকের দায়িত্বে, এখন ওছি ও সম্পাদক এবং লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক। আজকে এই যে মন্দিরের এত উন্নতি, যা কিছু দেখি, এরম তো ছিল না মন্দির। খুব ছোটবেলা আপনারা যারা এসেছেন আমার সঙ্গে একমত হবেন, তখন মন্দির কেমন ছিল, এখন মন্দির কেমন হয়েছে। আমি দীর্ঘ 20 বছর এই মন্দিরের সঙ্গে যুক্ত আছি, সে কারণে আমি গর্ববোধ করি শ্রদ্ধেয় এই মানুষটির জন্য। আপনারাও গর্ববোধ করবেন যোগ্য উত্তরসূরির জন্য। তার জন্য একটা জোরে হাততালি চাই। তার মূল্যবান বক্তব্য, তার স্বাগত ভাষণ এবার আমরা শুনে নেব। Ladies and gentlemen, Kushal Chaudhary is the secretary and the trustee of the Dakshineshwar Kali Temple Trust and Devotor Estate for nearly 3 decades, more than 3 decades now, nearly that's 38 years. He has been working tirelessly round the clock 24/7 to ensure that this beautiful mandir looks spick and span, and the wonderful arrangements that you see. This temple is truly a modern day Pete, and it's so convenient to come into this ancient place and give your pujas and at the same time stay in solitary meditation at one of the beautiful corners of this temple. It's all because of Kushal Chaudhary and his wonderful team of the Dakshineshwar Kali Temple Trust and Devotor Estate. And we shall now hear his welcome address. Namaskar. I am fortunate enough that Mother chosen me to render service of this internationally renowned temple. This temple, not mere a temple. This temple not manifested only Hinduism. This temple symbolizes the peace, harmony, and love to all, as it is taught by our prophet. We may recall the prophet of 21st century, Lord Ramakrishna Paramahansadev. Rani, the first patronizer of Ramakrishna Paramahansadev. We are welcoming here
the eminent personalities from the eminent institutions which they have internationally renowned, like Ramakrishna Math Mission, Swami Yogananda Mission, Presidency University, National Museum, National Library, like all this. So it's a great pleasure for us. আমি দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবোত্তর স্টেটের পক্ষ থেকে দেবোত্তর স্টেটের রানীমার উত্তরসূরি 450 জন সেবায়েতের পক্ষ থেকে লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের অচি পরিষদের পক্ষ থেকে আজকে উপস্থিত মাননীয় ব্যক্তিত্বগণকে স্বাগত জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি। আপনারা তাদের কাছে রানীমার কথা শুনবেন, বিভিন্ন দিক নিয়ে তারা রানীমা সম্পর্কে বলবেন। সেখানে আমার বেশি কিছু বলার সুযোগ খুব কম। তবে আজকের এই অনুষ্ঠিত অনুষ্ঠানের যেটা মূল উদ্দেশ্য সেটুকুনি আমি ব্যক্ত করতে পারি। ধরে নিন পলাশির যুদ্ধের 36 বছর পরে এক আত্মা পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। হেস্টিংসের আমলে তার দেখা ছিল, এশিয়াটিক সোসাইটি তৈরি তিনি দেখেছিলেন স্বামী রাজচন্দ্র দাসের সঙ্গে। লর্ড বেন্টিং তার শ্বশুরালয়ে নিয়মিত যাতায়াত করতে হয়েছিল, যারা জমিদারি করতো মূলত তারা ছিল ব্যবসায়ী, তাদের প্রতিনিধি ছিলেন রাজচন্দ্র দাস। এশিয়াটিক সোসাইটি থেকে অধিকর্তা এসছেন, তার সমীপে সবিনয় জানাই। প্রথম এশিয়াটিক সোসাইটির যে 4 জন মেম্বার ছিলেন তার ছিলেন রাজচন্দ্র দাস, রানী রাসমণির স্বামী। রানীমার উৎসাহ ছিল অপরিসীম, অপরিসীম বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, দেশপ্রেম তার রক্তে প্রবাহিত ছিল। রানী রাসমণি রাজচন্দ্র রাজা রামমোহনকে দেখেছিলেন, সতীদাহ প্রথাকে সমর্থন করেছিলেন, পাশে পাশে দাঁড়িয়েছিলেন। বিধানসভায় প্রথম বিল পেশ হয় যখন, সেখানে আমরা রাজচন্দ্রবাবু স্বাক্ষর দেখি, সেটা রানী রাসমণির অনুপ্রেরণা ছিল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে সুমিত্রা সাহা এসছেন, সোসিওলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমার অনুরোধে। এই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তখনকার দিনে হিন্দু কলেজ, ইংরেজি শিক্ষার প্রথম আলো নিয়ে আসে। বিরাট অবদান ছিল, তিনি বলবেন শ্রীমতী সাহা কি ছিল। হিন্দু কলেজ, হিন্দু হোস্টেল, অনেক কাজ করেছিলেন। ন্যাশনাল লাইব্রেরি থেকে এসছেন অজয় প্রতাপ সিং মহাশয়, তার উদ্দেশ্যে জানাই এই জাতীয় গ্রন্থাগার তৈরিতে রানী রাসমণির অনেক ভূমিকা ছিল। বললে রাত কাবার হয়ে যাবে। রানী বিদ্যাসাগর মশাইকে জানতেন, বিদ্যাসাগর মশাই তাকে পিসি বলে ডাকতেন। আমরা বিদ্যাসাগর ছিলেন মমতাময়ী মায়ের মতন দয়ালু, আর রানী রাসমণি ছিলেন পুরুষের মতন তেজস্বিনী এক ব্যক্তিত্ব। তো সেই যুগে রানী রাসমণির অবদান শুধু ধর্মীয় ক্ষেত্রে সীমাবদ্ধ রাখলে চলবে না। অবিভক্ত বাংলার বিভিন্ন প্রান্তে তার জনহিতকর ছোঁয়া ছুঁয়ে গিয়েছিল সাধারণ মানুষ, সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন রানীমা। এটা ব্রিটিশ শাসিত সমাজের কর্ণাধারদের দেয়া উপদিন হয়, রায়বাহাদুর ইত্যাদি ইত্যাদি, সেরকম কিন্তু নয়। রানী রাসমণির সব থেকে বড় সৃষ্টি ছিল দক্ষিণেশ্বর মন্দির। কিন্তু কেন কেন দক্ষিণেশ্বর মন্দির? কিসের জন্য দক্ষিণেশ্বর মন্দির? কিসের প্রয়োজন হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরের? সেটা জানতে গেলে আজকে দাঁড়িয়ে আমাদেরকে ফিরে দিতে হবে সেই সুদূর 1847 সাল। রানী এই জমিটা কিনেছিলেন, স্বামীর শেষ ইচ্ছা পূরণ করতে এই দেবালয় তৈরির প্রতিজ্ঞা নিয়ে এই জমি কিনেছিলেন। হাজার প্রতিবন্ধকার মধ্যে দিয়ে এই ইতিহাস সবাই আপনারা জানেন, কিন্তু যেটা জানেন না, যেটা জানাটা একান্ত প্রয়োজন, সেটা হচ্ছে 1947 সালের জমি কেনা। হয়তো রানী স্বপ্নেও ভাবতে পারেননি যে ভারতবর্ষের জাতীয়তাবাদ, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা, ভারতবর্ষের বিপ্লবীদের আশ্রয়স্থল, ভারতবর্ষের নবজাগরণের উৎস, আতুর ঘর হয়ে উঠবে এই দক্ষিণেশ্বর মন্দির। 1947 সাল ভারতবর্ষের স্বাধীনতা, অর্থাৎ 1847 থেকে 1947 সাল দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার মাত্র 3 বছরের মধ্যে সিপাহী বিদ্রোহ, ইংরাজি শিক্ষার আশা, আর রত্নগর্ভা বাংলার
উদিত হওয়া নক্ষত্র বলয় মাইকেল মধুসূদন থেকে শুরু করে রবীন্দ্রনাথ মাস্টারদা থেকে শুরু করে সুভাষচন্দ্র বোস, মেঘনাথ ঝা থেকে শুরু করে জগদীশ চন্দ্র বোস। আপনারা জানেন এই পঞ্চবটিতে বাঘা যতীন, এম এন রায় এরা বসে গোপন ষড়যন্ত্র করেছিল ফোর্ট উইলিয়াম দখল করে। আপনারা জানেন কারা কাহিনীতে এর উল্লেখ আছে। আপনারা জানেন অরবিন্দের কাছে এখানকার মাটি ছিল বিপ্লবের মাটি, টিকেটকে বলেছিল হাত দিও না বা ব্লাস্ট হয়ে যাবে। ঠাকুর এখানে লোকশিক্ষা দিয়েছিলেন, লোকশিক্ষার মধ্যে দিয়ে জাতীয়তাবাদ, আধুনিক বৈদান্তিক জাতীয়তাবাদের যে জন্ম স্বামীজি এবং পার্শ্বদের মধ্যে দিয়েছিলেন, ছড়িয়ে গেছিল সারা পৃথিবীতে, হয়ে উঠেছিল শ্রীরামকৃষ্ণের চিন্তাধারা। তো দক্ষিণেশ্বর মন্দির শুধু একটা দেবালয়ের পুজো করা হিন্দু ধর্মের প্রতীকীর মন্দির নয়, মন্দির তো বহু ছিল। মরুতীর্থ হিংলাজে মন্দির, কামাখ্যায় মন্দির, বাংলায় মন্দির, তারাপীঠে 51 পীঠের এক পীঠ, কালীঘাটে কত সহস্র মন্দির সারা ভারতবর্ষ জুড়ে আছে। তাহলে একটা নতুন পীঠের প্রয়োজন হয়েছিল কেন? কারণটা কি? দৈবী আদেশ রানীর ওপর হয়েছিল কেন? অর্থাৎ এই যে এত সহস্র মন্দির হিন্দু ধর্মের সনাতন শাশ্বত সত্যকে এগিয়ে নিয়ে চলছিল, তারা ধীরে ধীরে তাদের প্রগতিশীল ভূমিকাটা হারিয়ে ফেলে কুসংস্কারাচ্ছন্ন ধারণার মধ্যে চলে যাচ্ছিল। সংকীর্ণতা, জাতপাত, একে অপরকে অবিশ্বাসের মধ্যে হিন্দু ধর্ম নিমজ্জিত হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে 1300 বছরের ব্রিটিশ শাসন আর খ্রিস্টান মিশনারিদের আধিপত্য ভারত আত্মারকে ছটপট করাচ্ছিল এই বিদেশি শাসনের মুক্তির জন্য। তার একটা সোপান চাই, তার একটা আধার চাই, তার একটা ক্ষেত্র চাই, তার একটা যুগনায়ক চাই। অর্থাৎ হিন্দু ধর্মকে, সনাতন হিন্দু ধর্মের শাশ্বত ধারণাকে নতুন যুগ, নতুন যুক্তিবাদী চিন্তাধারা উপযোগী করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে জাতীয়তাবাদের উন্মেষ করানোই ছিল এর অন্যতম লক্ষ্য। তৈরি হয়েছিল দক্ষিণেশ্বর মন্দির, প্রতিষ্ঠিত হয়েছিলেন মা ভবতারিণী জগদীশ্বরী। পণ্ডিত রামকুমার এসে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। তখন আকাশে কিন্তু গদাধরের ভাস, মাত্র বালক, 56, 57, 58 সেই বালক রাম গদাধর থেকে রূপান্তরিত হয়েছিলেন রামকৃষ্ণ। ম্যান কনভার্সনস মেড ফ্রম আ ম্যান টু আ সুপারম্যান। একদিকে লোকশিক্ষা, একদিকে সমাজ চেতনা, একদিকে দেশপ্রেম। রানী রাসমণি ধর্ম চেতনার মধ্যে দিয়ে জাতীয়তাবাদকে উঠিয়ে ওঠাতে চেয়েছিলেন। তার বাড়িতে যে উৎসবগুলো, দোলযাত্রা, দুর্গাপুজো, এই উৎসবগুলোতে হাজার হাজার মানুষ আসত। তিনি ধর্মকে উৎসাহ দিতেন, কিন্তু প্রগতিশীল ধর্মকে উৎসাহ দিতেন। বিদ্যাসাগর মুছাইকে সমর্থন করতেন, কেশব সেনকে কাছ থেকে ডাকতেন। রানী জাতীয়তাবাদকে উৎসাহ দেবার জন্য ব্রিটিশ শাসকের সঙ্গে বারবার সংঘাতে নেমেছেন, বারবার যুদ্ধ করেছেন। সেই যুগে এমন কোনো নারী ছিল না বাংলায় যে এত প্রত্যক্ষ লড়াই লড়েছেন, অসাধারণ বুদ্ধিমত্তায় আইনি লড়াই লড়েছেন। আর প্রান্তে প্রান্তে বাংলার যশোর, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সুন্দরবন, উত্তর 24 পরগনা, অবিভক্ত 24 পরগনা, অবিভক্ত বাংলার প্রান্তে প্রান্তে রানীর মানুষ নীলকর সাহেবদের সঙ্গে লড়াই করেছে। বাঙালি আত্মবিস্মৃত জাতি, আমরা জানি না। তাই আজ এই দেবালয়, আজকের এই সেমিনার, জাতীয় সেমিনার থেকে লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রথম একাইস অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান রিসার্চ অ্যান্ড এশিয়ান স্টাডিজের মাননীয় কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাব। ভারত সরকারের যে অমৃত মহোৎসব হচ্ছে ভারতের স্বাধীনতার 75 বছরে, সংস্কৃতি মন্ত্রকের অধীনে যে 12 কন্যাকে সম্মানিত করেছে ভারত সরকার তাদের দেশপ্রেম জাতীয়তাবাদের জন্য, তার অন্যতম প্রথম নাম রানী রাসমণি।
আর সেই জন্য এখান থেকেই আমরা শুরু করেছি সেই যাত্রা। আমরা এই মঞ্চ থেকে লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে, দক্ষিণেশ্বর কালী মন্দির দেবত্ব স্টেটের পক্ষ থেকে, দক্ষিণেশ্বর কালী মন্দির তার লক্ষ লক্ষ ভক্ত সাধারণের পক্ষ থেকে, শুধু বাংলা কলকাতা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীব্যাপী ভক্ত সাধারণের পক্ষ থেকে বেশ কিছু কয়েক দফা দাবিপত্র আমরা পেশ করব ভারত সরকারের কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে, চেষ্টা করব বাস্তবায়নের জন্য। যেরকম আমরা প্রথম বলবো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রানী রাসমণির নামে একটি সাম্মানিক চেয়ার ঘোষণা করা হোক। যেরকম আমরা দাবি করব কলকাতা বারাণসীর একটি ট্রেন তার নামাঙ্কিত করা হোক। যেরকম আমরা দাবি করব রানী রাসমণির যে বাসভবন সেটাকে সংস্কার করে একটি নির্দিষ্ট জায়গাকে মিউজিয়াম করার জন্য সাহায্য করা হোক। যেরকম আমরা দাবি করব রানী রাসমণির নামাঙ্কিত একটি চেয়ার প্রতিষ্ঠা করা হোক। যেরকম আমরা দাবি করব পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তরের কাছে, প্রয়োজনীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলবো যে যে হকি খেলা হয়, এই হকি খেলায় বেটন কাপ বলে একটা খেলা হতো, আমরাও ছোটবেলায় দেখেছি। এই বেটন কাপে যে পুরস্কারটা যেটা হতো সেটা রানী রাসমণি গোল্ড কাপ আজও আছে, সেটাকে পুনরুজ্জীবিত করা হোক। এরকম 10 দফা দাবি আমরা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রকের কাছে পেশ করব। আমি আশা করব যে ভারত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই দাবিসমূহ সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন এবং যথাযথ মর্যাদা দেবেন কোনো ব্যক্তিকে নয়, একটা প্রতীককে, একটা যুগকে, একটা প্রতিষ্ঠানকে, যে প্রতিষ্ঠান শুধু বর্তমান অতীত থেকে বর্তমান নয়, বর্তমান থেকে ভবিষ্যতেও আগত প্রজন্মকে আলো দেখাবে, পথ দেখাবে, অনুপ্রাণিত করবে, চিনতে শেখাবে। এই সেই দেবালয় 100 বছর ভারতের স্বাধীনতা আন্দোলন আর নবজাগরণকে পরিচালিত করেছে। এই সেই দেবালয় পরবর্তী 100 বছর ভারতবর্ষকে, ভারতবর্ষের পৃথিবীর বুকে অন্যতম শক্তিতে পরিণত দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করুণাধারা বর্ষণ করবে। তাই ভারতবর্ষ যাতে এগিয়ে যায়, শুধু নেতাদের বচন পটু ভঙ্গিমা নয়, সেই দিকে তাকিয়ে ভারতবর্ষের মানুষ থাকবে, ভারতবর্ষের আপামর জনসাধারণ থাকবে। যে 12 কন্যার আশীর্বাদে ভারতবর্ষ আজ বলিয়ান, তাদের আশীর্বাদে ভারতবর্ষ আরো মহান হয়ে উঠবে। মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সবার মঙ্গল হোক। মায়ের কাছে প্রার্থনা করি আগামী প্রজন্ম যেন দিশা পায়, সবাই যেন ভালো থাকেন। আমি আরেকবার এই মঞ্চে উপস্থিত সমস্ত মাননীয় ব্যক্তিগণকে দক্ষিণেশ্বর মন্দির পক্ষ থেকে এবং আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে প্রণাম জানাচ্ছি। আমাদের এই সেশন অনেকক্ষণ চলবে, আপনারা শুনে আনন্দিত হবেন যে এই অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বাংলাদেশের অন্যতম 71-এর মুক্তিযোদ্ধার প্রতিনিধিগণ আসছেন বাংলাদেশ থেকে, স্বনামখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, যিনি এবারে পদ্মশ্রী প্রাপ্ত হয়েছেন, প্রথম একজন এশিয়ান। ভারতবর্ষের বাইরে থেকে ভারত সরকার তাকে পদ্মশ্রী ভূষণে সম্মানিত করেছেন। তারাও আপনাদের মায়ের কাছে গান শোনাতে আসবেন। আমি আশা করব যেহেতু এটা একটু দীর্ঘ সেশন চলবে, আপনারা থাকবেন। আপনাদের পরিষেবার সমস্ত রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। ধন্যবাদ, নমস্কার। Our thanks to Sri Kushal Chaudhary, Secretary and Trustee of the Dakshineshwar Kali Temple Trust and the Buttur Estate, for such a brilliant and most thought-provoking introductory lectures. You would be happy to know that Mr. Chaudhary has a whole list of quote-unquote demands. There shouldn't be demands; they should follow automatically in reverence to the great Rani. But one of the 5 fast patrol vessels of the Indian Coast Guard has been named after the Rani. It was commissioned in June 2018 and is based in Visakhapatnam. It was indigenously built by the Hindustan Shipyard. The Indian Coast Guard, the ICG fast patrol vessel, one of them is named after the great Rani Rashmani. If the
Indian Coast Guard can do this, we might as well do a lot more here in West Bengal or across the country. We shall not, because we are already far behind schedule, we shall just Yes. go staccato. I shall request Sharup Prasad Ghosh, Director of Machias, to, in the absence of Professor Radharaman Chakraborty, to read out the theme address that Professor Chakraborty has written for all of us. থ্যাংক ইউ বিপ্লব। আমরা স্যারের কথা শুনবার আগে শুধু একটি কথা বলবো, শ্রদ্ধেয় কুশল চৌধুরীর এই মূল্যবান বক্তব্য আমাদের সমৃদ্ধ করলো, সেই সঙ্গে বিপ্লবের ইনফরমেশন। এই যে আজকে যে সম্মেলন, যে কারণে লোকমাতা রানী রাসমণির জীবন এবং তার কাজ, সমাজ সংস্কারে তার অবদান, সে বিষয়ে আলোকপাত করবেন শ্রদ্ধেয় ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, ডিরেক্টর মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ। আমরা এখন স্যারের মূল্যবান বক্তব্য শুনে নেব। আপনাদের সকলকে আমার বিনম্র নমস্কার। অধ্যাপক রাধারমন চক্রবর্তী, যিনি আমাদের প্রতিষ্ঠান মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের চেয়ারম্যান, তার প্রারম্ভিক ভাষণ ছিল। তিনি তার প্রারম্ভিক ভাষণ পাঠিয়েছেন আমায়, আমি সেটি তিনি যা লিখেছেন হুবহু আপনাদের কাছে পড়ে শোনাব। আজাদি কা অমৃতকাল পর্বে নারী সশক্তিকরণ সম্পর্কিত জাতীয় সম্মেলন আজ 18/2/2024 অনুষ্ঠিত হচ্ছে। তার প্রারম্ভিক ভাষণ অধ্যাপক রাধারমন চক্রবর্তীকৃত, চেয়ারম্যান মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ। আজাদি কা অমৃতকাল পর্বে নারী সশক্তিকরণ উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে এই সম্মেলনকে আমি নমস্কার জানাচ্ছি। আজ অপরাহ্নে এই পুণ্য অঙ্গনে যে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে তা যৌথ আহ্বায়ক মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের পক্ষ থেকে সমস্ত অভ্যাগত সকলকে স্বাগত জানাই। আমন্ত্রিত ধর্মীয় প্রতিষ্ঠান, প্রথমত রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন ও অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় সন্ন্যাসী বৃন্দকে ও নগর কলকাতার আকর্ষণ একাধিক জাতীয় সংস্থার সম্মানীয় প্রতিনিধি সকলকে, যারা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত, তাদের সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যারা আজকে উপস্থিত আছেন, সকলকে নমস্কার জানাই। একই সঙ্গে অনিবার্য কারণে আমার অনুপস্থিতির জন্য ক্ষমা প্রার্থী। প্রারম্ভিক ভাষণে মান্যবর সভাপতির অনুমতিক্রমে সংক্ষেপে দু একটি কথা নিবেদন করতে চাই। প্রথমত, এ অনুষ্ঠান জাতীয় স্তরে আজাদি কা অমৃতকাল উদযাপনের অঙ্গীভূত একটি বিশেষ দিক নারী সশক্তিকরণের দ্যোতক, যার অবিস্মরণীয় জীবন ও কীর্তি এই আলোড়নের সূচনা পর্বে সমুজ্জ্বল এক দীপশিখা রূপে দেখা দিয়েছিল। বহুমান্য, বহু বিশ্রুত সেই লোকমাতা রানী রাসমণি শুধুমাত্র এই রাজ্যের নয়, সমগ্র ভারতের জাতীয় জীবনে গৌরব উজ্জ্বল ভূমিকায় রয়েছেন, সগৌরবে প্রতিষ্ঠিত রয়েছেন। অত্যুক্তি হয় না যদি বলি, এক অর্থে পরাধীনতা উপেক্ষা করে বিদ্রোহী কণ্ঠস্বরের প্রথম নির্ঘোষ আমরা শুনেছি এই একমাত্র মহিষী প্রতিস্পর্ধতায়। কম্পিত হয়েছিল, নত হয়েছিল প্রতাপান্বিত বিদেশি শাসক। 1857 মহাবিদ্রোহের অনেক আগেই এই বঙ্গভূমিতে তেজস্বী এই অনন্যার অভূতপূর্ব দৃঢ়তার নানা দৃষ্টান্ত উদ্বুদ্ধ করেছে বঙ্গবাসীকে তথা ভারতবাসীকে। যে সব কাহিনী উৎসর্গীকৃত হতে থাকবে এবং উচ্চারিত হতে থাকবে এবং জাতীয়তা বোধ জাগরণে সহায়ক হবে, তা আমরা সকলেই জানি। আজকের সম্মেলনে তারই এক যৌথ প্রয়াসের আঙ্গিক রচনা করা হয়েছে। প্রসঙ্গত যে বিশেষ বিষয়টি নিয়ে দেশব্যাপী চর্চা চলছে, এই আজাদি
অমৃতকাল পর্বে নারী শক্তির উদ্বোধন, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, সেই বিষয়ের প্রেক্ষিতে যদি রানী রাসমণির অবস্থান লক্ষ্য করি, জানিয়ে বিস্তারিত আলোচনা আমরা শুনব বিশিষ্ট বক্তাদের মুখ থেকে। সেই সশক্তিকরণের সমষ্টিগত উদ্যোগ, সরকারি স্তরে প্রোৎসাহদান, অনুকূল পরিস্থিতি সৃজন ও সর্বপ্রকার প্রতিবন্ধকতার অপসারণ, এসব জড়িত আছে রানী রাসমণির জীবন মনন কর্মে। একজন ব্যক্তি নারীর এজন্য বাইরের থেকে অনুপ্রেরণা নিতে হয়নি, তার যে অবদান তা অনস্বীকার্য, যার প্রভাবে এই সশক্তিকরণ সমষ্টিগত আন্দোলনে উন্নীত হতে পারে। রানী রাসমণির ক্ষেত্রে এই সশক্তিকরণ এসেছিল তার নিজের ব্যক্তিত্ব, মনের গঠন থেকে। সে অর্থে তার স্বয়ং সিদ্ধা, অবশ্যই একথা স্বীকার করতে হবে। এর প্রেরণা এসেছিল অভাবিতভাবে, যার কাছ থেকে তার নাম একমাত্র ভগবান শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহচর্য, তার আধ্যাত্মিক তরঙ্গের স্পর্শ এবং পরমা শক্তির আধার মা ভবতারিণীর অহেতুকী কৃপা, এই সব মিলিতভাবে ক্রিয়া করেছিল তেজস্বী রানী রাসমণির আত্মশক্তির ওপর। দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে যাকে সর্বপ্রথম স্বীকার করতে হয় রানী রাসমণির উপরে, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণকে। একদিকে সাধারণ হিন্দু ঘরের বিধবার মতো শুদ্ধাচরণে জীবনযাপন, অন্যদিকে বিপুল বিস্তার জমিদারি পরিচালনার ক্ষমতা, দক্ষতা ও সফলতা। তারই সমান্তরালে কোমল স্নেহে, আপন সন্তান জ্ঞানে আজীবন প্রজাপালন, এ এক আশ্চর্য আত্মশক্তির পূর্ণ বহিঃপ্রকাশ। তার অগন্তি জনহিতকার কাজ যথার্থ তাকে লোকমাতার আসনে বসিয়েছে। তার বহির্জগতে তার সক্রিয় ভূমিকা সামনে আমাদের মাথা নত হয়ে আসে, যার মধ্যে বিশেষভাবে স্মরণ রাখতে হবে জাতীয় গ্রন্থাগারে তার অবদান। জাতীয় গ্রন্থাগারের ডাইরেক্টর জেনারেল অধ্যাপক অজয় প্রতাপ সিং, তিনি সেই সম্মান জানাতে নিজেই উপস্থিত আছেন। ও হিন্দু কলেজ, পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজের শ্রীবৃদ্ধিতে তার অকাতরে দান, সেটিও স্বীকার এবং সম্মান জানাতে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপিকা উপস্থিত আছেন। বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই যদি ইতি টানি, তবে এই কথাটি সব শেষে বলে যেতে চাই, ঊনবিংশ শতকে বাংলার সংস্কৃতি মনস্ক মনুষ্য সমাজে যে উৎকর্ষ সাধনা হয়েছিল, সেই বেঙ্গল রেনেসাঁসের এক অন্যতম হোতা রূপে আমরা অবশ্যই আমাদের এই লোকমাতাকেও গণ্য করে ধন্য হব। আবার আপনাদের শ্রদ্ধা ও প্রীতি জ্ঞাপন করি। প্রধান দুই উদ্যোক্তা আমার পরম স্নেহভাজন ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, নির্দেশক মাকায়স, এবং রানী রাসমণি ফাউন্ডেশনের শ্রীকুশল চৌধুরীকে তাদের সামগ্রিক চেষ্টার জন্য এবং তাদের সমস্ত সহযোগীদের আমি আমার পক্ষ থেকে অজস্র সাধুবাদ জানাচ্ছি। আর আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে স্বামী শাস্ত্রজ্ঞানন্দজিকে আমার নমস্কার ও প্রণাম জানাচ্ছি। বিনীত অধ্যাপক রাধা রমন চক্রবর্তী। নমস্কার। আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম এই মূল্যবান তথ্যগুলো জেনে। আমরা শ্রদ্ধা জানাই ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষকে, যিনি আমাদের সামনে উপস্থিত করলেন তার বক্তব্য, যেটা আসলে রাধা রমন বাবুর লেখা, এবং তার কথাও, যিনি ডিরেক্টর মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ। আসলে রানীমা এক জীবনে কত সৎকর্ম করেছেন, আজকে সে নিয়ে আলোচনা, সে বিষয়ে আলোকপাত করবেন। তাই এই সম্মেলন, এই জাতীয় সম্মেলন অত্যন্ত মূল্যবান। এবারে বিপ্লব, আমরা Ladies and gentlemen, the Secretary has just requested me to read out to you the Charter of Demands of the Lokamata Rani Rashmani Foundation that he just spoke about. You see, as I said, this is not quote-unquote demands. These are our prayers that we need
to be satiated, to be fulfilled. We wish to commemorate Lokamata Rani Rashmani at New Delhi and recognize her successful efforts to reform the Indian society. A portrait of Ranima should be installed in the new Parliament building. This is an important step. I think all of you should carry this with applause. Ranimar portrait chobi Parliamentar hole thaka uchit. His Excellency, the Prime Minister of India, Shri Narendra Bhai Damodar Das Modi, has mentioned about women-led development in the Amrit Kal that we are passing through. We would like to propose the naming of an important road, street, Sarani, Marg, or highway at Delhi after Lokamata Rani Rashmani. We would like to propose the setting up of different academic chairs, which the Secretary spoke about, at different universities across India after Lokamata Rani Rashmani. You see, there has not been an area of our public life that has not been touched by the benevolence of the great Rani, which includes sports and games. As you heard, that the Rani Rashmani Gold Cup needs to be revived, and that at present is called the historic Byton Cup, which is organized by Bengal Hockey, and that's probably the oldest existing hockey tournament in the country. So the revival of the Rani Rashmani Gold Cup, presently known as the Byton Cup in the field of hockey. We would like to host the Lokamata Rani Rashmani Samman Samaroh every year on International Women's Day, 8th of March, honoring the Nari Shakti excelling across various fields and disciplines of India. Who else could be the pole star or an example to aspiring empowered women apart from Rani Rashmani? A block should be named after Rani Rashmani and a statue at Eden Gardens, Kolkata, as Eden Gardens belonged to Rani Rashmani. In fact, the Eden sisters, the British, took it over from them on lease, and then, of course, the stadium came much later. So the Eden Gardens land was also owned by Rani Rashmani. And as you know, all the ghats, no less than 9 ghats were made by Rani Rashmani down the Hooghly for the benefit of the people using the river. We propose to commence Lokamata Rani Rashmani Fellowship, which will be awarded to the researchers and scholars who will work on this great lady and her life. A documentary on Rani Rashmani and his social reforms with historical and archival evidences we are going to pray for. We propose the name of a train running from Kolkata to Varanasi to be named as Rani Rashmani Express. Because you would know that while she was on a trip to Kashi with her men and her boats and her entire contingent, along with her son-in-laws, she had this dream which was given to her by the goddess that you don't need to travel that far. Please make a temple dedicated to me on this side of the Ganga, and it could be as holy as visiting Kashi. So while she was going to Kashi, she had this dream in 1847, late 1846 really, and then she purchased a land honoring that dream, and this temple came up. So we would like to have a train running from Kolkata to Varanasi to be named after the Rani. Finally, we would like to say there are enormous number of houses that bear testimony to the Rani's presence. The restoration of her family home, the Rani Rashmani house at Gyan Bazar, and elimination of the historic building is also part of the prayers that we would like to propagate to the authorities. থ্যাংক ইউ বিপ্লব। আমি যেন দেখতে পাচ্ছি, আমরা সবাই যেন দেখতে পাচ্ছি পার্লামেন্টে রানিমার ছবি, কলকাতা থেকে বারাণসী পর্যন্ত রানিমার নামে ট্রেন,
রানীমার নামে রাস্তা, রানীমার নামে নারী দিবসে পুরস্কার, আমরা নারীরা রানীমার জন্য গর্বিত। একটা জোরে হাততালি হবে এবং আমাদের এই প্রস্তাব সফল হবে। আমরা এই মন্দিরে দাঁড়িয়ে আন্তরিকভাবে তা প্রার্থনা করি আপনাদের কাছে। এবারে আমরা ডক্টর সায়ন ভট্টাচার্যকে তার মূল্যবান বক্তব্য পরিবেশন করবার জন্য অনুরোধ করব, যিনি এডুকেশন অফিসার, ইন্ডিয়ান মিউজিয়াম। আমরা বারবার শুনছি যে কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে রানীমা অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন, আমরা কিন্তু জানি না। আজ কিন্তু স্মরণে মননে রানীমাকে আবিষ্কার করবারও একটা দিন বটে। তাই আজকের দিন আমাদের কাছে অত্যন্ত গর্বের, এই সেমিনার অত্যন্ত মূল্যবান। To come to the close of this inaugural session, of course, it's not the close of a session, they are all end to end. So please don't move out. After the inaugural session, we'll have our first academic session where we will hear Professor Sayan Bhattacharya. Revered Swami Shastriya Gyananandaji Maharaj, Secretary of the Ramakrishna Mission, Narendrapur, will now give his inaugural address and bless us. হ্যাঁ, মহারাজকে আমরা তার মূল্যবান বক্তব্য বলার জন্য আমরা অনুরোধ করছি। আমি আসলে রানীমার কথা বলতে বলতে কেমন যেন একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম যে সত্যি সত্যি রানীমার নামে যদি এগুলো হয় আর যদি আমরা বেঁচে থাকি তা দেখে যেতে পারি। শ্রদ্ধেয় মহারাজকে শাস্ত্রজ্ঞান আনন্দজি মহারাজ, যিনি সেক্রেটারি রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর, আমাদের অত্যন্ত শ্রদ্ধার মহারাজ, তার মূল্যবান বক্তব্য আমরা এই মুহূর্তে শুনে নেব। श्रीमत्सुरासुराराध्य चरणाम्बुरुहद्वयं चराचर जगद्धात्रीं कालिकां प्रणमाम्यहम्। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। Dignitaries on the dais and in the audience, I convey my heartfelt gratitude to all of you to giving me this opportunity to speak a few words on Rani Rashmani. This is a precinct, as it has been always described, holiest of the holy, Dakshineshwar temple precincts. Whenever we come here, we feel ourselves spiritually rejuvenated, re-energized, recharged. Naturally, if we get chance to speak something standing on this holy place, on this sacred soil, really, it's a rarest of the opportunities that we receive in our whole life. Considering the characteristic of the audience, I will speak mainly in Bengali. Sometimes I may switch over in English, as it has been termed as a national seminar. However, my principal communicating language for this speech will be Bengali. একটু আগেই আমরা বারবার শুনছিলাম যে রানী রাসমণি ঊনবিংশ শতাব্দীর বাংলায় কি অপূর্ব ভূমিকা গ্রহণ করেছিলেন। নিঃসন্দেহে এ কথা সত্যি। ঊনবিংশ শতাব্দীতে বাংলা তথা ভারতবর্ষের জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্র যখন পরস্পর বিপরীত বিভিন্ন ধারায় সংক্ষুব্ধ হয়ে উঠেছিল, সেই পর্বে রানী রাসমণির আবির্ভাব এবং তার ক্রিয়াশীলতা আজকের ইতিহাসকে স্তম্ভিত করে দিয়ে যায়। আমরা যখন আজকের দিনে দাঁড়িয়ে নারী সশক্তিকরণের কথা বলি,
when we try to discuss on the women empowerment in our society, standing on this specific 21st century, we perhaps remain considerably silent while thinking on, in retrospect, what our women were in 19th century, even in the first half of 20th century. সেই পরিপ্রেক্ষিতে যখন রানীমার জীবনকে আমরা দেখবার চেষ্টা করি, তখন আমাদের বিস্ময় জাগে। সেই অর্থে প্রথাগত শিক্ষায় তিনি শিক্ষিত হননি, কিন্তু জীবনের পাঠশালা থেকে যে শিক্ষা তিনি অর্জন করতে পেরেছিলেন, তাই ঊনবিংশ শতাব্দীর বাংলায়, সেই কালের নবজাগ্রত বাংলার এই জায়মান কলকাতার নগর সভ্যতার মধ্যে একটি অন্য দৃষ্টান্ত রূপে, একটি ঐতিহাসিক ঘটনা রূপে আবির্ভূত হয়েছিল। Undoubtedly enough, this has been a phenomenon in Bengal Renaissance, the advent of Rani Rashmani. রানী রাসমণির জীবনকে যারা পর্যালোচনা করেছেন, তারা সাধারণভাবে এই জীবনের চারটি দিককে দেখার চেষ্টা করেন। একটি জমিদারি ও বিষয়কর্ম পরিচালনার ক্ষেত্রে, দ্বিতীয়টি তার সমাজ সেবামূলক কাজকর্মে, তৃতীয়টি রাজশক্তির বিরুদ্ধে স্বাদেশিকতার জয়গানে মুখর এক ব্যক্তিত্ব রূপে, এবং চতুর্থ ভারতের আধ্যাত্মিক জাগরণের এক নতুন পটভূমি নির্মাণে। অবশ্যই রানী রাসমণির ভূমিকা এই প্রত্যেকটি ক্ষেত্রে আলোচনা করতে গেলে যে বিপুল সময়ের প্রয়োজন, আজকে তা আমার কাছে নেই, সেই জন্য আমি কয়েকটি মাত্র জায়গা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। কি অসাধারণ বুদ্ধিমতী ছিলেন, তীক্ষ্ণধী ছিলেন রানী রাসমণি, এবং নিজের উপরে তার যে বিশ্বাস, নিজের ব্যক্তিত্বের উপরে যে বিশ্বাস, সেটিও ছিল অসাধারণ। রাজচন্দ্র দাস অকালে চলে গেলেন। রাজচন্দ্রের বন্ধু ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, আপনারা জানেন দ্বারকানাথের নাম। রানীর সেই দুর্দিনে দ্বারকানাথ হঠাৎ যানবাজারে ছুটে এসে উপস্থিত হলেন। রানীকে তিনি জানালেন যে তিনি রানীকে সব রকম সহায়তা করতেই প্রস্তুত আছেন, বিশেষত যেহেতু রানী বিধবা, সেহেতু তার পক্ষে তো এত বড় জমিদারি দেখা সম্ভব নয়। প্রয়োজনে রানী রাসমণির এস্টেটের ম্যানেজার হতেও দ্বারকানাথের আপত্তি নেই। দ্বারকানাথ এই সংবাদটিও রাসমণিকে পৌঁছে দিলেন। রাসমণি সেদিন সবিনয়ে তাকে বলেন যে না, তার দরকার হবে না, তার কারণ রাসমণির জামাইরাই যথাসাধ্য দেখাশোনা করে নিতে পারবে। এই বিনীত কথাটি বলার পরেই রানী রাসমণি আরো সবিনয়ে দ্বারকানাথ ঠাকুরকে পর্দার আড়াল থেকেই জানালেন যে তিনি শুনেছেন অনেকেই তার স্বামীর কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা ধার করেছেন। আজকের এই দুর্দিনে সেই টাকা উদ্ধার হওয়া আবশ্যক। রাসমণি এও বললেন, শুনেছি আপনিও নাকি ওনার কাছ থেকে 2 লাখ টাকা ধার নিয়েছিলেন, এখনো ধার শোধ করেননি। এই দুঃসময়ে যদি টাকাটা দেন তাহলেই আমার বেশি উপকার হবে। দ্বারকানাথ বুঝতে পেরেছিলেন কার কাছে এসে তিনি উপস্থিত হয়েছেন। 2 লাখ টাকা তিনি ফেরত দেননি, তবে একটি তালুক লিখে দিয়েছিলেন বিনিময়ে। পক্ষীর দল এই ঘটনাকে উল্লেখ করেই গান বেঁধেছিল ব্যঙ্গ করে। এসেছিলেন দ্বারকানাথ করিতে বিষয়ে হাত, বাক্য শুনিয়া নির্ঘাত, লাজে বদন লুকালে। হেরিয়া রাসমণির দম্ভ, লেগে গেল ভূমিকম্প, কোথা গেল লম্ফ ঝম্প, হেট বদনে পালালে। এই হচ্ছেন রানী রাসমণি। এই তার আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের উদ্বোধনের একটি সামান্য অভিজ্ঞান।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তার লড়াইয়ের অনেক কাহিনী কেউ কেউ বলছিলেন, আমাদের ঘোষক বিপ্লব বাবুও বলছিলেন। আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরা তারা অনেক সময় নিজেদের ইচ্ছামতো চাল চলনে অভ্যস্ত ছিলেন এবং তাদের মনে হতো যে তারা যেহেতু ইংরেজ, সেহেতু এই হিদেনদেরকে যা বলবে হিদেনরা তাই শুনে নেবে। এরকম একটি ঘটনা, জলকর বসানোর ঘটনাটা একটু আগেই আপনারা শুনলেন, আমি সেই দিকে যেতে চাইছি না, অন্য আরেকটা ঘটনার এখানে উল্লেখ করি। দুর্গাপূজা হতো জানবাজারে এবং জানবাজার থেকে বাবুঘাট পর্যন্ত ঢাকের বাদ্য সহ এই দুর্গা প্রতিমার বিসর্জন হতো। সেটা সাহেবদের ঘুমের ব্যাঘাত ঘটাতো। সুতরাং নেটিভদের শিক্ষা দিতে সাহেবরা কি করলেন না, কোম্পানির কাছে নালিশ ঠুকলেন। কোম্পানিও সঙ্গে সঙ্গে রানী রাসমণির কাছে নিষেধাজ্ঞা জারি করলেন যে পূজায় ঢাকবাদ্যের শোভাযাত্রা চলবে না, মানে প্রসেশন যেটা চলছে এই প্রসেশনটা বন্ধ করতে হবে। নিষেধ অগ্রাহ্য করলেন রানী। আরো বেশি সমারোহের সঙ্গে ঢাকবাদ্য নিয়ে তার শোভাযাত্রা চলল, তাকে 50 টাকা জরিমানা করা হলো। তিনি সঙ্গে সঙ্গে জরিমানা দিয়ে দিলেন এবং ওই জলকরের ক্ষেত্রে যা করেছিলেন এবারও তাই করলেন। কিন্তু এবার ব্যাপারটা আরো মারাত্মক হয়ে দাঁড়ালো। কি করলেন তিনি না, তিনি নিজের অধিকারভুক্ত সমস্ত রাস্তাগুলো, যেগুলো এতদিন তিনি সর্বসাধারণের ব্যবহারের জন্য ছেড়ে রেখে দিয়েছিলেন, সেগুলোকে রাতারাতি অসংখ্য খুঁটি আর শেকল দিয়ে ঘিরে ফেললেন। পরদিন কার্যত কলকাতা অচল হয়ে গেল। সাহেবরা বাড়ি থেকে বেরিয়ে অফিস যেতে পারছে না, এমনকি তাদের সাধারণ বাজার দোকান পর্যন্ত করতে পারছে না। সুতরাং কোম্পানি বুঝতে পারলো কোন ফাঁদে তারা পা দিয়েছে। তারা লড়াইয়ে হার স্বীকার করলো, ক্ষতিপূরণটি ফেরত দিল এবং রানীকে বলল যে আপনি প্রসেশন করতে পারেন আগের মতন। আবার পক্ষীর দল গান বাজলো, অষ্ট ঘোড়ার গাড়ি দৌড়ায় রানী রাসমণি, রাস্তা বন্ধ করতে পারলে না কোম্পানি। রানীর কি প্রবল ক্ষমতা, সেটা কেবল বাহু বলে নয়, সেটা যে বুদ্ধি বলে তিনি সফল করেছিলেন, এই ঘটনাগুলো তার প্রমাণ। জমিদারি চালানো, ব্যবসা বাণিজ্য করা, সব ক্ষেত্রেই এই বুদ্ধিমত্তার প্রকাশ। আপনারা জানেন 1857-তে মহাবিদ্রোহ হয়েছিল। তখন কলকাতার যারা বড় বড় ব্যবসায়ী ছিলেন তাদের অনেকেরই মনে হয়েছিল এই মহাবিদ্রোহ শুরু হয়েছে, তখন সিপাহী বিদ্রোহ বলা হচ্ছিল, সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে, কোম্পানির রাজত্ব চলে যাবে। এবার কোম্পানির কাগজ কিনে ব্যবসা চালানো তখনকার দিনে একটা খুব পপুলার অর্থ উপার্জনের ব্যাপার ছিল। সুতরাং অনেকেই যারা কোম্পানির কাগজ কিনে রেখেছিলেন তারা তাড়াতাড়ি সব বিক্রি করে দিতে লাগলেন, তার কারণ কোম্পানি তো উঠে চলে যাবে আর টাকাটা পাবেন না। রানী রাসমণি কিন্তু একটা কাগজও বিক্রি করলেন না। তার মনে হয়েছিল যে এই বিদ্রোহ, এই উত্তেজনা সাময়িক। অনেক বুদ্ধিমান ক্ষমতাশালী ব্যবসাদারের চেয়ে এই তথাকথিত অশিক্ষিত এক অসাধারণ প্রতিভা সম্পন্ন নারীর চিন্তা ভাবনা সেদিন সফল হয়েছিল। মহাবিদ্রোহের পরে আরো বেশি করে জাঁকিয়ে বসেছিল ব্রিটিশ রাজ। তবুও যেন কোথাও মনে হয় রানী রাসমণির জীবন বৃত্ত সম্পূর্ণ হতো না যদি না এই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হতো। মা ভবতারিণীকে এই গঙ্গা তীরে তিনি প্রতিষ্ঠিত করতেন, এই মহাদেবের আলয় তিনি নিয়ে আসতেন, এই রাধা গোবিন্দজির আরাধনালয় তাঁর হাতে তৈরি হতো। যদি না শ্রীরামকৃষ্ণ পরমহংস নামে আমাদের যুগের সর্বশ্রেষ্ঠ ফেনোমেনন এই মাটিতে একদিন আবির্ভূত হতেন, বিশ্বের সামনে প্রমাণ করতেন পূজিতা প্রতিমা মৃন্ময়ী নয় চিন্ময়ী। যদি না তিনি প্রমাণ করতেন এই মাটিতে দাঁড়িয়ে
সব মত আসলে একই কথা বলে, ঈশ্বর লাভ, মায়ের চরণাশ্রয় আমাদের একমাত্র কাম্য, আমাদের একমাত্র গম্য। সেই প্রাপ্তির স্থানটিকে তৈরি করে দিয়েছিলেন রানী রাসমণি। এই তার জীবন বৃত্তের সম্পূর্ণ পরিক্রমা শেষ। আমি জানি না এ বিতর্কের কোনোদিন অবসান হবে কিনা, যে এই মন্দির প্রেমিসকে বাদ দিয়ে রানী রাসমণির জীবনকে আলোচনা করা যায়। আমি বিশ্বাস করি না যে আজকের নারী শক্তির সশক্তিকরণের আলোচনায় রানী রাসমণির এই দক্ষিণেশ্বর দেবালয় মন্দির প্রতিষ্ঠা, এই মন্দিরের সমস্ত আয়োজনকে বাদ রাখা যায় কিনা, যায় না। ভারতের নারী জাগরণ সব সময় নারীকে দেবীত্বে উত্তরণের জাগরণ। ভারতের নারী জাগরণের চিন্তা সব সময় নারীর মধ্যে সর্বশক্তিময়ী চৈতন্যের প্রতিষ্ঠা। রবীন্দ্রনাথ লিখেছিলেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা, নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে কেন নিজে নাহি চিনে লব পথ। রানী রাসমণির প্রতিষ্ঠিত এ মন্দিরেই অবতার শ্রীরামকৃষ্ণের সঙ্গেই অবতার শক্তি শারদামণির আবির্ভাব ঘটেছিল, যিনি নারীকে আপন পথ চিনে নেওয়ার সাধনায় সম্পূর্ণ সিদ্ধি লাভ করেছিলেন। একটি পুরুষ সন্ন্যাসী সংঘের যিনি সংঘ জননী হয়েছিলেন, তার নামে তৈরি হয়েছে শারদা মঠ। পৃথিবীর ইতিহাসে একমাত্র সন্ন্যাসিনী পরিচালিত একটি আধ্যাত্মিক সংগঠন, যা সমস্ত রকমের পুরুষের শাসন বা কার্যক্রম থেকে মুক্ত। মনে রাখতে হবে, রানী রাসমণি তার প্রত্যেকটা চিঠিতে আমরা মাতাজিকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। আমরা এবারে শুনে নেব, তাই তো বিপ্লব? ডক্টর সায়ন ভট্টাচার্য, আমরা একটু ওদের আমি এটা বলতে চাইছি যে ফেলিসিটেট করব। আমরা মাতাজিকে একটু ফেলিসিটেট করে নিই আমাদের বরণ পর্বের We would জন্য। request that Her Holiness Pravrajika Aptokama, হ্যাঁ, editor of Nibodhata, the magazine of the Sarada Math, বিপ্লব আমরা বরণ পর্ব সারতে পারি, আমাদের এসে গেছেন বরণ করবার জন্য যারা। আমরা মাতাজিকে বরণ করে নেব এই পর্বে। মহারাজ যখন রানীমার কথা বলছিলেন, এখানে আমরা যারা উপস্থিত আছি আজকে এই পুণ্যভূমিতে, আমাদের এই দিনটি অন্তত স্মরণে থাকবে যে আমরা রানীমার জীবনের অনেক অজানা কথা আজকে জানতে পারছি, এবং সে কারণে আরো বেশি করে রানীমাকে নতুন প্রজন্মের কাছে উপস্থিত করানো দরকার, যে রানীমা সে যুগে কি অসাধ্য সাধন করেছিলেন। আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি মাতাজিকে, যিনি প্রব্রাজিকা আপ্তকামা এডিটর। সারদা মঠ এমন একটি মঠ যেখানে পুরুষদের কোনো কাজ দরকার লাগে না, নারীরাই সেখানে বিশ্বজয়ী। তাই আমরা গর্বিত হই সবসময় সারদা মঠের জন্য। সত্যি সত্যি তাই, মা সারদার শক্তি আমাদের সকলের মধ্যে থাকুক, এটা আমরা কামনা করব। তো এই সেশন 2, যেটা একাডেমিক সেশন 1 ইনঅগারাল সেশনের পরে যেটা আমরা শুরু করব ডক্টর সায়ন ভট্টাচার্যর স্পিচ দিয়ে, এডুকেশন অফিসার, ইন্ডিয়ান মিউজিয়াম। But I have something to say here. Shouldn't we listen to the chair first? The chair of the session. Yes. Call the name. So I think Maharajji, would you come here? You start the session because you are chairing the session, and then you can invite the rest.
Maharajji, after you speak, মহারাজ you আমাকে call the বলছেন- rest of the people. হ্যাঁ, মহারাজ বলছেন আমাকে বলে দিতে, তারপর মহারাজ কথা বলবেন। আমি বলবো, মহারাজ এরপর কে বলবেন? মহারাজের কথা এবার আমরা শুনে নিই। নমস্কার, সকল সম্মানীয় অতিথিদের আমার সম্মান জানিয়ে আমার কথা বলতে, এবং সর্বপ্রথমে আমি মা ভবতারিণীর চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। So perhaps it is the great sister Nivedita who had once said that without Rani Rashmani there would have been no Dakshineshwar. Without Dakshineshwar, Gadadhar would have remained Gadadhar and would not have become Sri Ramakrishna. And without Sri Ramakrishna, Narendranath Datta would have remained Narendranath and would not have become the great Swami Vivekananda. And without Vivekananda, the spiritual regeneration, the renaissance of India was not possible. Without that reawakening, without that churning of collective consciousness of our country, the India that we see today and the India that we dream for the future would have never been possible. So it would not be improper to say that Rani Rashmani was truly the mother of Indian Renaissance. Through her intrepid and magnanimous personality, the spirit of India, shackled and subdued for centuries, got a fitting and royal channel to express itself through Rani Rashmani. Amra jani, in 1793, when she was born, India had almost lost her backbone. Indians have almost resigned themselves to their inescapable fate. There was hardly any nationalistic fervor or courage left to be demonstrated in public life. A deep sense of frustration and low self-esteem as a nation, along with the caste and superstition-ridden society that we had inherited because of so many historical wrongs, had rendered us debilitated, almost incapacitated. So that was the India when Rani ji came into the picture. Rani Rashmani came into the picture. The advent of Rani Rashmani at this crucial juncture and the colossal role that she played in her very humble but impeccable style throughout her life, before her passing in February 1861, can truly be marked as a watershed moment in the history of modern India. We sometimes forget to pay her the attention that she deserves. A close observation of the various events of her life makes us convinced that she had indeed come with a divine mission to achieve. I have no hesitation in agreeing to this popular belief that she was one of the Ashtanayikas. You know, it is believed, of Ma Jagadamba. Because no earthly human being could have achieved so much by the way of the monumental, prodigious and seminal work that she did selflessly and gallantly for the resurgence of India. It would not be an exaggeration to say that her life was truly an embodiment of true Indian motherhood. She exemplified the Indian motherhood. When we're talking about women empowerment, this is very important to remember. Gentle and loving as a perfect mother would be, she could be at the same time very fierce and rock solid, with indomitable will and tremendous energy when the principles were at stake. She can be very motherly, very loving, at the same time very fierce. She was in true sense the Rani who ruled the hearts of people, the Lokamata, we know.
With this fierce, indomitable and unflinching divine spirit, she took upon herself the onerous and daunting task of challenging the most powerful autocratic British authority at a time when nobody had the courage and will to do so. আমরা জানি, আমার আগে সে সম্বন্ধে চর্চা হয়েছে। Now, coming to this temple, this place, the far-reaching impact of a building of this holy shrine can never be overstated. I would say, by laying the foundation stone of this temple, she was in fact divinely ordained to set in motion the very process of awakening and resurgence of the spirit of Mother India. We don't sometimes understand this, how powerful this place has been. The obstacles she faced in accomplishing this project and the way she faced them, the way she faced those obstacles, যেভাবে উনি সেই বাধা বিঘ্নগুলোকে সামনে করলেন, in a way exemplifies the rise and blossoming of nascent Indian culture and spiritual tradition against all impediments it has been facing over centuries. He exemplified the resurgence of Indian culture through her own activities, own action. Just see the timing of the dedication of this temple in the year 1855, if I am not mistaken. Just 2 years before the first major outburst of Indian national spirit in the form of Sepoy Mutiny of 1857. 2 বছরের পরই Sepoy Mutiny আরম্ভ হচ্ছে। And to me, it seems, if the invocation of the spirit of the mother that took place here found its expression through that great event, which of course is difficult to prove through hard historical facts, but this is my strong feeling, that the energy that was awakened here in the 1855, that brought about that first manifestation of that national spirit as Sepoy Mutiny. But I'm saying so because I'm sure the great energy that Gadadhar the priest was awakening here through his unique sadhana could not just be confined to its culmination in the making of that great Thakur Ramakrishna Paramahansa. It was not just meant to create a Thakur Ramakrishna Paramahansa. That energy, the explicit far-reaching universal ramification of that awakened energy might have got unnoticed, but its still going on. That energy is still working behind the scene, regenerating that nationalistic feeling in each of us. When we hear about the anxious moments spent by Thakur Ramakrishna in those beginning years, you remember, প্রথমে যখন উনি অপেক্ষা করতে থাকতেন কখন ওরা আসবে, ওনার ভক্তরা আসবে, waiting for his dear disciples who were about to come to carry forward the great work while being in tune with that awakened energy of this holy Tirtha. We get an inkling of the divine drama that was about to be enacted. যখন ঠাকুর রামকৃষ্ণ বসে আছেন, দেখতে দেখতে উনি অপেক্ষা করে বসে আছেন কখন আসবে ওনার ভক্তরা, it gives us an inkling of the divine drama that was going to be enacted. No artificial socio-political division in the form of caste, creed, religion, nationality, and so on that was coming down. That powerful force that was invoked by Thakur Ramakrishna Paramahansa. The time had come for taking giant strides in the direction of the fulfillment of sacred ideals coined by our ancient rishis when they said Vasudhaiva Kutumbakam. The non-negotiable ideas which sustain and upheld this great eternal spirit, this great eternal spiritual tradition of India through many ups and downs of its civilizational journey. I believe a divine plan was there or was operating behind the scene. I can see a divine plan, definite link running through the works of all those great masters. Not only Thakur Ramakrishna Paramahansa,
After that, not only his disciples, after that, many great ones came here who felt encouraged, inspired to serve Mother India. So I can see that great link through the works of all those great masters who drew from the inspiration and energy of this giant spiritual dynamo that was established here. One such great man who took the cue from this unique spiritual awakening was our beloved Gurudeva Paramahansa Yogananda, who established Self-Realization Fellowship abroad and here Yogoda Satsang Society of India, which has its headquarters here in Dakshineshwar near Sharadamot only. If you have read our Gurudeva Paramahansa Yogananda's world-famous spiritual classic autobiography of a yogi, you must have come across the description of those great spiritual experiences that manifested in the realm of our Gurudeva's omnipresent consciousness. As a young sadhaka, our Gurudev was immensely influenced by the great spiritual magnetism of Sri Master Mahasaya, Mahendranath Datta. He had visited this place many times and had meditated in the sacred gardens of this holy place in the spiritual company of a great soul. In those, before entering into the life of sannyas, he had one great spiritual experience at this place while meditating. I'll finish within 2 minutes. He had one great spiritual experience at this place while meditating in the front portion of the Nath Mandir here, which he has described in detail in the chapter, The Heart of a Stone Image of his autobiography of a yogi. You can go through. But a Bangla ache, Yogi Kathamrita. So I am not narrating that experience here. You can go and read. It is available in that book. In conclusion, while we celebrate joyously the Azadi Ka Amrit Kal and recall and reminisce about the life and contribution of this great soul who had specially incarnated to fulfill a divine mission of the awakening and resurgence of the spiritual ethos of India, let each of us, in our own way, take an inner place today. Ekta sapath amra ni to do our best to contribute to this great mission and ceaselessly uphold the legacy of the Lokmata. In this connection, I would like to conclude by quoting a few stanzas from our Gurudeva's famous poem, My India. আমাদের গুরুদেব একটা কবিতা লিখেছিলেন মাই ইন্ডিয়া, আমার ভারত। আমি সেটা বাংলায় কিছু অংশ তার পড়ে শোনাবো। এবং ইনসিডেন্টালি এই পোয়েমটা উনি দেহ রাখার কিছুক্ষণ আগে 7th March 1952-তে ভাষণ দিতে দিতে উনি দেহ রেখেছিলেন আমেরিকাতে। সেখানে বিনয়রঞ্জন সভায় উনি বক্তৃতা দিচ্ছিলেন। এই কবিতার শেষ অংশ উনি পাঠ করেছিলেন। আমি সেইটা এখন পড়ে শোনাচ্ছি বাংলায়, কিছু অংশ, পুরোটা নয়। স্বর্গের বা নন্দনকাননের চেয়ে আরো অধিক ভালোবাসি তোমায় হে মোর ভারত, আর দেব আমি তব ভাতৃসম দেশ জাতি সব। ঈশ্বর গড়লেন পৃথিবী, মানুষ গড়ল সীমাবদ্ধ দেশ, আর তাদের কল্পনাপ্রসূত সীমারেখা সব। কিন্তু সদ্য পাওয়া নির্বাধ ভালোবাসায় আপ্লুত হয়ে হেরি আমি মোর ভারতের প্রান্তিক সীমা, বিশ্বব্যাপী যা বিস্তারিয়ে চলে। সর্বধর্মের পদ্মের সাধুসন্তের ও নৈসর্গিক সৌন্দর্যের হে মাত, করতে স্বাগত সর্বকালে সকল প্রকৃত ঈশ্বর সন্তানদের, তোমার বিস্তৃত দ্বার সব আজ উন্মুক্ত। যেখানে গঙ্গা, অরণ্য, হিমালয় কন্দর ও মানুষ সপক্ষে ঈশ্বরের, সেই ভূমি পরশিল দেহ মোর, আমি ধন্য ধন্য হলাম আমি। নমস্কার। That was the message from the chair of this session, Revered Swami Achyutananda Giriji Maharaj of the Yogoda Satsang Society of India. Vishakha? আমরাই বলে দিয়ে পরে আমরা কার কথা শুনবো। আমি অনেকবারই এই নামটি উচ্চারণ করেছি। ডক্টর সায়ন ভট্টাচার্য, এডুকেশন অফিসার, ইন্ডিয়ান মিউজিয়াম। মূল্যবান কথা তার আমরা
A little bit of a request to all the speakers here that we are terribly behind schedule, almost 1 hour behind schedule. So if we could hurry up our deliberations, not that you are speaking longer than what was allotted, but we began late, and as things go like this, we need to wind up on time. So it's a bit of a cooperation sort from everyone here. জয় মা ভবতারিণীর জয়। আজকে একটা অত্যন্ত ঐতিহাসিক দিন, গুরুত্বপূর্ণ দিন। আপনারা সকলেই জানেন যে আজকে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব দিবস। তার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাচ্ছি। Respected Swami Shastragangaji, Secretary Ramakrishna Mission, Narendrapur, Dr. Prasad Ghosh, Director Makayas, Sri Kushal Chaudhary, Secretary Trustee Dakshineshwar Kali Temple Trust, respected Chairperson Swami Achyutananda Giri Ji Maharaj, Yogoda Satsanga Society of India, Professor Ajay Pratap Singh, Director General National Library, Professor Satyabrat Chakraborty, Asiatic Society, Dr. Amit Ghosh, Kolkata Medical College, other dignitaries on the dais. I stand before you with a profound sense of gratitude and enthusiasm as we embark on this intellectual journey, commemorating the National Seminar on Azadi Ki Amrit Kal, Women Empowerment, Life and Contribution of Rani Rashmani to the society. This event, organized by the Asian Studies in collaboration with the Lokmata Rani Rashmani Foundation, serves as a beacon illuminating the path towards a more inclusive and empowered society. As we delve into the rich tapestry of history, it is imperative that we unknot the extraordinary life and contribution of Rani Rashmani, a woman who challenged social norms and emerged as harbinger of change during an era steeped in tradition. Born in 1793, Rani Rashmani's journey from the confluence of social expectation to the forefront of social reforms is a saga that resonates even today. Her life represents the idea that empowerment is not merely a modern concept, but has root deeply embedded in our historical awareness. রানী রাসমণির জীবন ও কর্মধারার দিকে যদি আলোকপাত করা যায়, তবেই আমরা অনুভব করতে পারব 200 বছর আগের সমাজের প্রতি তার অবদান কতটা ছিল। দক্ষিণেশ্বরের সম্বন্ধে দু চারটি কথা আপনাদের সামনে আজকে বলবো। সম্ভবত কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরের নির্মাণ এবং প্রতিষ্ঠা। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে কলকাতা থেকে 4 মাইল উত্তরে দক্ষিণেশ্বরে মন্দির নির্মাণ শুরু করেন। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা ছিল রানী রাসমণির জীবনে এক চরম লড়াই। বর্ণ হিন্দু সমাজের সঙ্গে ছোট জাতের কৈবর্ত রমণীর লড়াইতে শেষ পর্যন্ত রানী রাসমণি জয়ী হয়েছিলেন শুধুমাত্র জেদ এবং অসীম সাহসের জোরে। একজন অন্তজ সমাজের কৈবর্ত মহিলা ব্রাহ্মণ সমাজের মাতব্বরদের সঙ্গে ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও লড়াই করে একের পর এক বাধা বিপত্তির অবসান ঘটিয়ে মন্দির প্রতিষ্ঠায় সক্ষম হয়েছিলেন। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন মন্দিরের দেবতা স্থাপনের জন্য শুভ দিন নির্ধারণ করা হয়েছিল। যেহেতু রাসমণি একজন কৈবর্ত রমণী, তাই তিনি শুভ অনুষ্ঠানের জন্য পুরোহিত হিসাবে দায়িত্ব পালনের জন্য কোনো গোড়া ব্রাহ্মণকে পেলেন না। তিনি অনেক বিখ্যাত পণ্ডিতদের সাথে রামকুমার চট্টোপাধ্যায় তাকে ছিলেন। তিনি তার গুরু এক ব্রাহ্মণকে মন্দিরটি দান করেছিলেন,
এবং দিনাপুরে একটি বড় সম্পত্তি কিনে মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য তহবিল গঠন করে দিলেন। রামকুমার চট্টোপাধ্যায়ের মন্দিরের পুরোহিত হিসেবে নিযুক্ত হয়েছিলেন। 1856 সালে রামকুমারের মৃত্যু হলে গদাধর তার স্থলাভিষিক্ত হন। গদাধর নিবিষ্টভাবে এতটাই দেবী কালীর নিমগ্ন থাকতেন যে অনেকেই তাকে মানসিকভাবে বিপর্যস্ত মনে করতেন। রানী রাসমণি অনেককেই পরামর্শ দিয়েছিলেন তাকে নিয়োগ না করার জন্য। রানী তার অন্তর্দৃষ্টি দিয়ে নিশ্চিত হয়েছিলেন যে গদাধরের অদ্ভুত ব্যবহার শুধু তার ধর্মীয় উচ্ছ্বাসের তীব্রতা। রানী রাসমণি একজন মনে প্রাণে জাতীয়তাবাদী। তিনি সর্বদা দারিদ্র্যের পাশে দাঁড়িয়েছেন এবং ব্রিটিশদের অন্যায় কাজের বিরুদ্ধে দাঁড়িয়ে দরিদ্রদের রক্ষা করতেন। লোকমাতা রানী রাসমণি 1793 সালের 29শে সেপ্টেম্বর উত্তর 24 পরগনার হালিশহর সংলগ্ন প্রত্যন্ত ক্রোনা গ্রামে অত্যন্ত দরিদ্র ও সৎ হরেকৃষ্ণ দাস এবং রামপ্রিয়া দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। রাসমণির যখন 7 বছর বয়স তখন তার মা রামপ্রিয়া দেবী লোকান্তরিত হন। খুব ছোট বয়স বুদ্ধিমতী ও বিদুষী মহিলা হিসেবে তার বিভিন্ন কার্যকলাপের কথা আমরা শুনেছি। যখন তিনি 11 বছরের বালিকা তখন তার বিবাহ হয় কলকাতার জানবাজারের এক জমিদার ব্যবসায়ী পরিবারের ধনী বিখ্যাত মার বংশের জমিদার প্রীতরাম দাসের সুযোগ্য সন্তান রাজচন্দ্র দাসের সাথে। তাদের 4 কন্যা সন্তান হয়েছিল। রানী রাসমণি ছোট থেকেই এক অদ্ভুত দৃঢ়চেতা, জেদি এবং লক্ষ্যে অবিচল মহিলা ছিলেন। কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং সমাজের ও পারিবারিক শতচাপের কাছে কখনোই নিজেকে বিলিয়ে দেননি। মুক্তির মাধ্যমে শেষ পর্যন্ত লড়াই করে সকলকে ভুল প্রমাণিত করে সত্যকে সুপ্রতিষ্ঠা করেছিলেন। রাসমণির জীবনে এক এত ব্যক্তিত্বময় সুসম্মণ্ডিত হতে পেরেছিলেন কারণ তার স্নেহময় ও বোধশক্তি সম্পন্ন স্বামী, যিনি নারী স্বাধীনতাহীন যুগ রাসমণিকে অবাধ স্বাধীনতা দিয়েছিলেন। একবার এক দুর্যোগের মধ্যে রাসমণি ও রাজচন্দ্র নৌকো করে বাড়ি ফেরার সময় জোর করে সহমরণে বাধ্য করা এক সদ্য বিধবা মহিলার জীবন রক্ষা করার পর সমাজে যে ঝড় উঠেছিল তা থেকেও রানী রাসমণির সামাজিক দায়বদ্ধতা প্রকাশ পায়। শুধু তাই নয়, মহিলা সম্মান রক্ষার্থে তিনি যে লড়াই করেন তাও অবিস্মরণীয়। রানী রাসমণির সারা জীবন ধরে সমাজের স্বার্থান্বেষী কায়েমি স্বার্থবাদী শক্তি তথাকথিত ধনী এবং গোঁড়া ধর্মীয় কুসংস্কার অনুশাসনের বিরুদ্ধে যে লড়াই করে সত্য, ন্যায় এবং যুক্তিবাদী সমাজের গঠনের জন্য লড়াই করেছিলেন তা এক কথায় অসাধারণ। রাজচন্দ্র দাস রাসমণির কর্মপদ্ধতিকে পূর্ণ সমর্থন করতেন। রাজা রামমোহন রায় ছিলেন রাজচন্দ্র দাসের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন। রাসমণির সাথে তার প্রথম আলাপচারিতায় তার চোখে একটি তীব্র জ্যোতি প্রত্যক্ষ করেছিলেন। রাজা রামমোহন রায় তাকে আশীর্বাদ করে বলেছিলেন যে তুমি শত শত অসহায় নারীর জীবন থেকে অন্ধকার দূর করে তোমার নামকে চিরস্মরণীয় করে রেখো জনগণের রানী রূপে। আমরা সকলেই জানি ইংরেজ ভারতবর্ষে এসেছিল ব্যবসা বাণিজ্য অর্থ উপার্জন করতে, আর এই কারণেই ইংরেজ শাসক যেন তেন প্রকারণে উপার্জন করত এবং যে কোনো সিদ্ধান্ত নিতে পিছপা হতো না। আর সেই কারণেই ইংরেজ সরকার গঙ্গায় জেলেদের মাছ ধরার উপর জলকর আরোপ করে। নিরুপায় হয়ে দরিদ্র জেলেরা রানী রাসমণির কাছে তাদের দুঃখের কথা জানালে রানী রাসমণি কূটনৈতিক চালে ইংরেজ সরকারকে নাজেহাল করে তার মুকুব করতে বাধ্য করেছিল। রানী রাসমণি ইংরেজ সরকারকে 10,000 টাকা কর দিয়ে ঘুষরি থেকে মেটিয়ারে বুঝ 10 কিলোমিটার এলাকার সমস্ত গঙ্গার জমি নেওয়া প্রস্তাব দিলে ইংরেজ সরকার তা লুফে নেয়। কিন্তু এরপরেই রানী রাসমণির আসল রূপ ইংরেজ সরকার বুঝতে পারে। রানী রাসমণির নির্দেশে লোহার শিকল টাঙিয়ে জাহাজ ও নৌকা চলাচল বন্ধ করে দেয়। এতে ইংরেজ সরকার আপত্তি করলে রাসমণি বলেন যে জাহাজ চলাচল করলে মাছ অন্য জায়গায় চলে যাবে, ফলে জেলেদের ক্ষতি হবে। তাছাড়া 10,000 টাকার বিনিময়ে ওই এলাকায় তিনি লিজ নিয়েছেন, সুতরাং ওই এলাকাকে ঘিরে রাখার পূর্ণ অধিকার তাঁর আছে। এই অবস্থায় ইংরেজ সরকার বুঝতে পারেন তারা নিজেদের জালেই কিন্তু আটকে গেছে। ইংরেজ সরকার রানী রাসমণিকে 10,000 টাকা ফেরত দেয় এবং জল কর তুলে নেয়। এই কাজের মধ্যে দিয়ে রাসমণি সমাজের হতদরিদ্র খেটে খাওয়া মানুষের জন্য তার যে দায়িত্ব তার স্বাক্ষর রেখেছেন।
এটি ছিল তার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ। রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের আদর্শ অনুপ্রাণিত হয়ে রানী রাসমণি বহুবিবাহ, বাল্যবিবাহ, সতীদাহ, স্ত্রী হত্যার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার ভূমিকা পালন করেছিলেন। একজন মহিলা হিসেবে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বহুবিবাহ বাতিল করার জন্য প্ররোচিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বিধবাদের পুনর্বিবাহের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টাকে স্পষ্টভাবে সমর্থন করেছিলেন। তিনি তীর্থযাত্রীদের পথশ্রম কম করার জন্য সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করে দিয়েছিলেন। রানী রাসমণির আরেকটি উল্লেখযোগ্য অবদান হলো তার স্বামীর মৃত্যুর পর কলকাতা শহরের গঙ্গার ধারে 9টি ঘাট নির্মাণ ও সংস্কার তিনি করেছিলেন। এছাড়াও তৎকালীন ইম্পেরিয়াল লাইব্রেরি, বর্তমানে জাতীয় গ্রন্থাগার, এবং হিন্দু কলেজের বর্তমান যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, তার জন্য রানী রাসমণি প্রচুর অর্থ প্রদান করেন। আরেকটি ঘটনা উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংল্যান্ড যাওয়ার আগে তার জমির একটি অংশ রানী রাসমণির কাছে বন্ধক রেখেছিলেন। জমির এই অংশটি সুন্দরবনের একটি জলাবদ্ধ অংশ এবং প্রায় বসবাসের অযোগ্য ছিল। কিছু দুষ্কৃতী পরিবার ছাড়া আর বিশেষ কেউ বসবাস করতেন না। লুটপাটই ছিল এদের জীবিকা। রানী রাসমণি এই পরিবারগুলোকে বুঝিয়ে সুঝিয়ে আশেপাশের জলাশয়ে মাছ ধরতে সাহায্য করেন, যা পরে বড় সমৃদ্ধ ভেরিতে পরিণত হয়। তারা ধীরে ধীরে তাদের লুণ্ঠন পেশা ছেড়ে দেয় এবং জেলে সম্প্রদায়ে রূপান্তরিত হয়। দরিদ্র জনগণের আশার মূর্ত প্রতীক রানী রাসমণি 1862 সালের 19শে ফেব্রুয়ারি 68 বছর বয়সে অমৃত লোকে গমন করেন। একজন নারীবাদী, একজন কর্মী, একজন জনহৈতুষী হিসেবে রানী রাসমণি আমাদের দেশের আশার আলো দেখিয়েছেন। রানী রাসমণির অবদান এবং ভাবধারা আমাদের সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। Rabindranath Tagore, who once remarked, "The life of Rani Rashmani is not just a chapter in history, it is an anthem of courage and determination, resonating through his corridors of time." In these words, Tagore said, the essence of Rani Rashmani's legacy, an anthem that echoes the spirit of courage and resilience across generations. As we gather here to celebrate her life, let us not merely recount history, but actively emerge in a dialogue that revives the flame of the inspiration. In conclusion, let us embrace the spirit of Azadi Ka Amrit Kal and honor the legacy of Rani Rashmani. May this seminar serve as the catalyst of transformative change, a crucible for enlightenment, and a keystone for future where the empowerment of women is not merely an ambitious goal, but a lived reality. Thank you. Jai Hind. Jai. থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল স্পিচ। ক্রমে ক্রমে রানীমার জীবনের ইতিহাস উদ্ভাসিত হচ্ছে। এরপরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন সোশিয়োলজি বিভাগের অধ্যাপিকা প্রফেসর সুমিতা সাহা। তার মূল্যবান কথা আমরা শুনে নেব। Thank you. A very good afternoon to all distinguished guests and fellow advocates for progress. I begin the word with progress. With great pleasure and profound sense of honor, I stand before you as the proud representative of Presidency University, Kolkata at this national seminar. Since the seminar is about women empowerment, let me go back to the time when Raja Rammohan Roy had shown the strength to stop Shoti, though I'm not going to delve into history much. During such a crucial juncture, just to bring this point, the stage was set for the arrival of an empowering lady who would take a major stride towards the ultimate goal, to give women the right to be educated, to make the superstitions Indian women understand the essence of their life and well-being. Eventually, 16th century Bengal saw the birth of such a prominent lady, none other than Rani Rashmani we are talking about. I feel extremely fortunate to stand before you and delve into the profound legacy of Rani Rashmani and the enduring impact she has done on the concept of women empowerment. The imperative for discussing women empowerment even today lies in the
women face worldwide even today. This is a very important point I'm going to talk about. And in this context, I would sincerely like to thank Maulana Abul Kalam Azad Institute of Asian Studies and Lokmata Rani Rashmoni Foundation for organizing this national seminar and providing me this opportunity to shed some light on the visionary ideas of Rani Rashmoni as well as highlight their contemporary relevance. Well, Rani Rashmoni, the name itself is so grand that I don't think I am qualified enough to elaborate much on her. She has a statement of her own. At a time when societal norms dictated the limitations of women, she dealt conventions and emerged as a formidable force in the 19th century Bengal Renaissance. Her contributions to the society was multifaceted. From founding this temple, the Dakshineshwar Kali temple, where I'm standing now, to successfully managing her business ventures, showcasing an indomitable spirit that transcended gender roles. The essence of Rashmoni's vision for women empowerment lay not only in her personal achievements, but in her determination to uplift those around her. How? Let me come to it one by one. There are many points. It has already been covered by many of us here. I just want to pinpoint on three very important pillars of her ideology. I'm sure that it might be that Rani Rashmoni provided successful entrepreneur, but where to start? To educate a woman is to educate an entire generation. Rashmoni exemplified this very idea by aiding the contributing to the education of the girl child, which indeed was neglected. Rani Rashmoni recognized was a powerful tool for empowering women, enabling them to break free from traditional constraints. Second, I come to the point, very important. Financial independence was another pillar of Rashmoni's vision. Her business acumen and successful management of her jamindari showcased a woman unafraid to navigate the economic spheres. She was instrumental in the construction of this iconic Dakshineshwar Kali temple, demonstrating her financial prowess and commitment to religious and societal causes. Rashmoni's economic contribution shattered stereotypes, inspiring to strive for financial autonomy. Thirdly, very important, which is the social responsibility, where we must keep our most attention related to it. Third, social responsibility was deeply ingrained in Rashmoni's ethos. Her philanthropic activities, including the establishment of the Eden Hindu Hostel and supporting various charitable endeavors, reflecting a commitment to the welfare of society. She recognized the importance of uplifting not just herself, but the entire community, embodying a sense of social responsibility that transcended gender norms. এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আজকের দিনে আমার যেটা স্টেজে উঠে মনে হচ্ছে আমাদের সকলের ভাবার দরকার, সেটা হচ্ছে এজেন্সি। এজেন্সি মানেটাকে আমরা কি করে বুঝবো? হাউ ডু উই কনসেপচুয়ালাইজ এজেন্সি? এখানে কিন্তু আমি আবার বিইং আ প্রফেসর অফ সোশিওলজি, আমি কিন্তু সেখানে আবার মাস্টারমশাই জায়গা থেকে নিজেকে পুট আপ করার চেষ্টা করব। এজেন্সি মানে আমরা মহিলাদের কিভাবে এম্পাওয়ারমেন্টকে কি করে কনসেপচুয়ালাইজ করব? সাইলেন্স ইজ অলসো অ্যান আনসার. It is not a silence. So though how we should understand our negotiation, কিভাবে আমি বিভিন্ন কনস্ট্রেনের সঙ্গে নিজেকে নেগোশিয়েট করব, করতে শেখাবো, নিজের ইনার সেলফের সঙ্গে কি করে লড়াই করে উঠে দাঁড়াবো, সেই ভাবনা চিন্তাটার উপরে বোধহয় আমাদের খুব ভালোভাবে জোর দেওয়া দরকার। এবং সেই সংক্রান্ত আমরা কিন্তু আজকের দিনে ইউথ, যুব সমাজকে আমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আমাদের ছেলে মেয়েদের মধ্যে ভীষণভাবে প্রয়োগ করার চেষ্টা করি, যাতে তারা নিজেদের মাইন্ডের উপরে নিজেরা বুঝার চেষ্টা করে। সেখান থেকে নিজেদের শ্যাকলসকে নিজেকেই ট্যাকল করতে হবে, সেখান থেকে উঠে আসতে হবে। That's how we try to structure it out. Presidency University, recognizing the importance of Rani Rashmoni's ideals, aim to contribute actively to the ongoing discourse, the academic environment at Presidency University, with Rani Rashmoni's ideas, fostering a deep understanding to society. Eden Hindu Hostel, a testament to philanthropic endeavors,
serves as a reminder of the importance of nurturing spaces that continue to empower and uplift. But it is not just academics, but we are confined to keep that in mind. Beyond the academic realm, Presidency University is actively involving in propagating Rani Rashmuni's ideals through National Service Scheme, NSS Cell. I'm the coordinator of the NSS Cell, so that's why I have put up this point, which is very important, how we can practice the hands-on experience of Rani Rashmuni's ideologies and the concept in the contemporary times. The dynamic platform serves as a conduit for reaching out to the youth and through them to marginalized section of the population. Financial literacy programs for slum women, disease awareness initiatives, and educational endeavors for young women are pivotal components for our outreach, echoing Rani Rashmuni's commitment to societal betterment. Our commitment further extends to addressing the concerns of elderly women, recognizing the invaluable wisdom they hold. Health camps dedicated to women's issues are organized regularly, creating a space for dialogue and action. In doing so, we honor Rani Rashmuni's legacy by translating her vision into tangible efforts that uplift and empower the woman in our society. Reflecting on our endeavors to address pressing societal issues, let me now take through some of the impactful initiatives led by our NSS volunteers during the special camp on malnutrition and food habits held during last few years. We have been doing this. Several participatory activities. The program extended its focus to raise awareness about slum children, about their eating patterns. With enthusiastic participation from the community, the camp delved into the nutritional requirements of the woman across different age groups, addressing societal issues and shed light on ingrained practice where women often eat last, reinforcing stereotypes about their roles as wives and mothers. These learned behaviors passed down through generations mirror broader societal attitudes towards gender roles. We need to fight against that. Drawing inspiration from the enduring legacy of Rani Rashmuni, who, despite her roles as a wife and mother, dedicated herself to the woman during those times, we continue to spread awareness through our NSS cell, just as Rani Rashmuni's entrepreneurial skills left in an indelible mark on history. We encourage marginalized women to pursue education, digital literacy, small-scale businesses, empowering them to become financially independent. We have around 300 NSS volunteers working on these issues in different slums of Kolkata at the moment. Significant contribution, several talks on the position of women from different angles. Like we had a talk on related to elderly women. The discussion highlighted the silence of the mainstream feminists regarding the specific challenges faced by elderly widows, echoing Rani Rashmuni's resilience in managing her estates and undertaking philanthropic activities as a widow. Further, in commemoration of Rani Rashmuni's commitment to women empowerment, we conducted a seminar on women, media, and construction. This event aimed to counter the objectification and commodification of women, empowering them with knowledge about their rights and dignity in a patriarchal world. Finally, homage to the, though not finally, still finally in homage to the ideals upheld by Rani Rashmuni, Presidency University took a significant step in 2016 by initiating the Women Empowerment Fellowship. This fellowship stands as a beacon, encouraging PhD scholars from diverse departments to channel their research towards women empowerment. This, I can proudly say, stands as a testament to the enduring impact of Rani Rashmuni's benevolence, as even Hindu College, which is now Presidency University, received a crucial grant from her, sustaining the university and allowing it to thrive. But, in acknowledging the strides we have made, it's imperative to confront the enduring presence and influence of patriarchy, a force that has cast its shadow since time immemorial. But here as well, Rani Rashmuni is the one we can look up to. As a woman in a patriarchal society, Rashmuni encountered significant obstacles and opposition. Nevertheless, she persisted in her efforts to promote social justice and gender equality.
Despite criticism from segments of society, her as a threat to traditional norms and values, commitment to her inspiration to the countless others in the struggle of social justice and equality. So, yeah, just to break out the whole of it, like as a professor from Presidency University, I urge each of us to embrace the responsibility bestowed upon us by the legacy of this institution and visionary ideals of Rani Rashmani. Let our actions echo in the principles of education, financial independence, social responsibility, fostering a society where every individual, irrespective of gender, can thrive and contribute meaningfully. That is the message for this Amrit Ka Azadi Ka Amrit Mahotsav for all of us. Thank you so much. Thank you, Professor Saha. We have a small change in program. So Satish Bhai Rawal, General Secretary of BAPS Swaminarayan Sangstha, is in a bit of a hurry. He will go away. We will let him speak, but prior to that, we shall request Dr. Amit Ghosh from the Alumni Association of Kolkata Medical College to make his brief presentation, please. আগে স্যার বলছেন এটা বলে দাও এটা yes yes now. So that's Sri Satish Bhai Rawal, General Secretary of BAPS Swaminarayan Sangstha, would now make his brief presentation. Well, this Swaminarayan Akhoyadar temple, you are aware that few days back, this esteemed organization, we are very proud to say this esteemed organization made a unique temple in Middle East, that Abu Dhabi, which is inaugurated by our Honorable Prime Minister Narendra Das Bhai Modi. And this organization spread throughout the world. And I am very much impressed, and I am also a devotee of Swaminarayan temple. I visited this temple time to time at Joka, and we have a very cordial relation with them. Now I am inviting the General Secretary, not only the General Secretary of the Kolkata, he is the General Secretary of International Unit. Welcome, sir. Thank you, Mr. Kushal Chaudhary, the Secretary of the Trust which you have organized. My obeisance, Mukam Karoti Vachalam, Pangum Langate Girim, Yat Kripa, Tvam Aham Namami, Vasudevam Mahatmaya. So what I want to impress, that it is the benevolence, it's the blessings of Ma Kali, that I have been given an opportunity to be before all of you, to say a few words. I know most of the speakers have spoken a lot of things about Rani Rashmani. The important thing which I would like to tell, that when I was Googling, I found that the top 10 ladies who were either pre-independence or post-independence, names were there of Rani Jhansi or Ahilya Bai or Nivedita and so on and so forth. But I could not find the name of this great lady in that list. It really shocked me. What exactly are we doing? We are going to present a charter of our request. My first submission will be that the organization, the Sanstha, should make it a point to point out to the Minister of Education, the central or the state, that there should be a curriculum right from the primary school to the secondary school to the college about the contribution made by this indomitable lady belonging to a scheduled caste, low caste, traumatized by the Brahmins or the so-called high society. And that is where she has played a dominant role. I will not like to go into much of the defense. She was from a low caste. At the age of 7, she lost her mother. At the age of 11, she got married to a rich family of the Brahmins and Jamindar family, having huge real estate. Her husband, Rajchandra, was quite educated, and on one occasion she found that her wife, that is Rani Rashmani, fought strongly
from a lady becoming forcibly sati. That is the character of a woman, that she cannot allow a woman to die on the pyre of her husband just because of the legacies and the systems and superstitions prevailing all throughout the India at the then time of 18th century and 19th century. Her husband saw a fire in her eyes and allowed her to participate in all the business acumen she wanted to acquire. So look how she conquered the entire real estate business, jamindari at that time it was called. It was the domain of patriarch. वो केवल पुरुषों के अधीन थी. उस जमाने में स्त्री को केवल was considered as a machine for childbearing. She was considered to be a woman to take care of the homely affairs. She came out of that. She not only maintained relationships, but also became an acute, successful businesswoman and also a philanthropist. Philanthropist of par excellence. What we hear of Ahilyabai in Holkar in Indore, similarly activities she has done it. Like one of the important things which I always remember, that what Dwarkanath Thakur had placed something in an area of 24 Parganas away. The people there were only becoming plunderers. They become loot people and they used to kill the people mercilessly. Rani Rasmani took them to in charge, made them convinced about the human being's life and converted them into fishermen. What I heard of Jayaprakash Narayan converting the dacoits of Chambal into human beings, that same replica was seen long, long back, but it is not mentioned in the history of India or in the history of culture, how a lady has converted the people who are plunderers to normal human civilized. That is where counts the importance of lady. The lady can make a person from inhuman to humanity. That is the contribution. And as regards the social contributions, I can list out number of things what has been done by her. To put it a few way, and one important thing which I would like to tell, she was against the British Empire. It was unthinkable at that time to fight against the British. And one time, an indigo plantations, the British soldiers misbehaved with women, tortured them, and when she came to know, she had sent her bodyguards to that plantation and literally battled with the soldiers of British. And knowing their defeat, the Britishers wanted to plunge into the sanctum sanctorum of her house at Zan Bazar of the Rama Bhagwan Mandir. And when she came to know, she took out the swords in her hand and became a roop of Ma Kali and really battled with the Britishers and literally killed them or almost mutilated them. And the Britishers became afraid of her, that yes, she is not a place to be taken fight against. This is the spirit of a woman, that as a domiciled woman, it is fine. But when it comes to the safety of your god and goddesses, then she has to become the taking of the shape of Kali, so that your religion, your heritage is protected. And that is where she played a very important role by threatening the British. Stopping of the procession was also called back. Similarly, one or two occasions are there when she has really literally fought and taught us that to self-defend our own things. Our Hindu is called Shastra and Shastra. If you remove from Shastra only one dandi, it becomes Shastra. So when your Shastra says you something to be non-violent, to be passionate, to be observing, it's fine. But when it comes to the safety of your heritage, of your religion, of your Sanatan Dharma, you have to take Shastra and look at all the gods and goddesses of India, whether it is Vishnu or Shankar or Ma Kali, everybody has a Shastra. So she has taught at that time that they wanted to permit into the Ram Bhagwan's room, and she immediately took the form of Kali. So that was the education she got it. And social work, I have already said, donation to Imperial Library, donation to Hindu College. She joined hands with Ishwar Charan Vidyasagar to stop the Sati Pratha, allow the remarriage of the child, and probably put a ban on the child marriage earlier also, and she constructed road from Suvarnarekha, that's fine, we know it. She was also instrumental in renovation of temple, renovation of a temple in Kedarnath of Shankaracharya.
She was also instrumental in building a wall in Mathura for Bhagwan Krishna also. She was the woman who paid 2,000 rupees at that time to some Muslim rulers who were taking the 2,000 Hindus' independence. It means they were slaves, and she took money to see that her own brothers and sisters are relieved from that slavery under the rule of somebody else. So she was so desirous that that slave system should go away, and that is why she fought for that. And last but not the least, she was equally divine and spirituality. And that is what in the year, what we are seeing, the presence of Ma Durga here, Ma Kali here, it is on 20 acres of land. That time it was unthinkable of purchasing the 20 acres of land. She managed with her acumen. This was part of the land belonging to the Christian people and also burial grounds of Muslims. To convince them, now we even find difficult to buy the properties from Muslims or Christians. In that age, she could convince them and bought the property, and at the rate of 42,000, and spent 900,000, 9 lakhs rupees. Just imagine the quantum of money. If you term into current days, it will be crores and crores of rupees. She managed the money and constructed the entire temple. But it is the ill sight of the Brahmins' problem. She wanted to install some Brahmin priest to take care of the mandir. But Brahmins at that time were so extorted, they refused to hear. But then she on her own decided to gift it to Ram Prasad Chatterjee, who became the first priest, and later on Gadai or Gadadhar, Ramakrishna Paramahansa became the priest of this temple. And you can see the transformation, because it was Ramakrishna Paramahansa who could see Ashta Sahayika or Ashta Snehi of the Krishna and Radha. They were the friends. So Ramakrishna could feel that Rani Rasmani was of that ecstatic, philosophical and spiritual highness that Ramakrishna could see. She is one of the 8 compassionate friends of Krishna. And later on, it was Ramakrishna only who converted the Narendranath into Vivekananda, who became the forerunner of the harbinger of Hindu Sanatana Dharma. With this, I would like to end my conversation, and I'm thankful to the entire organization and all the people sitting around to listen to my little conversation, which I knew about this. And I admit frankly that I didn't know much about this great lady who was against the patriarchal system of that time. And she fought against that and made us feel that women is equal part of us. Ardhangani, she's a half part of me, better half of me. Why not we take a vow? Let each one of us take a vow that we go out of this place and convince at least 5 people about the greatness of this lady and promote the better part of women empowerment, that none of them should remain illiterate, none of them should be deprived of their rights, none of them should be tortured, because they are the people. The lady is the only one who gives birth to a human being so that he becomes getter and getter. With this I conclude my speech. Thank you very much to all of you once again. Jai Swaminarayan. Satish Bhai Rawalji, thank you very much. We shall now request Dr. Amit Ghosh, representing the Alumni Association of Kolkata Medical College, to make his brief presentation, please. Yes, Biplab, I will make it brief. Namaskar. Stage bosha dignitaries and আমাদের সামনে বসা অডিয়েন্স, 2 ঘন্টা ধরে আমরা রানী রাসমণির সম্বন্ধে অনেক কিছু শুনলাম। রানী রাসমণি বিশ্ব মাতৃত্বের প্রতীক। রানী রাসমণি ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লিখিত একটি চিরস্মরণীয় নাম। রানী রাসমণি একটি মঙ্গলময় নাম। সুতরাং তার সম্বন্ধে আমার কিছু বক্তব্য রাখাটা সমীচীন নয়। আপনারা আমাকে চেনেন না, এখানে এত গণ্যমান্য ব্যক্তি আছেন। আমি একজন ক্ষুদ্র ডাক্তার, পাশ করেছি মেডিকেল কলেজ থেকে, কাজ করি অ্যাপোলো হাসপাতালে। তাহলে আমি কেন এখানে এসেছি সেটা বলার আগে কিছু তো বক্তব্য রাখতে হবে, নিজের তো বক্তব্য নেই। আমি খালি বক্তব্য বলতে চাই যে ভগিনী নিবেদিতা ভগিনী নিবেদিতা কি বলেছিলেন। দক্ষিণেশ্বরের মন্দির জাতিতে শূদ্র ধনাঢ্য
রাসমণি কর্তৃক নির্মিত হয় এবং 1855 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ মন্দিরের অন্যতম পূজারী রূপে সেখানে বাস করিতে থাকেন। এই ঘটনা বিবেকানন্দকে মনে গভীর প্রভাব বিস্তার করে। রানী রাসমণি তাঁদের সময়ে একজন বীর প্রকৃতির নারী ছিলেন। কি রূপে তিনি কলকাতার জেলেদের অন্যায় করভার হইতে রক্ষা করিয়াছিলেন, এখনো সে গল্প শুনিতে পাওয়া যায়। তাহার প্রত্যুৎপন্ন মতিত্ব এবং প্রতিপক্ষকে নিরস্ত করার কাহিনী আজ পর্যন্ত কলকাতার প্রতি হিন্দু পরিবারের চলিয়া আসিতেছে। এটা ভগিনী নিবেদিতা। আমার মনে হয় না আমার এখানে বিশেষ কিছু বলার আছে, কিন্তু কয়েকটা অবজারভেশন লাস্ট 2 ঘন্টা ধরে শোনার পর আমার সাধারণ বুদ্ধিতে যেটা বোঝায় আমি সেই দুটো কথা বলতে চাই। আপনারা সবাই বুঝে গেছেন যে কি শক্তিমান নারী রানী রাসমণি। উনি রানীও ছিলেন না, উনি কিছুই ছিলেন না, কিন্তু উনি রানী রাসমণি। আজকে এটাও শুনলেন ওনার কৃতিত্বের কথা। উনি এটা শুনলেন যে কতটা ওমেন এম্পাওয়ারমেন্ট উনি করেছেন। এবং আমার কাছ থেকে শুনুন, আমি গত কয়েক বছর ধরে কত ওমেন এম্পাওয়ারমেন্টের সেমিনারের পার্ট অ্যান্ড পার্সেল আমি হয়েছি। আমার একটা প্রশ্ন, বিশেষ করে প্রেসিডেন্সি প্রফেসরকে, রানী রাসমণি কোনোদিন সেমিনার করেছেন? উনি করেননি। উনি যেটাতে বিশ্বাস করতেন উনি কর্মে সেটা করে দেখিয়ে দিয়েছেন। উনি বিশ্বাস করতেন যে ব্রিটিশকে পরাজিত করা উচিত। উনি বুদ্ধিমত্তা দিয়ে ফাইট না করে সেটা বুঝিয়ে দিয়েছেন। উনি বিশ্বাস করতেন রামমোহন রায়কে সাপোর্ট করা উচিত, সেটি করে দেখিয়ে দিয়েছেন। উনি বিশ্বাস করতেন নারী শক্তিকে, সেখানে আমি আসি আমার দ্বিতীয় বক্তব্য। আপনারা আমার পরিচয় পেয়েছেন, আমি কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। রানী রাসমণি যেমন একটি ইতিহাস, কলকাতা মেডিকেল কলেজ একটি ইতিহাস। আপনারা হয়তো কেউ জানেন না, সাউথ ইস্ট এশিয়ার প্রথম মেডিকেল কলেজ, ওয়েস্টার্ন মেডিসিনে উদ্বুদ্ধ কলেজ এই কলকাতা মেডিকেল কলেজ। এই কলকাতা মেডিকেল কলেজকে তৈরি করবার পিছনে বহু মানুষ আত্মত্যাগ করেছেন, ধনত্যাগ করেছেন, দান করেছেন। তার মধ্যে একজন হচ্ছেন রানী রাসমণি। আবার বলছি, করে দেখিয়ে দিয়েছেন, কথা বলে না, 2 ঘন্টা সেমিনার করে না। 2 ঘন্টা সেমিনার করার প্রয়োজন আছে, কারণ আমি এখান থেকে অনেক জ্ঞান লাভ করেছি, অনেক কিছু জানতে পেরেছি। আমার বলার বক্তব্য হচ্ছে আমাদের সময় এসেছে করে দেখাবার। 150 বছর আগে যদি একজন নিম্ন জাতির মহিলা, বাঙালি মহিলা রানী আখ্যা পেয়ে থাকেন জনগণের কাছ থেকে, তিনি যদি করে দেখাতে পারেন, আপনারা করে দেখাতে পারবেন না, আমরা করে দেখাতে পারবো না, আমাদের সেমিনার করতে হবে। এইটাই কিন্তু আমাদের ডিফিট। মেডিকেল কলেজের হস্টেল লেডি ডাক্তারদের জন্য কন্ট্রিবিউট করেছিলেন। সেই জন্য আজকে আমি এইমাত্র একটা চার্টার অফ ডিমান্ডস পেলাম লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন থেকে। আমি আমার বক্তব্য ছোট রাখতে চাই, খালি একটা অ্যাপিল রাখতে চাই। আমাদের মেডিকেল কলেজের 190 বছর আমরা এই 28শে জানুয়ারি কমপ্লিট করলাম। সাথে সাথে 200 বছরের 22 সেন্টেনারি কমিটি তৈরি হচ্ছে। আমি আপনাকে দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমাদের যে 10,000 এক্সিস্টিং অ্যালামনি আছে সারা পৃথিবীতে, রানী রাসমণির কন্ট্রিবিউশন খুব সামান্য জন জানেন। এটাকে জানান দেওয়া দরকার। আর এই চার্টার অফ ডিমান্ডসে থাকা দরকার রানী রাসমণির মূর্তি, ছবি, প্রেজেন্স মেডিকেল কলেজে থাকা উচিত। আমি অবশ্যই, যদি লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন আমাকে এই আস্থা দেন, সাপোর্টটা দেন, আমি এই এজেন্ডাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। ছোট্ট ছোট্ট পদক্ষেপ
বড় হয়ে উঠবে একদিন। দক্ষিণেশ্বরের সম্বন্ধে বলা, সতীদাহ সম্বন্ধে বলা, অনেক মানুষ আছেন। মেডিকেল কলেজের জয় হোক, কারণ উনি রানী রাসমণি বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশ সাম্রাজ্য তাদের নিজেদের অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য হাসপাতাল তৈরি করেছিলেন, কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে আমাদের নারী শক্তিকে জাগিয়ে তুলে আমাদের এখানকার জনগণের জন্য হাসপাতাল দরকার। সেই জন্যে উনি কলকাতা মেডিকেল কলেজকে সাপোর্ট করেছিলেন। আমরা এই এজেন্ডাকে এগিয়ে নিয়ে যেতে চাই, এটাই আমার একমাত্র বার্তা। নমস্কার। স্যার অত্যন্ত সহজ সরল সাবলীল করে যা বললেন, সবার জন্যই একটা জোরে হাততালি হোক। আমরা সবাই শুধু এই কথাটা আমাদের ভীষণ অন্তরে লাগলো যে সেমিনার দরকার আছে, কিন্তু কাজের ভীষণ দরকার। ডক্টর অমিত ঘোষকে আমাদের অন্তরের শ্রদ্ধা। মাতাজি চলে যাবেন বিপ্লব। Thank you, Dr. Ghosh, for such a erudite, brief, but truly to the point and potent presentation. আপনাদের সকলের কাছে, মূলত আমাদের এখানে বক্তাদের কাছে আমিও শুনছি, গত দু ঘন্টার উপরে ধরে আমিও মঞ্চে ছিলাম। আমি আলোচনা করছিলাম বন্ধু ডক্টর, মনে হয় এটা আমার মতবাদ যে লোকমাতার কোট আনকোট ছোট ঘরে জন্ম, তিনি ছোট জাত, এসব এলিউট করার জায়গা আমার মনে হয় এটা নয়। এই যে পবিত্র ভূমি স্থাপন করেছিলেন এই টাইগ্রেস, এবং যে পবিত্র ভূমিকে দিকে দিকে প্রতিষ্ঠিত করেছেন আরেক দ্বিজ শ্রেষ্ঠ গদাধর চট্টোপাধ্যায়, তিনি কিন্তু এই সমস্ত জাতপাতের ঊর্ধ্বে সেই জাতপাতের বিভেদ ঘুচিয়ে দিয়ে চলে গিয়েছেন। অর্থাৎ এই মন্দিরের এই পবিত্র স্থানে আমরা হয়তো we will not refer to a caste, especially whether Rani Rashmani belonged to a low caste. She rose above all classes, so did her chosen brother Ramakrishna Paramahansadev, whose 188th birth anniversary falls today, has lifted us out of the petty casteism that the society of those days were a part of. রানীমা কোনোদিন ব্রাহ্মণদের বিরুদ্ধে বলেননি। ঠাকুরের চারিপাশে যারা থেকেছেন তারা কোনোদিন জাতপাত নিয়ে আলোচনা করেননি। আমার মনে হয় আমাদের এই মন্দির চত্বরে, এই পবিত্র চত্বরে, যে মন্দির সারা পৃথিবীর মানুষের, এই যে লক্ষ লক্ষ মানুষ রোজ এখানে আসেন, তার মূলত রানীমা এবং ঠাকুরের জন্য। তারা দুজনে এসবে বিশ্বাস করতেন না। আমার মনে হয় it is time that we stop talking about that as well. আমি এবার সারদা মঠের মাতাজিদের আহ্বান করব তাদের বক্তব্য বলার জন্য। তারা সন্ধ্যা আরতিতে মঠে ফিরে যাবেন। তারা কঠোর অনুশাসনের মধ্যে দিয়ে সারাদিন কাটান। আমি অনুরোধ করব তাদের আসার জন্য। প্রব্রাজিকা আত্মকামা এবং সারদা মঠের যিনি সাধারণ সম্পাদিকা বর্ষিয়ান মাতাজিও এসছেন। ওনাদের অনেক বড় একটা মিটিং ছিল, সেটা শেষ করে এসছেন। আমার মনে হয় ওদের একটু সম্মানটাও জানিয়ে দিই। হ্যাঁ, মঞ্চে হ্যাঁ, জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদিকা শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশন, পরম পূজনীয়া প্রব্রাজিকা অতন্দ্রা প্রাণা মাতাজি আমাদের মধ্যে রয়েছেন। তাকে আমরা একটু সম্মান জানাই। প্রসঙ্গত উল্লেখ্য যে জাতপাতের বিষয় হচ্ছে, সেটা সংক্ষিপ্তভাবে আপনাদের সমীপে পেশ করছি। হরে কৃষ্ণ দাস একজন চাষি ছিলেন। সারাদিন চাষবাস করার পর তার ঘরে বসে আলাপ আলোচনা করতেন, শাস্ত্র আলোচনা করতেন। তিনি চাষি ছিলেন। চাষির দুটো ডেফিনিশন আছে, যে একটা হাল ধরে চাষ করেন তাদের বলে হেলে কর্তব্য, আর যারা মাছ ধরেন তাদের বলে জেলে কর্তব্য। সুতরাং এখানে উঁচু নিচু জাত নয়, ভারতবর্ষের যে শ্রেণী বিভাগ আছে
ব্রাহ্মণ ক্ষত্রিয় এই যে বিভাগটা, সেখানে মাহিষ্য যারা, তারা কিন্তু ওয়ারিয়র, যোদ্ধা, তাদের ডেফিনিশন তারা যোদ্ধা। সেই বংশে ছিলেন হরেকৃষ্ণ দাস। ব্রিটিশ চলে গেছে, শান্তি এসছে, অত শত খোঁজ খবর হরেকৃষ্ণ রাখতো না, সারাদিন ঘর ছাওয়ার কাজ করতো। সন্ধ্যায় হালিশহর, আজকে যেটা হালিশহর শহর ছিল, কুমারহাটি গ্রাম, প্লাবন এসেছিল বৈষ্ণব ধর্মের। চৈতন্য মহাপ্রভু যখন শ্রীক্ষেত্রে চলে যান, শ্রীবাস সহ সমস্ত পার্শ্বদরা ঘাঁটি গেড়েছিলেন কর্ণ সুবর্ণ থেকে এসে ওই হালিশহরে, যেটা কুমারহাট নামে পরিচিত ছিল। গড়ে উঠছিল বৈষ্ণব প্লাবনের একটা ক্ষেত্র, সেখানে হরেকৃষ্ণ তার সামিল হয়েছিলেন। সুতরাং কর্মধারাটাই বড় কথা। ব্রাহ্মণত্ব মানুষ ভাবে পায়, এক জন্মে ব্রাহ্মণত্ব পায়, আর এক কর্মে ব্রাহ্মণত্ব পায়। প্রশ্ন হচ্ছে হাউ টু অ্যাচিভ দ্য টার্গেট। আমি কি পেলাম বড় কথা নয়, আমি দেশকে কি দিয়ে গেলাম, সমাজকে কি দিয়ে গেলাম, পরবর্তী প্রজন্মের জন্য কি দিয়ে গেলাম, সেটাই কিন্তু লেখা হয়ে থাকবে ইতিহাসের মহাকালের পাতায়। রানীর এই ত্যাগ, রানীর এই তিতিক্ষা, রানীর এই আপ্রাণ প্রচেষ্টা আজ 200 বছর পরেও আমাদের মনে করায় তিনি সূর্যের মতন তেজস্বিনী ছিলেন। আমি তাকে প্রণাম জানাই। ধন্যবাদ। আসলে সবার ঊর্ধ্বে যে মানুষ আছে, রানীমা তো তাদেরই ভালোবেসেছেন, তাই রানীমা সবার ঊর্ধ্বে। আমরা মাতাজির কথা শুনে নেব। তো আমাদের সারদা মঠের পক্ষে দুজন মাতাজি বক্তব্য রাখবেন। The first in English, in Bengali, from the editor of Nibodhoto, Prabhrajika Aptokama Mataji will make a brief presentation. শ্রী রামকৃষ্ণ দেব, শ্রী শ্রী মা শারদা দেবী, স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই, মা ভবতারিণীকে প্রণাম জানাই। আজ আমরা এখানে এসেছি রানী রাসমণির উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা অর্পণ করতে। বিশ্বের ইতিহাসে রানী রাসমণির স্থান অবিসংবাদিত। স্বয়ং যুগাবতার তাকে চিহ্নিত করে গেছেন জগৎজননীর অষ্টসখীর অন্যতম বলে। শ্রী রামকৃষ্ণ লীলার সঙ্গে যুক্ত হওয়ার আগে থেকেই 19 শতকের বঙ্গদেশে রানী রাসমণি একটি স্বর্ণোজ্জ্বল নাম। আপনারা এতক্ষণ ধরে তার অনেক কিছু অবদান শুনেছেন, আমি তার মধ্যে আর যাচ্ছি না। শুধু কোনো কোনো কথা মনে পড়ে, এই যে জলকর ট্যাক্সের কথা আমরা শুনছি প্রথম অধিবেশন থেকে, তখন কিন্তু কলকাতা আলো করে আছেন অনেক রাজা মহারাজ। রাজা রাধাকান্ত দেব বাহাদুর, তাদের সকলের কাছে জেলেরা গিয়ে শরণাপন্ন হয়েছে যে আমাদের সাহায্য করুন। তারা কিন্তু প্রবল প্রতাপ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গিয়ে, ব্রিটিশ সরকার মানে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের বিরুদ্ধে গিয়ে তারা জেলেদের পক্ষ নিলেন না। কিন্তু রানী রাসমণির কাছে যখন জেলেরা এসেছে, তিনি একদম মায়ের মতন তাদের সমস্যা শোনা মাত্র বললেন যে তোমরা কোনো চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি, তোমাদের ট্যাক্স দিতে হবে না। এই যে স্বামীজি বলেছেন, একটি তরুণী মা হয়তো অন্য সময়ে খুব ভীতু, কিন্তু যখন নিজের সন্তানকে সিংহের মুখে পড়তে দেখে তখন সে সিংহের মুখে ঝাঁপিয়ে পড়ে। এর নাম ভালোবাসা, এইটি প্রেম। এই প্রেম কিন্তু রানী রাসমণির মধ্যে ছিল। এবং জেলেদের ট্যাক্সের হাত থেকে রক্ষা করবার জন্য তিনি নিজে 10,000 টাকা জমা দিয়ে যখন গঙ্গা লিজ নিয়ে নিলেন, তখন তার যুক্তিটা কি ছিল? সরকারকে তিনি বলছেন, আমার প্রজাদের অসুবিধে হচ্ছে, তারা মাছ ধরতে পারছে না,
আমার লিজ নেওয়া জায়গায় আমি যা খুশি করতে পারি, লোহার চেন দিয়ে গঙ্গা ঘিরে নিলেন। এবং তারপরে যখন ব্রিটিশ সরকার বুঝতে পারছে যে এর অকাট্য যুক্তির সঙ্গে পেরে ওঠা যাবে না, তখন তারা সুর নরম করে বলছে যে আপনাকে আপনার জরিমানার টাকা ফেরত দিয়ে দেবো, আপনি গঙ্গা খুলে দিন। তখন রানী বলছেন যে গঙ্গা লিজ নেওয়ার আমার ইচ্ছে নেই, আমার দরিদ্র প্রজাদেরকে যদি আবার সরকার বাহাদুর আগের মতন কর ছাড়া মাছ ধরতে দেন, তাহলে আমি এখনই গঙ্গা খুলে দিচ্ছি। তার যে যুদ্ধ, সেটা কিন্তু এই নীল বিদ্রোহের অনেক আগে। বলে একটা পরগনা ছিল রানীর, সেখানে নীলকর সাহেব যেমন সর্বত্র করেছে, সেরকম রানীর প্রজাদের সঙ্গেও অনেক তাদের উপর অত্যাচার করেছে, অমানসিক নির্যাতন করেছে। সেটা শুনে রানী স্থির থাকতে পারলেন না এবং খুব দুর্ধর্ষ লেঠেল বাহিনী তাদের শায়েস্তা করবার জন্য পাঠিয়ে দিলেন। নায়েবকে চিঠি দিলেন যে নীলকর সাহেবদের সমুচিত শিক্ষা দেওয়ার জন্য এই লেঠেলদের ব্যবহার করো। এবং একজন খুবই অত্যাচারী সাহেব, ডোনাল্ড তার নাম, তাকে এই লেঠেলরা উত্তম মধ্যম দিয়ে প্রায় মৃতপ্রায় করে ফেলল। তারপর অত্যাচার বন্ধ হলো, কিন্তু অন্যান্য নীলকররা কিন্তু মামলা করেছিল রানীর ওপর, রানীর বিরুদ্ধে। সেই মামলাতেও রানী জয়ী হয়েছিলেন। এরকম বহু ঘটনা। সমাজে তার কি অবদান তা নিয়ে আমরা অনেক শুনেছি, সেই দিকে আর আমি যাচ্ছি না। শুধু তার এই যে তেজ, নির্ভীকতা, সাহস এবং সবার উপর ওই প্রেম, প্রজাদের উপর যারা নিরীহ নির্দোষ তাদের প্রতি ভালোবেসে তিনি যে বীরত্ব দেখিয়ে গেছেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, সব রকম অন্যায়ের বিরুদ্ধে, সেটা আমাদের আজ মনে রাখতে হবে। আমরা আজ উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি, কিন্তু রানী যা করে গেছেন সেই সময়ে যখন সতীদাহ চলছে, যখন বাড়ির বাইরে তো বেরোনো দূরের কথা, কেউ যদি গঙ্গা স্নান করতে যায়, বাড়ির মেয়েরা তাদের গঙ্গা শুদ্ধ পালকি শুদ্ধ গঙ্গায় চুবিয়ে নেওয়া হচ্ছে, বাইরে তাদের বের করা যাবে, আঙুল বলা যাবে। ব্রিটিশ সৈন্যরা তখন ওই সিপাহী বিদ্রোহের পর ইংরেজ সরকারের খুব ভয় করেছিল যে কোনো সময় মানুষ ক্ষেপে উঠতে পারে। সেই জন্য জায়গায় জায়গায় তারা গোরা সৈন্যদের ঘাঁটি বসিয়ে দিয়েছিল। রানী জানবাজানের বাড়ির পাশেই ফ্রি স্কুল স্ট্রিটে এরকম একটা ঘাঁটি ছিল। সেখানে সৈন্যরা সব মাতাল, অশিক্ষিত, তারা যখন তখন মানুষের উপর অকথ্য অত্যাচার করে। একদিন তারা রানীর বাড়িতে ঢুকে তার দুজন দারোয়ানকে মেরে ফেলেছে, বিশ্বস্ত ভৃত্যকে এমন ভাবে আঘাত করেছে মেরুদণ্ডের উপর, সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এবং রানীর কাছে কত রকমারি দামি দামি পাখি ছিল, সেই পাখিদেরকে তারা কেটে টুকরো টুকরো করেছে। তাদের তো মনে কোনো দয়া মায়া নেই এবং তাণ্ডব চালাচ্ছে। বাড়িতে তখন কোনো পুরুষ নেই। রানীর এত উপস্থিত বুদ্ধি, তিনি পেছনের দরজা দিয়ে বাড়ির শিশুদের এবং মেয়েদের পাশের বাড়িতে পাঠিয়ে দিলেন এবং নিজে একটা খোলা তরোয়াল হাতে গৃহদেবতা রঘুনাথজি তার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন। রানীর ভাবখানা এই যে সৈন্যরা যেখানে যা পারে করুক, যত সম্পত্তি নষ্ট করে করুক, আমার গৃহদেবতাকে তারা যেন তার মন্দির কলুষিত করতে না পারে, দেবতাকে তারা যেন স্পর্শ করতে না পারে। এবং যারা তার কাছে আসছে তিনি তাদের আঘাত করছেন। সেই রণরঙ্গিনী মূর্তি দেখে সবাই পালাচ্ছে। রাত 10টা পর্যন্ত তাদের তাণ্ডব চলল। তারপরে মথুরবাবু এলেন এবং ব্যবস্থা করলেন, তাদের ঘাঁটিতে গিয়ে তাদের কমান্ডিং অফিসারকে নিয়ে এসে তাদের সংযত করলেন। রানী কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন এই অন্যায়ের বিরুদ্ধে। তিনি সরকারের কাছে ব্যবস্থা করে পরবর্তী 2 বছর পর্যন্ত এরকম ঘটনা যেন আর না ঘটে, তার বাড়িতে 12 জন সৈন্য মোতায়েন রাখতেন এবং তার বাড়িতে যত ক্ষতি হয়েছে সেই সমস্ত টাকা তিনি ক্ষতিপূরণ বাবদ সরকারের কাছ থেকে আদায় করেছিলেন। তারপর নিজের অজ্ঞাতসারেই কোন দৈব ইচ্ছার যন্ত্র হয়ে যেন তিনি শ্রী রামকৃষ্ণ লীলার পটভূমি তৈরি করে ফেললেন। আমাদের ভাবতে আশ্চর্য লাগে, এই যে কালীবাড়ি, রাধাকান্ত মন্দির, শিব মন্দির সবকিছু হয়েছে, খ্রিস্টান
এবং মুসলমানদের ব্যবহার করা জমিতে। এই দোতলা কুঠি বাড়ি এবং সংলগ্ন জমিতে থাকতেন হেস্টি বলে একজন সাহেব, জন হেস্টি। পরে তিনি যখন চলে যান, জেমস হেস্টি বলে তার অ্যাটর্নির কাছ থেকে এই জমি কেনা হয়। আর মুসলমানদের কবরডাঙ্গা ছিল, গাজী পীরের জায়গা ছিল, পুকুর, আমবাগান, এই সমস্তই খ্রিস্টান এবং মুসলমানরা ব্যবহার করে গিয়েছেন। আমাদের খুব আশ্চর্য লাগে, তখন রানী নিশ্চয়ই সচেতন হয়ে করেননি, কিন্তু যে স্থানে সর্বধর্ম সমন্বয়ের ক্ষেত্র হবে, সব ধর্মে সাধন করবেন যুগাবতার, তার জন্য এইরকমই একটি জমির প্রয়োজন যেখানে সমস্ত ধর্মের মানুষ বসবাস করে গেছে, ব্যবহার করে গেছে। তারপর শ্রীরামকৃষ্ণ দেব যখন প্রথম এসেছেন, ব্যাকুলতায় স্বয়ং মা কালীকে দর্শন করছেন, তখন তার যে আচরণ, সেটা সাধারণ মানুষের চোখে কিন্তু অনাচার। কর্মচারীরা সবসময় রিপোর্ট দিচ্ছে, যানবাজারের বাড়িতে গিয়ে মথুর বাবুর কানে, রানীমার কানে সব কথা তুলে দিচ্ছে যে ছোট ভট্টাচ কিন্তু ঠিক মতন পুজো করছেন না। তিনি কি কি করছেন, এখানে কাঙালি ভোজন হয়, তাদের পাতা মাথায় করে বয়ে নিয়ে পরিষ্কার করছেন, তাদের উচ্ছিষ্ট প্রসাদ জ্ঞানে খাচ্ছেন, কেননা জীবই শিব। মা কালীকে গান শোনাতে বসেছেন, হয়তো দুপুরবেলা ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, তার হুঁশ নেই, আরতির সময় পেরিয়ে যাচ্ছে, তিনি কিন্তু মাকে গান শুনিয়ে যাচ্ছেন। খেতে বসিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা কেটে যাচ্ছে, তিনি মাকে খাওয়াচ্ছেন তো খাওয়াচ্ছেন, সময়ের কোনো ব্যাপার নেই। এই যে জিনিসগুলো, যেটা আজকে আমরা অন্য দৃষ্টিতে দেখছি, যে যুগাবতারের এটা একটি প্রেমোন্মাদ রূপ, সেটি কিন্তু তখনকার মানুষ জানে না। তারা ভাবছে এটা ভয়ানক অনাচার হয়ে যাচ্ছে। রানী কিন্তু সমস্ত খবর রাখছেন, সমস্ত কিছু জানেন, তিনি কিন্তু বারণ করছেন না। মথুর বাবুকে একদিন পাঠালেন এবং মথুর বাবু বলে দিলেন, যখন সানন্দে সোৎসাহে রানীকে গিয়ে খবর জানাচ্ছেন যে দেবী বোধহয় এবার সত্যি জাগ্রত হতে চলেছেন, মথুর বাবুর ওপরও ঠাকুরের খুব কৃপা, স্বয়ং তাকে শিব রূপে, কালী রূপে দর্শন দিয়েছিলেন। রানী বলে পাঠাচ্ছেন যে ছোট ভট্টাচ যেমন করেন করতে দাও, তোমরা তাকে কিছু বাধা দিও না। তিনি যে একজন দৈবী মানুষ, সেটা কিন্তু রানী তখনই বুঝতে পেরেছেন। সেই বিখ্যাত ঘটনাটি আমরা সবাই জানি, যে মা কালীকে একদিন দর্শন করতে এসেছেন। হ্যাঁ, তিনি এমন ভাবে চপেটাঘাত করলেন, কেননা অন্য কথা ভাবছিলেন, সেদিন মামলার রায় বেরোবে সেই কথা ভাবছেন। তাতে কিন্তু এই সমস্ত ভৃত্যদের সামনে, পরিচারিকাদের সামনে রানীর এতটুকু অপমান বোধ হলো না, ক্রোধ হলো না, অভিমান হলো না। তিনি নিজেকে সম্পূর্ণ অভিমান শূন্য করে ঠিক ঠিক বুঝতে পেরেছিলেন যে ভুলটা তিনি করেছেন তার কোনো ক্ষমা নেই। এইভাবে তিনি যুগাবতারের একটা ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছেন, এবং যখন ঠাকুর আগেকার মতো পুজো করতে পারছেন না, তখনও পর্যন্ত তার বেতন পূর্ববৎ বহাল রেখে দিয়েছেন। তাকে পূজারীর পদ থেকে ছাড়িয়ে দেননি, দক্ষিণেশ্বরে রেখে তাকে ইচ্ছা মতন পূজা করতে দিয়েছেন, ইচ্ছা মতন সাধন ভজন করতে দিয়েছেন। এইভাবে আমরা বুঝতে পারি যে গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ হয়ে ওঠার যে যাত্রাপথ, সেখানে রানী একটি অনন্য সাধারণ ভূমিকা অভিনয় করে গেছেন। অভিনয়ই বলবো, কেননা তারা সকলেই যুগন্ধর মানুষ। তারা যেন জগৎজননীর সখী, যেহেতু লীলা করবার জন্যই জগতে আবির্ভূত হয়েছিলেন। তার চরণে আমাদের প্রণাম জানাই। আপনাদের অবগতির জন্য জানাই, আমাদের আরো কিছু কথা আছে, কয়েকজন মাননীয় বক্তা আছেন, দীর্ঘ 2.5 ঘন্টা ধরে আপনারা শুনছেন। এর মধ্যে আমাদের মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি সমাগত, কিন্তু আমাদের অনুষ্ঠান চলবে। স্বনামখ্যাত প্রতিষ্ঠান থেকে যারা এসছেন, আমি আরো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের ডিমান্ড অফ চার্টারের প্রথম দাবি, যে নতুন সংসদ ভবন তৈরি হয়েছে, ওই নতুন সংসদ ভবনে রানী রাসমণির একটি পূর্ণাঙ্গ প্রতিকৃতি চাই। আপনারা সমর্থন করেন কি করেন না,
জোরে বলুন, জোরে বলুন। অন্যান্য নটা তো চাই। আমি আরো জানাই যে আমাদের এই অনুষ্ঠানের পর এইভাবে এই একাডেমিক সেশন শেষ হয়ে যাবার পর যাচ্ছে যে তিনি আসছেন মাকে গান শোনাবার জন্য। আপনারা কিন্তু অপেক্ষা করবেন। আমি জানি দীর্ঘায়িত বক্তব্য শোনার মধ্যে কিছু মানসিক ক্লান্তি থাকে, কিন্তু কি করব বলুন? আমরা এমন একটা আত্মবিস্মৃত জাতি, দু চারবার ঝাঁকুনি না দিলে চৈতন্য আসে না। তাই একটু কষ্ট করে শুনবেন প্লিজ। We will now invite Her Holiness Pravrajika Atandra Prana Mataji, General Secretary of the Sarada Mutt and Ramakrishna Sarada Mission. Respected Sri Kushal Chaudhary and the respected members, I don't want to take much time. I just want to once and leave. We know that today we gathered here to appreciate the remarkable efforts of Rani Rasmani, a woman who defied the limitations of her era. She championed women's empowerment in a period when the status of women globally, it was at the lowest. It was not only in India, but everywhere. Rani Rasmani emerged as a shining example of courage, intellect, unwavering spirit, which could not be dreamt of at that time. Her defiance against British, her brilliant challenges to the rulers at court, and her protection for these poor people stand as a testament of her extraordinary personality. Each episode tells volumes about her courage. The courage she showed in challenging the British is legendary. Our Shastras say the women are Shakti Swarupini. They need not be empowered. Enlightened women themselves are embodiment of Shakti. She embodied the Shakti within. She was a living proof that women are not just capable of empowerment, but they are indeed its very embodiment. Nobody needs to empower them. Rani Rasmani's unwavering devotion paved the way for this consecration of Mother Kali and the Kali temple at Dakshineshwar. Mother Kali really became living by her sadhana as well as intense tapasya of Sri Ramakrishna. It's resulting in the ignition of a spiritual flame that empowered the women in a very large scale. At that time, Sri Ramakrishna was a simple young pujari, whereas Ranima was the owner of the entire estate. Though their worldly roles differed, their spiritual connection can be profound, and they created a unique bondage between them. Sri Ramakrishna understood she was one of the Ashtasakhis of Devi, and that she has come to earth for the special purpose designated by Divine Mother. He saw her as a direct representative of Divine Mother, being her chosen companion, and his behavior with her was as natural as his mother. Without even his asking, Ranima and Mathurnath arranged for everything for his needs and treated him just like their own child. Sri Thakur blessed them with many visions. They were also convinced about his divinity and that he was an incarnation. Main theme of this incarnation was upliftment of women and masses. That is why this time his chosen deity was Mother Kali. One of the guru was Bhairavi Brahmani, and Ranima and Sri Thakur together set the stage for the transformative future. Dakshineshwar became holy and became new Shakti Pita. It has emanated power, so much so we remember Arvindo's words,
He carried Dakshineshwar's Mati with him wherever he went. When the police examined, they asked him, "What is this? Is this the bomb ingredient?" He said, "It is more than that. It is a Mati from Dakshineshwar." Here, Sri Ramakrishna also worshipped Mother Kali, Mother Sharada, dedicated the results of his sadhana to her feet. Thereby, he established her at the center of a new monastic order as a Sangha Janani. Sparks from this cosmic yajna has created more Shakti Pitas, one of them being the establishment of Sharda Math, which is hardly 2 kilometers away from here. A testament to a different but yet potent form of women empowerment. We recall here the prophetic vision of Swami Shivanand-ji, a direct disciple of Sri Ramakrishna, also second president of Ramakrishna order. He predicted exactly 100 years ago that there will be an uprise of women in all diverse fields due to the immense power unleashed here at Dakshineshwar. A prophecy we are witnessing unfolding today. Women are breaking the barriers, proving their multifaceted abilities, and they are claiming their rightful place in all spheres of life. As we stand here, we cannot help but wonder at the impact of Rani Rasmani's silent tapasya. Her courage and devotion laid the foundation for a new era of women's empowerment, an era that continues to evolve and flourish, and we are blessed to see that happening. Thank you very much for giving me opportunity with this. আমরা প্রণাম জানাই মাতাজিকে তার মূল্যবান কথা আমাদের সামনে পরিবেশন করার জন্য। এবারে আমরা শুনবো ডক্টর সত্যব্রত চক্রবর্তীর মূল্যবান কথা, যিনি জেনারেল সেক্রেটারি এশিয়াটিক সোসাইটি। আমিও তাকে আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু প্রসঙ্গত জানাই যে দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবত্ব স্টেটের অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেল করা হয়েছে। আমি অগণিত ভক্ত সাধনের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিচ্ছি, আপনাদের কোনো সংবাদ যদি জানার থাকে, কোনো মন্তব্য যদি করার থাকে, দক্ষিণেশ্বর কালী মন্দির ও দেবত্ব স্টেটের অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেল দেখতে থাকুন, সাবস্ক্রাইব করতে থাকুন। আমরা আপনাদের জন্য প্রায়শই বিভিন্ন ধরনের সংবাদ, পুজো দেখানো, এইগুলো করতে থাকব। এটা করতে আমরা বাধ্য হয়েছি কারণ দক্ষিণেশ্বর কালী মন্দিরের নামে প্রচুর ফেক এরকম চ্যানেল চলছিল, এতদিন আমরা করিনি। আমরা আবারও আপনাদের জানাই যে আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির দেবত্ব স্টেটের অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেল আছে। তার মাধ্যমে আপনারা মায়ের পুজো থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠান, এই আজকের এই অনুষ্ঠানটাও ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে প্রচুর মানুষ দেখছেন, কমেন্ট করছেন, আমরা সেটা লক্ষ্য করছি। আপনাদেরকেও আমরা অনুরোধ করছি আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার। নমস্কার সমবেত সুধী মণ্ডলী, 3 ঘন্টার ওপর আলোচনা চলছে। ধৈর্যের বাঁধ এখনো যে ভাঙেনি, এটার কারণ এই ক্ষেত্র। বন্ধু ডক্টর স্বরূপপ্রসাদ ঘোষ যখন আমাকে আমন্ত্রণ করেন এই সভা এবং আলোচনার জন্যে, আমার মনে হলো যে তাকে বলি, এই ছিল তব মনে, যেখানে সাধু সন্নিবিষ্ট ভক্ত সমাদৃত এইরকম একটা ক্ষেত্রে উচ্চ মার্গের আলোচনা, যার বিন্দু বিসর্গ গবেষণা আমার নাই, চর্চা আরো কম, সেখানে আমি গিয়ে কি করব? বন্ধুর দাবি ফেলাও যায় না, তিনিও নাছর বান্দা। এলাম,
এবং এলাম একটু বেলা থাকতেই, 2টোর সময় পৌঁছে গেলাম। পৌঁছে যে অনুভূতিটা হলো, দুরু দুরু ভয়ে ভয়ে এসেছিল, দুরু দুরু বুকে। তার কারণ আমি একটা বার্তা পাচ্ছিলাম চারপাশটা দেখতে দেখতে, যে সেই রবীন্দ্রনাথের কথাই হচ্ছে, রবীন্দ্রনাথের কথাতেই বলি, তোমার জ্ঞানী বলেন কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস নিজে, ফিরে যারে। আমি তো সেই অর্থে অন্যদের মতো ইনিশিয়েটেড না এই বিষয়টাতে, কিন্তু এসে যখন পড়েছি, যাওয়ার পন্থা বন্ধ করে আটকে তো পড়লাম। এইবার কি করি? এতক্ষণ মনে মনে ভাবছিলাম যে আমার ডাক তো এক সময় না এক সময় পড়বেই, বলার আর কি থাকলো? যত যাবতীয় সমস্তই বলা হয়ে গেছে এবং একাধিকবার বলা হয়েছে। শুধু ইংরেজিতে যাকে বলে এমফ্যাসিস দেওয়া, একটুখানি জোর দিয়ে বলা, যে ওই রকম সময়ে ওই বয়সের একজন নারী, যিনি পরে মহিয়সী, এইরকম একজন স্ট্র্যাটেজিস্ট, মিলিটারি সায়েন্সে যাকে স্ট্র্যাটেজিস্ট বলে সমরবিদ্যায়, কি করে সম্ভব হলো স্ট্র্যাটেজিস্ট হওয়া? এই যা কিছু শুনলেন এতক্ষণ, শত্রুকে কি করে মোকাবিলা করতে হয়, বিরোধী পক্ষকে কি করে জব্দ করতে হয়, বুদ্ধি বলে, এবং খানিকটা আত্ম বলে, তার জন্য কলা কুশল এটার প্রয়োজন। সেটা অর্জন করলেন কি করে? হয়তো কোনো ঐশী শক্তি, যেটা চোখে দেখা যায় না, এমনকি সবসময় অনুভবও করা যায় না, অন্তরের কোথাও ওটা জাগরিত হয় হঠাৎ। আমি লক্ষ্য করছিলাম যে আমার ডাক পড়ার একটা কারণ এইটা নয় তো, যে এশিয়ার বুকে সর্বপ্রাচীন যে বিদ্যা চর্চার কেন্দ্র, গবেষণা কেন্দ্র, সেটার নাম এশিয়াটিক সোসাইটি, যেটা 1784 সালে হয়েছিল। আজকে তার বয়স 240 পেরিয়ে গেছে। তখন আমি বসে বোঝার চেষ্টা করছিলাম যে তাহলে কি যে প্রতিষ্ঠাতা সভাপতি স্যার উইলিয়াম জোন্স বিলেত থেকে এসে এইরকম একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার কল্পনা করলেন, যার মনে ছিল যে জগতের যা কিছু বল, বুদ্ধি, চর্চা সবই পশ্চিমে নয়, ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের পরে দুটো প্রধান দল ভাগ হয়ে গেছিল। বড় দল যেটা তারা মনে করত যাহা কিছু উৎকৃষ্ট তাহাই পশ্চিমে, আরেকটা ছোট দল ছিল স্যার উইলিয়াম জোন্সের মতো এবং তার বন্ধু বান্ধবদের মতো, যারা কোম্পানির আমলে তখন কলকাতায় বিভিন্ন পদে অধিষ্ঠিত চাকরি সূত্রে, আর উইলিয়াম জোন্স এসেছিলেন বিচারক হয়ে। তখনই তিনি বহু ভাষা, ইউরোপিয়ান ভাষা তো বটেই, এশিয়ার অনেক ভাষাও তিনি আয়ত্ত করেছিলেন এবং এই মাটিতে পা দিয়ে সংস্কৃত পণ্ডিত রেখে তিনি সংস্কৃত চর্চাও করেছিলেন। কারণ তার লক্ষ্য ছিল, তার স্থির বিশ্বাস ছিল যে এই যে জ্ঞান ভাণ্ডার, যার উৎসস্থল এই এশিয়াতেই আছে এবং বিশেষত ভারতের বুকে আছে, সেই সূত্রটা খুঁজে পাওয়া, রুটস অফ কালচারাল এক্সেলেন্স। হতে পারে সংগঠকরা
আইদার বাই ডিজাইন অর বাই ডিফল্ট এরকম একটা প্রতিষ্ঠানের কথা বলেছেন, যাতে আমরা শেষ চরণে এসে আবার ফিরে যেতে পারি সেই উৎসস্থলে যেখানে এই চর্চার কথা বলা হয়েছিল আজ থেকে 240 বছর আগে। এইটাই আমার এখানে আসার সার্থকতা। এবং বাকি যা শুনলেন এবং পুনরুল্লেখ অনেকবার হয়েছে, সত্যি কথা বলতে কি আমার এই তাগিদে দুটো বই পড়ার সুযোগ হলো, একটা বঙ্কিম সেনের আরেকটা ডক্টর সামন্ত, 4 খণ্ডে, বঙ্কিম সেনের 1 খণ্ডে। এবং আমি লক্ষ্য করলাম যা কিছু বলা হয়েছে, আপনারা যদি কেউ যারা পড়েছেন নিশ্চয়ই জানেন, যারা পড়েননি যদি পড়ার সুযোগ পান দেখবেন এই কথাগুলো বলা হয়েছে। কিন্তু যে কথাটা বলা হয় নাই, যে কোনো সভার শেষ কথা থাকে কি বার্তা আপনি নিয়ে ঘরে যাবেন, এই বার্তাটাই হচ্ছে আজকের সন্ধ্যায় লোকশিক্ষা, লোকসেবা, লোকসাম্য, সর্বধর্ম সমন্বয়। ওই যে 8 বছরের গদাধর আর 11 বছরের বালিকা যার বিবাহ হয়েছিল রাজচন্দ্র দাসের সঙ্গে, তিনি কিন্তু এশিয়াটিক সোসাইটির সভ্য ছিলেন। 1829 সালে যখন প্রথম তথাকথিত নেটিভ ইন্ডিয়ানদের সভ্যপদ দেওয়া হচ্ছিল, কাদের সঙ্গে তিনি সভ্য হয়েছিলেন? রামকমল সেন, প্রিয়তারঞ্জন ঠাকুর ইত্যাদি ইত্যাদি বহু মানুষের সঙ্গে। সুতরাং এক অর্থে সরাসরি অথবা অপ্রত্যক্ষভাবে এশিয়াটিক সোসাইটির সঙ্গেও এই পরিবারের যোগাযোগ ছিল। এবং হয়তো গভীরে গবেষণা করে দেখলে দেখা যাবে ওই যে জমিতে যেখানে এখন এশিয়াটিক সোসাইটি 1 নম্বর পার্ক স্ট্রিট, হয়তো বা কোনো এক সময়ে ওই জমিও এদের অধীনেই ছিল। এটা এখন গবেষণার বিষয়। সুতরাং আজ যেখান থেকে আমরা ফিরে যেতে চাই, যে কথা জানা হয়েছে, যে কথা এখনও জানা যায় নাই, তার জন্যে ভবিষ্যতের গবেষণা দরকার, তার জন্যে চিন্তা ভাবনা করা দরকার। সেই চিন্তা নিয়ে আজকে যেন আমরা ফিরি। নমস্কার, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা আসলে বসে বসে শুনছিলাম রানীমা এশিয়াটিক সোসাইটির সভ্য ছিলেন, এটা কিন্তু আমরা জানতাম না। সত্যি কত কিছু অজানা জিনিস উদ্ঘাটিত হলো। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে এসেছেন শ্রদ্ধেয় ডক্টর কৈলাস ভারদ্বাজ। এবার আমরা তার মূল্যবান কথা শুনবো, তাই তো বিপ্লব? বিশাখা, আবার মনে হয় না রানীমা সভ্য ছিলেন, বাবু রাজচন্দ্র দাস সভ্য ছিলেন। আচ্ছা, হয়তোবা এটা যার সঙ্গে তার বিয়ে হয়েছিল তিনি সভ্য ছিলেন। ও আচ্ছা, স্যার এটা বলছেন মাথা নেড়ে। হ্যাঁ, বিপ্লবের কথাই ঠিক। ঠিক আছে, আমরা তবু তো জানলাম যে রানীমা যুক্ত ছিলেন বা রানীমার ভালো লাগা ছিল এই সোসাইটির প্রতি। একদম সবসময়। So we shall now hear from Dr. Kailash Bharadwaj of the Victoria Memorial Hall. सबको प्रणाम। Respected dignitaries on the dais, dignitaries of the dais, brothers and sisters, and all the devotees. I am here representing Victoria, Dr. Samren Kumar, and here I have something to say. सभी लोगों का पास से आज हम we are remembering the greatest lady of this soil, who has been and who will be our path maker and who will lead our society generation to generation. सभी वक्ताओं का सुनने के बाद हमने जाना कि लोकमाता रानी रासमोनी
एक ऐसी लेडी थी जो स्पिरिचुअल आध्यात्मिक के साथ एक लिबरल रानी भी थी। ये 3-4 पॉइंट्स पे हम देखेंगे। वो स्पिरिचुअल थी, साथ ही वो एक लिबरल रानी भी थी। एक ऐसी जो रानी नहीं थी जैसे अहिल्याबाई या रानी दुर्गावती या रानी लक्ष्मीबाई की तरह, लेकिन वो आम आदमी की रानी थी। आम आदमी के दिल में वो राज करती थी। वो अपने समय की एक बड़ी, अपने टाइम से अहेड, वो एक एंटरप्रेन्योर थी, एक व्यवसायी महिला, वो लीड कर रही थी। एक तीसरी बात, वो लोक सेवा के सारे कामों को उन्होंने लीड किया। इंडिपेंडेंस, वीमेन एम्पावरमेंट, इन सब की प्रणेता वो हम उन्हें उनके रूप में देख सकते हैं। लेकिन एक बड़ी बात और, एक बच्ची जिसके 7 साल में जब वो 7 साल की तब उसकी माँ चल बसी, जिसका 11 साल में शादी हो गई और जो 37 या 40 साल की नहीं हुई होगी तब तक उसके पति की मृत्यु हो गई। उसके बाद उसने ऐसे समय में, ऐसी सोसाइटी में इस बंगाल की इस भूमि को लीड किया और यहाँ पर इतने सारे परोपकार के काम किए। एक ऐसी महिला हम सब के लिए एक प्रेरणा स्रोत है, हमेशा रहेंगी और रहने वाली हैं। मैं समझता हूँ यहाँ पर जब बात आई है कि हम विमेन एम्पावरमेंट की और हम लोक माता रानी रासमोनी के रूप में हम अपनी प्रणेता को देखते हैं, तो हमें इस बात का जरूर ख्याल होना चाहिए कि वीमेन एम्पावरमेंट का मतलब एक परिवार को संगठित करके आगे बढ़ाने वाला हो। एक परिवार समाज को साथ में रख के चलने वाला एम्पावरमेंट हो, जिसे हम बोलते हैं वीमेन लेड एम्पावरमेंट। महिला के रूप में हमें आगे बढ़ाने वाला एम्पावरमेंट, ना कि हमें बिखराने वाला एम्पावरमेंट। आज के परिवार को, भारतीय परिवार परंपरा को ध्यान में रखते हुए ये चीज हमें समझनी होगी कि वीमेन एम्पावरमेंट तभी सशक्त रूप में आगे आ पाएगा जब हम एक परिवार को भी संगठित करके ही आगे बढ़ें। आज की इस गोष्ठी का मैं समझता हूँ यही टेक अवे होना चाहिए कि हम महिला एम्पावरमेंट के साथ में एक परिवार का संगठन, समाज का संगठन और देश का, राष्ट्र का संगठन, इसको भी आगे अक्षुण्ण रखें। आप देखेंगे कि रानी रासमोनी के साथ उनके हस्बैंड, एक प्रोग्रेसिव आदमी, इतने प्यारे आदमी, साथ में उन्होंने ईश्वर चंद्र विद्यासागर के साथ कुरीतियों को हटाने के लिए उनका साथ ही राजा राम मोहन राय का साथ, जब उन्होंने सती प्रथा या बाल विवाह, या तीसरे उनके सन इन लॉ मथुरा दास जी, ऐसे बड़े लोगों का साथ लेके जिस महिला ने, जिस महान आत्मा ने इस पवित्र भूमि को अपनी मेहनत से सींचा और साथ ही आज हम इस प्रांगण में खड़े हैं, उसकी स्थापना में जिसका बड़ा सारा हाथ रहा, हम सभी के लिए प्रेरणा स्रोत है, रहेंगी और रहने वाली हैं। मैं आयोजकों का धन्यवाद बोलूँगा और हमारे विक्टोरिया के सेक्रेटरी और क्यूरेटर, हमारे एग्जीक्यूटिव श्री समरेन जी का इस बात को जरूर मैं यहाँ बोलूँगा, सर, इस वीमेन एम्पावरमेंट में या फिर रानी रासमोनी फाउंडेशन के लिए यदि हम
विक्टोरिया से कुछ पैनल एग्जीबिशन यदि करने के लिए आगे प्लान हो तो हम आगे बढ़ेंगे। यदि मौलाना आजाद इंस्टीट्यूशन इस मामले में आगे बढ़ता है तो हम विक्टोरिया में पैनल एग्जीबिशन लगाएंगे और इस काम को आगे बढ़ाएंगे। ये हमारी तरफ से है। साथ ही लास्ट में मैं, जबकि हम इस प्रांगण में, पवित्र प्रांगण में हैं, मैं माता को प्रणाम करते हुए लास्ट में सिर्फ यही एक मंत्र बोलूँगा, प्रणतानाम प्रसीदतम देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यवासिनी नामीड्ये लोकानाम वरदा भव। आप सभी को प्रणाम, आयोजकों का धन्यवाद और आप सभी को और माता को प्रणाम। I want to make special thanks that Victoria Memorial going to invite a same type of seminar at their facilities. আমি এশিয়াটিক সোসাইটি বাবু রাজচন্দ্র দার অনুপ্রেরণা ছিল। রানী রাসমণির প্রত্যেকটা অনুপ্রেরণাই ছিল একের সঙ্গে একের সম্পর্কযুক্ত। ঠাকুর পরিবারের সঙ্গে রানীমার সম্পর্ক ছিল। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর, মতুর মোহন বিশ্বাস প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। বিদ্যাসাগর ঘোষের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক ছিল। সেমনি ন্যাশনাল লাইব্রেরি, যেটা আজকে জাতীয় গ্রন্থাগার, সেই জাতীয় গ্রন্থাগার তৈরি করতে রানী রাসমণির অবদান ছিল, যেটা একটু পরে অজয় প্রতাপ সিংজি বললেন। এই ন্যাশনাল লাইব্রেরিতে অনেক দুষ্প্রাপ্য গ্রন্থ আছে, প্রচুর মূল্যবান পুঁথি আছে, যেগুলো সংরক্ষণ ঠিকমতো হওয়া প্রয়োজন। আজকেই খবরের কাগজে পড়ছিলাম। আর এই ন্যাশনাল লাইব্রেরিতে তখনকার দিনের সংবাদপত্র, সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, যেখানে মন্দির প্রতিষ্ঠার সংবাদ, তখনকার সংবাদ নিয়মিত প্রকাশিত হতো। এই সমস্ত দুষ্প্রাপ্য সংবাদপত্র এই ন্যাশনাল লাইব্রেরিতে আছে। আমি ন্যাশনাল লাইব্রেরি কর্তৃপক্ষকে আবেদন করব, তারা যদি আমাদের একটা করে ফটোকপি তুলতে দেন, আমাদের এই দেবালয়ে যে আমাদের লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে রাখবো। এখানে প্রচুর ছেলেমেয়ে পড়াশোনা করতে আসে। কৃতজ্ঞ থাকবো আমাদের যদি একটু সাহায্য করেন। আমি আরও আপনাদের জ্ঞাতার্থে জানাই, যেভাবে আমি পার্লামেন্টে ছবির কথা বলছি, ঠিক সেভাবেই পশ্চিমবঙ্গের বিধানসভায় রানী রাসমণির ছবির কথা বলে আমরা মাননীয় স্পিকার লাগাতে সরকারের কাছে আবেদন করে প্রথম পশ্চিমবঙ্গে গ্রিন ইউনিভার্সিটি, লোকমাতা রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি স্থাপিত হয়েছে। সিঙ্গুরের একটু দূরে ওই ইউনিভার্সিটিতে রীতিমতো পড়াশোনা করা আরম্ভ হয়ে গেছে। এইভাবেই যেরকম শুনছিলাম, উনি বলছেন ছোট্ট ছোট্ট ধাপে পায়ে পায়ে হেঁটে লক্ষ্যপথে পৌঁছে যাওয়া। এরপরে আমরা স্বাক্ষর সংগ্রহ করব অগণিত ভক্ত সাধনের কাছ থেকে, যাতে এটা আমরা পৌঁছে দিতে পারি বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রক। ধন্যবাদ, নমস্কার। The last speaker of the evening, before, if he is available, inviting Swami Divya Gyananandaji Maharaj from Bharat Srivastava Sangha. He will give his benediction for a little while, but prior to that, the last speaker who will have the last word is Professor Ajay Pratap Singh, Director General of the National Library. धन्यवाद विप्लव जी। श्रद्धेय शत्रुघ्नानंद जी महाराज, सचिव रामकृष्ण मिशन नरेंद्रपुर, पूज्यनीय माता जी शारदा मठ, स्वामी अच्युतानंद गिरी जी महाराज, योगदार सत्संग सोसाइटी ऑफ इंडिया, श्री कुशल चौधरी जी, सचिव ट्रस्टी दक्षिणेश्वर काली टेम्पल ट्रस्ट, डॉक्टर स्वरूप घोष, निदेशक मकाइस, डॉक्टर चक्रवर्ती, मेंबर सेक्रेटरी एशियाटिक सोसाइटी, डॉक्टर सायन भट्टाचार्य, इंडियन म्यूजियम, डॉक्टर अमित घोष, कोलकाता मेडिकल सोसाइटी, कैलाश भारद्वाज जी, और मंच पर आसीन
गणमान्य सदस्यगण और सम्माननीय श्रोतागण, नेशनल लाइब्रेरी ज्वाइन करने से पहले मैं काशी हिंदू विश्वविद्यालय बनारस हिंदू यूनिवर्सिटी में प्रोफेसर था और मेरा एक दायित्व था, मैं जुड़ा था विवेकानंद केंद्र कन्याकुमारी से और बड़े आनंद के साथ एक प्रति सप्ताह एक कार्य करता था कि छात्रावासों में जाके बच्चों को स्वामी विवेकानंद जी के बारे में अवगत कराना, उनके द्वारा धर्म दर्शन और समाज के लिए जो कंट्रीब्यूशन दिए गए हैं उनको बच्चों के बीच में ले जाना। काशी हिंदू विश्वविद्यालय में आप सभी को पता है कि 100 से भी ज़्यादा छात्रावास हैं, 35,000 छात्र कैंपस के अंदर रहते हैं और बहुत अच्छा लगता था। हमारी एक छोटी सी टीम थी और हम सब मिल के काम करते थे। जब कोविड चल रहा था तब मेरी नियुक्ति यहाँ हुई और मैं जून 2020 में कोलकाता आया, लेकिन आने से पहले मुझे ये पता था कि स्वामी विवेकानंद जी का अस्तित्व स्वामी रामकृष्ण परमहंस जी के कारण से आया और उनके पहले स्वामी रामकृष्ण परमहंस जी स्वामी रामकृष्ण परमहंस बन पाए गदाधर चक्रवर्ती चट्टोपाध्याय के स्थान पर, वो रानी माँ के माध्यम से। तो एक तरह से हम कह सकते हैं कि रानी माँ ने अपने प्रयासों से, अपने कंट्रीब्यूशन से, अपने समाज को दिए गए प्रयासों से हमको ये दो विभूतियाँ जिन्होंने समाज में बदलाव की प्रेरणा सभी को दी और समाज सुधारक के रूप में हमारे बीच में रहे, धर्म को अविस्थापित किया, वो रानी रासमणी जी के कारण ही हमारे बीच आए। व्यक्तिगत जीवन के बारे में सभी बता चुके हैं, उनके कॉन्ट्रीब्यूशंस के बारे में, चाहे वो उन्होंने 7 साल की उम्र में अपनी माँ को खोया हो या 11 वर्ष की उम्र में शादी हुई हो और उसके बाद में एक जमींदार परिवार से संबद्ध होकर न केवल अपने परिवार के लिए बल्कि अपने समाज को उत्थान के लिए जो उन्होंने कार्य किए, उसमें बहुत से कार्य हैं जिसमें उनकी लीडरशिप, समाज के प्रति चिंता, समाजोत्थान के अलावा एक प्रयास ऐसा भी है जो मुझसे संबंधित है, वो है समाज को आगे बढ़ाने के लिए पुस्तकालयों के अवस्थापन का। आपको आज आप देख रहे हैं हमारे बीच में भारत का राष्ट्रीय पुस्तकालय है, नेशनल लाइब्रेरी ऑफ इंडिया। इसके पहले ये एक इंपीरियल लाइब्रेरी के रूप में जानी जाती थी और उसके पहले इसे कलकत्ता पब्लिक लाइब्रेरी कहते थे। कलकत्ता पब्लिक लाइब्रेरी 1836 में स्थापित हुई थी और उसकी स्थापना में, उसके विकास में बहुत बड़ा योगदान रानी माँ का रहा है। संभवतः ये शायद इसीलिए रहा क्योंकि उनको वास्तव में ये पता था, समाज की चिंता थी, समाज के कष्ट को, जो पिछड़ा और वंचित समाज है उसके कष्ट को वो महसूस करती थी और उसी कारण से उन्होंने पुस्तकालय को प्रमोट किया और एक बड़ा ही भव्य कोलकाता पब्लिक लाइब्रेरी के नाम से हमारे बीच में एक संस्था का प्रादुर्भाव, वही आज बढ़ते बढ़ते नाम का बदलाव होते होते नेशनल लाइब्रेरी ऑफ इंडिया के रूप में हमारे बीच में है। बहुत कम संस्थाएं ऐसी हैं देश में जिनको कि स्वतंत्रता से पहले और स्वतंत्रता के बाद में कई एक्ट का सपोर्ट मिलता हो। ये सौभाग्य हमारे राष्ट्रीय पुस्तकालय को है। राष्ट्रीय पुस्तकालय 4 अधिनियमों के आधार पर संचालित है। पहला अधिनियम 1902 का इंपीरियल लाइब्रेरी एक्ट, दूसरा अधिनियम 1948 का नेशनल लाइब्रेरी एक्ट, तीसरा अधिनियम 1954-56 का डिलीवरी ऑफ बुक्स न्यूज़पेपर एक्ट और आखिरी अधिनियम 1976 का द नेशनल लाइब्रेरी ऑफ इंडिया एक्ट। इतना बड़ा सम्मान, वो भी बंगाल की एक संस्था को, वो भी ऐसी संस्था जिसके के स्थापन में, जिसके के प्रमोशन में
माँ रानी माँ का योगदान रहा हो, ये हमारे लिए बहुत ही सौभाग्य की बात है। माँ ने, रानी माँ ने जिस तरह से महिलाओं के लिए, वंचितों के लिए कार्य किया, चाहे वो मछुआरे समाज के लिए हो, चाहे वो बंगाल के समाज के लिए हो, सामान्य समाज के लिए हो, या फिर छात्रों, महिलाओं के लिए रहा हो, उसको हम महिला सशक्तिकरण के नाम से नहीं जान सकते। ये एक बहुत छोटा शब्द हो जाएगा, बल्कि महिलाओं के उत्थान के लिए जो उन्होंने योगदान किया, वो योगदान माँ ही नहीं बल्कि देवी के स्वरूप में जानना आवश्यक होगा। आज उनके द्वारा दिए गए कॉन्ट्रीब्यूशंस हमको प्रेरणा देते हैं कि हम उन चीज़ों को, उन बातों को, उन विचारों को और आगे ले जाएं और न केवल बंगाल तक इसको सीमित रखें, बल्कि देश के अलग अलग हिस्से में इसको प्रचारित प्रसारित करें। पुस्तकालय के संदर्भ में बड़ा अच्छा होगा यदि हमारे हर गरीब और वंचित तक हम पुस्तकालयों को पहुंचा पाएं, और इस दिशा में काफ़ी कुछ प्रयास चल रहे हैं। एक छोटा सा प्रयास जो संभवतः आप लोगों को नहीं पता हो, जो कि भारत सरकार ने भी इस वित्तीय वर्ष में किया है, वो है हर गांव में, देश के हर गांव में, हर ग्राम पंचायत में एक पुस्तकालय खोलने का। ये प्रयास पिछले बजट भाषण के माध्यम से शुरू हुआ और उसके अनुसार भारत सरकार ने इस उद्देश्य की पूर्ति के लिए 5,000 करोड़ रुपए दिए। आज हमारे देश के अलग अलग राज्यों में हर गांव में पुस्तकालय खोले जा रहे हैं। मैं इस बात से पूरी तरह से सहमत हूं कि आज हमको एक ऐसी समाज सुधारक महिला को, जो कि बंगाल रेनेसा की हिस्सेदार रही हों, प्रेरणा स्रोत रही हों, जिनके माध्यम से हमको आज हमें एक विकसित समाज का स्वरूप देखने को मिल रहा है, चाहे वो धर्म के स्वरूप में, चाहे सामाजिक उत्थान के और महिला सशक्तिकरण के रूप में। ऐसी माँ को हम फिर से पुनर्स्थापित करें, और जो चार्टर चौधरी जी ने हम सभी को दिया है और पढ़ के सुनाया है, उसके लिए भारत सरकार और वेस्ट बंगाल सरकार दोनों से अपील होगी कि वो इसको लागू करने का जल्दी से जल्दी प्रयास करें। पुस्तकालय के नज़रिए से बड़ा अच्छा प्रयास होगा यदि हम यहाँ बंगाल में बहुत अच्छी पुस्तकालय परंपरा है, ढेर सारी लाइब्रेरीज हैं यहाँ, जहाँ तक मुझे अंदाज है तकरीबन 6,000 पुस्तकालय यहाँ इस राज्य में हैं। तो माँ को एक पहचान देते हुए क्यों ना इन लाइब्रेरीज का नाम हम माँ के नाम से, रानी माँ के नाम से रखकर उनको पुनर्स्थापित करें और उनको पुनः याद करें। इन्हीं शब्दों के साथ मैं धन्यवाद देना चाहूँगा मकाईस को और लोक माता रानी रासमणी फाउंडेशन के पदाधिकारियों को कि उन्होंने मुझे इतना अच्छा मौका दिया, इतना सुअवसर प्रदान किया कि मैं आज काली माँ के चरणों में आप सभी के बीच में अपनी भावनाओं को रख पा रहा हूँ। बहुत बहुत धन्यवाद। जय हिंद, जय भारत। Professor Ajay Pratap Singh, Director General, National Library, thanks very much. We shall now have a benediction. Before I invite Dr. Sarup Prasad Ghosh, Director of Makais, one of the co-organizers, to deliver his brief vote of thanks, may I request His Holiness Swami Divya Gyanananda Ji Maharaj of the Bharat Srivastava Sangh for his benediction. But prior to that, we shall felicitate revered Maharaj Ji. Revered Swami Divya Gyanananda Ji Maharaj, Bharat Srivastava Sangh, will deliver his benediction.
भद्रां कर्णभिः शृण्वामदेवा भद्रां पक्षिमाक्षभिर्यजत्रः स्थिरैरङ्गैस्तष्टुवांस्तनूभिः देवहितां यदाय। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरा गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम जयंती मंगला काली भद्रकाली कपाली दुर्गा शिव समाधात्री स्वाहास्पदा नमस्तुते। नमो ज्योतिराजाय विवेकानंद सुराय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। যথাযোগ্য স্থানে সম্মাননা জ্ঞাপন করে আজকে রানী রাসমণি প্রাতঃস্মরণীয়া লোকমাতা তার জীবন দর্শনের উপর বিশিষ্ট গুণীজনেরা সন্ন্যাসী বৃন্দ বিদ্বজ্জনেরা আলোকপাত করেছেন। আমি সকলকে স্বাগত জানাচ্ছি, যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি। আমার কিছু সংযোজন আছে বলে আমি মনে করছি না। মাতৃচরণে প্রণাম, দেবাদিদেব চরণে প্রণাম, সুরধ্বনি জাহ্নবী মাকে বন্দনা করছি। শুভ সন্ধ্যায় সকলে বক্তব্য শ্রবণ করেছেন, সকলের ব্রেন ক্লান্ত, একটা ক্যাপাসিটি থাকে। আমরা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে বক্তব্য শ্রবণ করছি। আমি কোনো বক্তৃতা দীর্ঘায়ু করার জন্য মঞ্চে আসিনি। আপনারা সকলেই জানেন লোকমাতা রাসমণির জীবন আদর্শ, জীবন দর্শন পরম শ্রদ্ধেয় আমাদের কুশল চৌধুরী মহোদয়, পরম শ্রদ্ধেয় শিক্ষাবিদ আমাদের স্বরূপ প্রসাদ ঘোষ মহোদয়, ভারত সেবাশ্রম সংঘের অকৃত্রিম বন্ধু এবং অন্য অন্য বিদ্বৎ গুণীজনেরা আছেন। সকলকে আমি যথাযথ স্থানে সম্মাননা জ্ঞাপন করছি। আমি কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়ে সন্ন্যাসব্রত গ্রহণ করিনি। আমরা তো বঙ্গ সন্তান, তাই একটু বলার প্রয়োজন। আমি কোনো সাম্প্রদায়িক মনোবৃত্তি নিয়ে সন্ন্যাসব্রত গ্রহণ করিনি। আমার সংঘ গুরু স্বামী প্রণবানন্দজি অসাম্প্রদায়িক অরাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। আমি সেই সংঘের প্রতিনিধি, আমি সেই হিন্দু ধর্মের প্রতিনিধি যে হিন্দু ধর্ম মুচি মতের হরিজন আদিবাসীকে বুকে গ্রহণ করতে পারে, অমৃতের পুত্র বলে ভাই বলে গ্রহণ করতে পারে বিশ্ববাসীকে। আমি সেই হিন্দু ধর্মের প্রতিনিধি। যেদিন জেরুজালেম থেকে দাদাজি জেরুজালেম থেকে খ্রিস্টীয় আদর্শ ভাবধারা ভারতবর্ষে এলো, ভারতবর্ষের সংখ্যা গরিষ্ঠ তারা সনাতনী আদর্শে উদ্বুদ্ধ, যারা সিন্ধু নদীর অববাহিকায় সংখ্যাগরিষ্ঠ মানুষজনেরাই সেই আদর্শকে প্রাধান্য দিয়েছিলেন ভারতবর্ষে। আমি সেই হিন্দু ধর্মের প্রতিনিধি। যেদিন মক্কা মদিনা থেকে হযরতীয় ধারা ভারতবর্ষে এলো, আমরাই তাদের বুকে করে স্থান দিয়েছিলাম। যেদিন পারস্য থেকে দাদাজি নৌরেশজি, জামশেদজি টাটা গুরু যমদগ্নি প্রজ্বলিত অগ্নিকুণ্ড মাথায় নিয়ে গুজরাটের কাঠিয়াবাড়ে বম্বে প্রদেশে জাহাজ থেকে অবতরণ করেন, ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দু নামধারী নাগরিকরাই। হিন্দু ধর্ম কোনো সাম্প্রদায়িক নয়। আমি কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়ে কোনো ধর্মের বার্তা দেওয়ার জন্য এখানে উপস্থিত হইনি। আমি সেই ধর্মের প্রতি, যে ধর্ম মুচি মেথর হরিজন আদিবাসী সবাইকে আপন করে নিতে পারে, হিন্দু মুসলিম খ্রিস্টান সকলকে ভাই বলে গ্রহণ করতে পারে। যেখানে বন্যা, যেখানে দুর্ভিক্ষ, যেখানে মহামারী, ভারত সেবাশ্রম সংঘ সবার আগে আপনাদের দ্বারে দ্বারে ভিক্ষালব্ধ অন্ন বস্ত্র নিয়ে সবার আগে পৌঁছে যায়। সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলেরই সেবা করেন। স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন, এই যুগ মহাজাগরণের যুগ, ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, ভারত আবার জগৎগুরুর বরেণ্য আসন উপবেশন করবে। আমাদের কোনো জাত নেই, পাত নেই, সন্ন্যাসীর কোনো জাত হয় না। আমরা একটাই মানি, সবার উপর মনুষ্যত্ব, মনুষ্যত্বের সাধনায় ব্রতী যাহারা, তারা আমার প্রাণাপেক্ষা প্রিয়তর। স্বামী প্রণবানন্দজি মহারাজ তাই বললেন। আজ যদি আমি কোনো হিন্দু ধর্মের আদর্শের কথা বলি, জড়বাদকে যে দেশ চরমবাদ বলে ধরেছে, এদেশ সেদেশ নয়। এদেশটায় নীতি, ধর্ম, আধ্যাত্মিকতা। ভারতবর্ষ মুনি ঋষির দেশ। গঙ্গা যমুনা সরস্বতী কেদারনাথ বদ্রীনাথ
হিমালয় থেকে কন্যাকুমারী, আসাম থেকে দ্বারকা পর্যন্ত ভারতবর্ষের যে আধ্যাত্মিক সত্তা, সেই আধ্যাত্মিক সত্তাই মাতৃমন্দিরে রয়েছে। সেদিন রানী রাসমণি সেই কঠোর কৌলিন্য প্রথার অক্টোপাসে আবদ্ধ সেই সমাজ থেকে তিনি বেরিয়ে এসে তিনি মাতৃমন্দির স্থাপনা করেছিলেন এবং সমাজকে উন্নতির শিখরে নিয়েছিলেন। নারী জাতির কল্যাণ সাধন করে তিনি আত্মনিয়োগ করেছিলেন। রানী রাসমণির চরণে প্রণাম। তিনি মা, মাকে প্রণাম জানালে কোনো অত্যক্তি হয় না, কোনো অপরাধ হয় না। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। রানী রাসমণি আমাদের উত্তর 24 পরগনার মা, আমিও উত্তর 24 পরগনার ছেলে, আমাদের জন্মগত অধিকার মা। উত্তর 24 পরগনার ঋষি বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম ধ্বনি তুলেছিলেন, সেই উত্তর 24 পরগনার ছেলে আমি। রানী রাসমণি হালি শহরে জন্মেছিলেন একটি দরিদ্র পরিবারে, তাকে ছোট করছি না। সেই বীরাঙ্গনা মা আজ বিশ্বব্যাপী তার নাম জানে। উত্তর 24 পরগনার গৌরব স্বামী ব্রহ্মানন্দজি জন্মেছিলেন বসিরহাটে, যিনি রামকৃষ্ণ মিশনের প্রথম সভাপতি, অনেকে জানেন কিনা জানি না। স্বামী শিবানন্দজি যিনি মহাপুরুষ মহারাজ, তার বাড়ি বারাসাতে। আজ উত্তর কলকাতার গৌরব যে ট্রাস্টি মন্দির পরিচালনা করছেন, সুদক্ষ পরিচালনায় পরিচালিত হচ্ছে। অনেক সমস্যা থাকবেই, তার মধ্যে আমাদের সাংগঠনিক সমন্বয় রক্ষা করে কাজ করাটাই হচ্ছে কৃতিত্ব। আমাদের কুশলবাবু, আমাদের স্বরূপবাবু যারা আছেন, তারা অত্যন্ত দক্ষতার সাথে আজ এই অরাজকতার যুগে, যেখানে রাজনৈতিক আস্ফালনে আকাশ বাতাস পরিপূরিত, এখন যদি আমি বলি নাসিকা কুঞ্চিত করে ভ্রুকুটি প্রদর্শন করে বলবে ওগো সন্ন্যাসী তুমি সাম্প্রদায়িক, আমি কোন সাম্প্রদায়িক বার্তা দেওয়ার জন্য এখানে আসিনি। ধর্ম কোন দলের ব্যক্তিগত সম্পত্তি নয়, রামচন্দ্র কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, তিনি ত্রেতা যুগের অবতার। আমরা ধর্মকে গ্রহণ করছি না, তাই এক শ্রেণীর স্বার্থান্বেষী রাজনৈতিক বর্গ ধর্মকে অক্টোপাসে আবদ্ধ করে সাজুগুজু হিন্দু ধর্মের নামে চেয়ার দখলের চেষ্টা করছে। আমরা ধর্মকে জীবন থেকে বাদ দিয়েছি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়ে। মুসলিম ভাই ফিরাদ হাকিম, জাভেদ আবেদ খান, ভারত সেবাশ্রম সংঘের অকৃত্রিম বন্ধু, শরীফ বাবু, কুণাল বাবু, কুশল বাবু আমাদের বন্ধু, কিন্তু তারা তাদের ধর্মের অনুসরণটা মেনে চলেন। মুসলিম ভাইরা যদি 10,000 একসাথে নামাজ করতে পারে, আমি যদি কালী মন্দিরে গিয়ে হাত জোড়ে প্রণাম করতে পারি, তাহলে কি আমি সাম্প্রদায়িক? আমি আমার ধর্মটাকে কেন পালন করব না? রানী রাসমণি সেদিন আন্দোলন করেছিলেন, আমরা কি 21 শতাব্দীতে নারী স্বাধীনতা দিতে পেরেছি? আমাদের মধ্যে মাফ করবেন, আমি যদি এখন কোনো বিষয়কে বলি, বলবে মহারাজ রাজনৈতিক বার্তা দিচ্ছে, সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে। কোন বিষয়কে বিবেচনা না করে মানুষকে খেপিয়ে তোলায় আমাদের একটি স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা বই অনেক পড়েছি, বক্তৃতা অনেক শুনেছি, আপনারা শুনছেন, আমার থেকে জ্ঞানী ব্যক্তি এখানে অনেক আছেন, আপনারাও আছেন। তা আমাদের বলার কিছু নেই, কিছু করার আছে। আজ মানুষ বক্তৃতাও শুনতে চায় না, বইও পড়তে চায় না। তারা অনেক বই পড়েছে, অনেক নেতা দেখেছে, মন্ত্রী দেখেছে, তারা চায় একটি নিখুঁত আদর্শ চরিত্র, আদর্শ মানুষ দেখতে চায়। ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ আদর্শ মানুষ দেখতে চায়, স্বামী বিবেকানন্দের মতো, স্বামী প্রণবানন্দের মতো, শ্রী অরবিন্দের মতো। অরবিন্দের বংশধর শ্রদ্ধেয় স্বরূপজি এখানে আছেন এবং অন্যান্য গুণীজনেরা আছেন। আজকে রানী রাসমণির মতো আদর্শ জননী দেখতে চাই আমরা। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, বিদ্যা সমস্তা স্তবদেব ভেদা, স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু। সব নারী জাতির মধ্যে মা রয়েছেন, কিন্তু মাফ করবেন, আমি যদি বলি আমার এই মা রাসমণির পরিবারের যে মা আছেন, তার সাথে কথা হচ্ছিল, চৌধুরী পরিবারের বধূ, তিনি যদি ভোগ রান্না করে মায়ের মন্দিরে দেন, তথাকথিত অপণ্ডিত ব্রাহ্মণ যারা, মাফ করবেন, আমি বলবো যে ব্রাহ্মণ পণ্ডিতদের কথা বলছি, বলবে মহারাজ ব্রাহ্মণদের অসম্মান করেছেন। এই বার্তা কিন্তু ঠিক নয়। যারা বেদ জানেন না, উপনিষদ জানেন না, মায়েদের সম্মান দিতে জানেন না, তারা ব্রাহ্মণ পদবাচ্য নন। বিবেকানন্দ তাই প্রতিবাদ করেছিলেন 21 শতাব্দী, আমার মা যদি ভোগ রান্না করে মন্দিরে দেন, সেই ভোগ কি মা গ্রহণ করবেন না? চৌধুরী পরিবারের বধূ, তিনি যদি সেই ভোগ রান্না করে মাকে দেন, তথাকথিত অপণ্ডিত ব্রাহ্মণ, এখানে হয়তো বলেন না, অন্য অন্য কোথাও কোথাও বলে যে আপনার ভোগ মন্দিরে দেওয়া যাবে না। দুর্গাপুজোর প্যান্ডেলে যাই, স্বরূপবাবু আমাদের নিয়ে যান, অন্যান্য সবাই আমাদের নিয়ে যান, বলছি আমি জানি, ডোন্ট সাজেস্ট মি। দেখেছেন যখন শুনতে হবে, বক্তাকে স্বাধীনতা দেবেন। 2 মিনিট আমি শেষ করবো, আমি যাকে যা বলে তাকে তাই বলি। আজকে দুর্গাপুজোর প্যান্ডেলে, এটাও পুজো, মায়ের পুজো, এটাও হচ্ছে, এটাও ধর্ম, এটাও মায়ের পুজো হচ্ছে, এখানে মায়ের কথাই হচ্ছে, আদর্শের কথাই হচ্ছে। প্যান্ডেলে মায়েদের ভোগ রন্ধন করে নিবেদনের অধিকার আছে কি? আছে।
দুর্গা মণ্ডপে অষ্টমী জনী দাস ঘোষ বসু মিত্র তারা যদি ভোগ রান্না করে দেন, একবিংশ শতাব্দী এখন এই কুসংস্কার। আমরা কি পেরেছি রাসমণির আদর্শ ঠিক ঠিক গ্রহণ করতে পেরেছি কি? মায়েদের সম্মান দিতে পেরেছি কি? রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, এসো এসো তারা মঙ্গল ঘাট হয়নি যে ভরা মার অভিষেকে, এসো ব্রাহ্মণ সূচি করি মন ধরো হাতে সবাকার। ব্রাহ্মণদের মুখে হাসি দেখতে হবে, মন্দিরের পূজারীদের মুখে হাসি দেখতে হবে। কুশল বাবুর মুখে হাসি রয়েছে যেমন, সেরকম প্রাণ ভরা অভিনন্দন করতে হবে। তবে আমাদের ভক্তদেরও দোষ আছে, ভক্তরাও উচ্ছৃঙ্খল ভাবে মন্দিরকে একটা পিকনিক স্পটে রূপান্তরিত করতে চলেছে, সেটা করবেন না। এই ঐতিহ্যবাহী মন্দিরের আদর্শ গ্রহণ করে এই রামকৃষ্ণের মন্দিরে বসে আমরা ত্যাগব্রতের মন্ত্র পেয়েছি, স্বামী বিবেকানন্দ মন্ত্র পেয়েছিলেন, জ্ঞানভক্তি বৈরাগ্যের প্রার্থনা করেছিলেন। এই সেই মন্দির। আজকে আমার জীবন ধন্য যে মন্দিরে প্রবেশ করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করতাম। গতানুগতিকতা, হাততালি, ফুলের তোড়া, উত্তরীয়তা সারা জীবনই পাবো। আমাদের কিছু করার আছে, এখন বলার কিছু নেই। আমার থেকে বক্তৃতা ভালো করতে জানেন, আমাদের বিবেকের জাগরণ চাই, আমাদের কিছু কাজ করতে হবে সত্যিকারের আদর্শ নিয়ে। আমরা হৃদয়ে ধারণ করে কাজ করব। আমাদের সাম্প্রদায়িক অসম্প্রীতি কিছুই নেই, আমাদের কোনো কিছু হারিয়ে যায়নি পশ্চিমবাংলার। আমরা বলছি গেল গেল, কিছুই যায়নি, আমাদের সবই আছে। আমাদের একটি জাগরণের প্রয়োজন, আমাদের একটি সাংগঠনিক সমন্বয়ের প্রয়োজন। আজ আমাদের হিন্দুতে সাম্প্রদায়িক সম্প্রীতি কতখানি? আমি বলবো রামকৃষ্ণ মিশনের লোক, আরেকজন বলবে ভারত সেবাশ্রম সংঘ, আরেকজন বলবে অনুকূল অমুক তমুক। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আগে নিজেদের মধ্যে হওয়া প্রয়োজন। সাংগঠনিক সমন্বয় যত দ্রুত হবে, পরস্পরের সাথে মিলন আমাদের তত হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি সর্বত্র বিরাজিত, প্রাতিষ্ঠানিক সমন্বয় চাই, তাহলে আমাদের পশ্চিমবাংলা সোনার বাংলায় রূপান্তরিত হবে। আবার সেই সোনার বাংলা, আমাদের সেই রবীন্দ্রনাথের বাংলা, আমাদের বিবেকানন্দর বাংলা, ঋষি অরবিন্দর বাংলা, মাস্টারদা সূর্য সেন, কানাইলাল প্রফুল্ল চাকির সেই বাংলা। আমরা গীতা পড়েছি, হতবা প্রাপ্স্যসি স্বর্গম জিত্তা বা ভোক্সাসে মহিম তস্মাদ উত্থিষ্ট কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন, তুমি যদি ধর্মযুদ্ধ করতে করতে, অন্যায়ের প্রতিবাদ করতে করতে মৃত্যুবরণ করো, তুমি আমাকেই পাবে। আর যদি বেঁচে থাকো, রাজ্য সুখ ভোগ করবে। জীবন মৃত্যু পায়ের ভিত্ত চিত্ত ভাবনাহীন, এসেছে একদিন লক্ষ্য পালনের সংখ্যা না জানে, না রাখে কাহারও ঋণ। উদয়ের পথে শুনি কার বাণী, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমরা সন্ন্যাসী, যেটা সত্য ন্যায় বলে মনে করব তাই বলবো। যদি অপ্রাসঙ্গিক কিছু বলি মার্জনা করবেন। ধন্যবাদ। Our gratitude to revered Swami Divya Gyananandaji Maharaj of the Bharat Srivastava Sangha. We have come to the close of these speeches and we shall move into the cultural program section very soon, for which all of you are waiting for a long time. But prior to that, I'll invite one of the co-organizers, that is Matthias, represented by their director, Dr. Sharup Prasad Ghosh, to come here for a very brief period and speak to us with his concluding remarks and his vote of thanks, please. At the outset, I will take just 2 minutes to pass this vote of thanks. I'm honored that I've given the privilege to move the vote of thanks on behalf of Maulana Abul Kalam Azad Institute of Asian Studies, an autonomous body under the Ministry of Culture, Government of India. We are all thankful to the Ministry of Culture, Government of India for helping us to organize this seminar. Thanks goes to the organizers for cooperating with Maulana Abul Kalam Azad Institute of Asian Studies. The collaboration was with Lokmata Rani Rashmani Foundation, Mr. Kushal Chaudhary, and the coordinator, Mr. Vishal Ghosh, has played a very important role in the course of organizing the seminar. I also thank Mr. Biplab Ganguly for conducting this seminar smoothly, along with the other person who has helped us in the course of conducting the seminar, the Vishakha, Madam Vishakha. The seminar was entitled Woman Empowerment, and we have concentrated on the life and contribution of Rani Rashmani to the society. This seminar was organized under the
theme of Azadi Ka Amrit Kal. My thanks goes to the organizations, namely the Ramakrishna Math and Mission Velur Howrah, Sri Sarada Math and Ramakrishna Sharada Mission Dakshineshwar, Bharat Sevashram Sangha Kolkata, Jogodda Satsang Society of India Dakshineshwar, BAPS Swaminathan Sanstha Joka Kolkata, and the organizations attached to the Ministry of Culture, Government of India, like Indian Museum Kolkata, National Library Kolkata, the Asiatic Society Kolkata, Victoria Memorial Hall Kolkata. Thanks also to the Jute Corporation of India Kolkata, Presidency University Kolkata, Kolkata Medical College Alumni Association. With these words, I am also grateful to each and all of you for lending your ears for nearly 4 hours. It's a long seminar. Thanks to each and all of you. I think the cultural program will follow and you will be cooperating with us further. Thank you all. So, ladies and gentlemen, we shall very shortly have the cultural program, but maybe conclude saying that we are actually not behind schedule. We are actually on schedule, and we have 2 cultural programs. One is a group dance, and then, of course, the brilliant, in fact, she's almost like a living legend these days, Rezwana Chaudhary Banna from across the border, recently conferred with the Padma Shri, will be enthralling us. Thank you, Biplab. হ্যাঁ, আমরা এতক্ষণ প্রায় 3 ঘন্টারও অনেক বেশি সময় ধরে রানীমার জীবনের অনেক কথা জানলাম, যেগুলো আমরা স্মরণে মননে রাখব। এখন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সময়। গোপা চক্রবর্তী ও সম্প্রদায়ের নৃত্য পরিবেশন, প্রথমে দেবী বন্দনা, তারপরে আমাদের সকলের অত্যন্ত প্রিয় সত্য পদ্মশ্রী পাওয়া বন্যাদি রেজনা বন্যা চৌধুরীর গান। আপনারা সবাই সঙ্গে থাকবেন। আরতি হচ্ছে মায়ের। আমরা একদম গোপা চক্রবর্তী ও সম্প্রদায় নিবেদনে দেবী বন্দনা নৃত্যানুষ্ঠান। থাকতে পারছি না।
Check. 6. Hello. Hello. হ্যাঁ বল দিদি রাখো ও তোমাকে দিয়ে দেবো তুমি নিয়ে ঠিক আছে আমি আছি ঠিক আছে গানে গানে খালি গান আর प्रणमामि सदा शिवाम् मङ्गलां शोभनां शूद्धां निष्कलां परमां कलां विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमाम्यहम् सर्वदेवमयीं देवीं सर्वरोगभयापहां ब्रह्मेश विष्णुनमितां प्रणमामि सदा शिवाम् আত্মাকে ব্রহ্মরূপে অনুভব করিয়া বলা হইয়াছে, আমি একাদশ রুদ্র, আমি অষ্টবসু, দ্বাদশ আদিত্য ও বিশ্ব দেবতা বিরাজিত হইয়া বিচরণ করি। আমি সূর্য বরুণ প্রভৃতিকে ধারণ করি। আমি দেবতাদের শত্রু নাশকারী সোমদেবকে ও তুষ্টা নামক দেবতাকে, পূষা ও ভস্য নামক সূর্যদেবকে ধারণ করি। আমি সোমরস প্রস্তুত করি। আমি সর্বভূতের প্রতিষ্ঠাতা এবং সর্বভূতে আমার অবস্থান জীব রূপে। সর্বদেশে
সর্বকালে সুর এবং নরগণ আমার উপাসনা করেন। আমার শক্তিতে সকলে শক্তিমান হয়, সংসারে সুখ দুঃখ ভোগ করেন, জন্ম মৃত্যু ও ক্লেশ ভোগ করেন। আমি দেবগণ ও মনুষ্যগণকে ব্রহ্মতত্ত্ব প্রদান করি। আমি ত্রিপুরাসুর বধের জয়। আমি ভক্তের কল্যাণের জন্য যুদ্ধ করি। স্বর্গে ও মর্তে আমি অন্তর্যামিনী রূপে বিরাজিতা। আমি ভূলোক ও দুলোকে পরিব্যাপ্ত আছি। আমি সর্বভূতের সৃষ্টি করিয়া তাহাদের অন্তরে বিরাজ করি। আমি ব্রহ্মস্বরূপিণী হইয়াও এই সমগ্র জগতের রূপ ধারণ করি। মহর্ষি মার্কণ্ডেয় বলিলেন, হে বৎসগণ, এইবার তোমাদের কিলক স্তবের বর্ণনা করিতেছি, তোমরা শ্রবণ করো। সুনির্মল জ্ঞান অর্থাৎ
চৈতন্য লাভের জন্য অন্ধকারাচ্ছন্ন তমগুণাবৃত আবদ্ধ হৃদয়কে জ্ঞানালোকে মুক্ত করার জন্য এই স্তব পাঠ করা আবশ্যক। এই স্তবের ঋষি স্বয়ং মহাদেব, অনুষ্ঠুপ ছন্দ এবং দেবী মহাসরস্বতী শ্রী শ্রী জগদম্বার প্রীতিলাভের জন্য সপ্তশতী চণ্ডী পাঠের অঙ্গরূপে এই স্তব পাঠ করলে দেবীর মহাপ্রীতি লাভ হয়। যার দেহ নির্মল জ্ঞানপূর্ণ, ঋক যজুঃ সামবেদ, যার তিনটি দিব্যচক্ষু, মোক্ষ লাভের যিনি কারণ, যার ললাটে অর্ধচন্দ্র শোভা পাচ্ছে, সেই মহাদেব শিব শম্ভুকে নমস্কার করি। এই স্তব সর্বপ্রকার মন্ত্র সিদ্ধির বিঘ্ন বিনাশক। যিনি সর্বদা এই কিল বা স্তব পাঠ করেন তিনিও কল্যাণ লাভের সমর্থ হয়ে থাকেন। এই স্তব পাঠ করলে, দেবীর স্তব করলে উচ্চাটন অভিচারাদি সর্বকার্য সিদ্ধ হয়। এই স্তব সর্বসিদ্ধি লাভের মন্ত্র, তার জন্য ঔষধ আদি অন্যান্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। শুধুমাত্র এই স্তব পাঠ করলে সর্বকার্য সিদ্ধ হয়। সামান্য মাত্র চেষ্টায় চণ্ডীপাঠ করলেই যে সমস্ত অভিলাষ সিদ্ধ হয়, মানুষের এই সন্দেহ দূর করার জন্যই স্বয়ং শিব সকলকে আবাহন করে বললেন, এই স্তোত্রই পরম কল্যাণদায়ক বলে জানবে। এই বলার পর তিনি চণ্ডিকার এই স্তবটি গোপন করে রাখলেন।
Hello. I would request Mr. Kushal Chaudhary to felicitate the dance group for their presence and lovely performance here at the Dakshineshwar temple. Wonderful performance, a big hand for these lovely dancers. আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে বাংলাদেশের প্রখ্যাত গায়িকা, এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় গায়িকা রেজওয়ানা চৌধুরী বন্যা এই মুহূর্তে আপনাদের কাছে এসে পৌঁছে গেছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি। উনি মাতৃদর্শনে যাবেন, আমাদের কোনো আপত্তি নেই। এই দেবালয় সবার জন্য উন্মুক্ত দ্বার, এখানে কোনো জাত পাত ধর্মের বেড়াজাল নেই। আপনি গরিব না আপনি বড়লোক, আপনি শিক্ষিত না আপনি অশিক্ষিত, আপনি কোনো কাস্টে বিলং করেন কি করেন না, আমাদের কাছে তার কোনো ভেদাভেদ নেই। আমাদের কাছে সবাই মাননীয় ভক্ত। তিনি যে ধর্মের বা যে মতের হোক না কেন, এই দেবালয় সবাইকে ধারণ করে। এটাই শ্রীরামকৃষ্ণের শিক্ষা। তাই আমরা সানন্দে বলেছি যে আপনি অবশ্যই মাতৃদর্শন করতে যান। মাতৃদর্শন করে আসার ফাঁকে ওনার ইনস্ট্রুমেন্ট টিম তৈরি হয়ে যাবেন আপনাকে পারফরমেন্স শোনানোর জন্য। অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন। ধন্যবাদ, নমস্কার। হ্যালো। Hello.
Hello.
এই জীবা তো সামনে সামনে দরকার দিয়ে দেবো।
কোনটা এই লেভেলে কোনটা এক লেভেলে
আমরা বিকেল থেকে আমি এবং বিপ্লব এখানে প্রায় 2টো নাগাদ এসে পৌঁছেছি এবং রানী রাসমণির জীবন, তার অবদান সমাজ সংস্কারে, তার ভূমিকা, রানী মা আমাদের অত্যন্ত গর্বের। সে বিষয়ে জাতীয় সম্মেলনে আমরা আপনাদের সঙ্গে অনেকক্ষণ ছিলাম, বিপ্লব এবং আমি। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে গোপাল চক্রবর্তীর দেবী বন্দনা দিয়ে। মঞ্চে যারা রয়েছেন একেবারে নিজস্ব যন্ত্রগুলো সঙ্গে নিয়ে, তারা অত্যন্ত দিকপাল, স্বনামধন্য, প্রত্যেকে নিজের নিজের জগতে আমি কিংবদন্তিই বলতে পারি। আর মঞ্চে আমরা যাকে একটু পরে পাবো তিনি কিংবদন্তি সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আমাদের সৌভাগ্য হয়েছিল, বিশেষ করে আমার এবং বিপ্লবের, বন্যাদির সঙ্গে কাজ করবার, বম্বেতে, আগরতলাতে। সে কথা বন্যাদিরও খুব ভালো করে মনে আছে। বন্যাদি এত গুণী, এত বড় মাপের শিল্পী, কিন্তু এত ভালো মানুষ। একটা জোরে জোরে হাততালি দিন তো আমাদের শ্রদ্ধেয় কুশল চৌধুরী মহাশয়ের জন্য, যিনি আপনাদের সামনে সদ্য পদ্মশ্রী খ্যাত রেজওয়ানা চৌধুরী বন্যাকে এনেছেন মায়ের কাছে ঠিক আজকের দিনটাতে। আমরা এই কথা আজকে শুনেছি, উল্লেখ করেছি কেউ কেউ, যে আজকে ঠাকুরের আবির্ভাব তিথি। আজকে রানীমাকে নিয়ে একটা ভীষণ ভালো সম্মেলন হলো, যেখান থেকে রানীমাকে আমরা স্মরণে মননে রাখার অঙ্গীকার করলাম। কোথায় কোথায় রানীমাকে আমরা রাখবো, আমরা চাইবো পাঠ্যক্রমে রানীমা থাকুন, সবাই পরবর্তী প্রজন্ম রানীমাকে জানুন। আর সেই দিনটিতে এই বিশেষ সঙ্গীত শিল্পীকে আমরা পাচ্ছি, রবি ঠাকুরের গান যার গলায় এক অনন্য মাধুর্য তৈরি করে। বন্যাদি তুমি এসে গেছো, বন্যাদির জন্য একটা জোরে হাততালি হবে। আমি এক্ষুনি আপনাদের বলছিলাম, বন্যাদির মতো মানুষ আমি অন্তত কম দেখেছি, এত বড় মাপের শিল্পী, এত ডাউন টু আর্থ, এত মাটির মানুষ। আরেকটু জোরে হাততালি হোক বন্যাদির জন্য। আর বিপ্লব কিছু বলবে, আমি বিপ্লবকে সঙ্গে নিয়ে এসেছি বটে, কিন্তু বিপ্লবকে বলার সুযোগ দিইনি। আমার ভূমিকা এখানে খুবই নগণ্য, কারণ মঞ্চে যে শিল্পী উপনীত আছেন, ইংরেজিতে আমাকে বলতে বলা হয়, তো সেই ইংরেজিতে বললে তার কথা আপনাদের কাছে বলা মানে ইটস লাইক ক্যারিং কোল টু নিউ কাসল। আমাদের মঞ্চে লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম পদ্মশ্রী রেজওয়ানা চৌধুরী বন্যা। Bonnadi is very difficult to say. She comes to us, she was born in Bangladesh, but she comes to us no less than our own, because she grew up in Shantiniketan. After a basic education in Chayanot and Bulbul Academy, she trained at the lotus feet of artists like Konika Bandyopadhyay at Shantiniketan. তো আমাদের সঙ্গীত ভবনের রত্ন রেজওয়ানা চৌধুরী বন্যা। তো পদ্মশ্রীতে ভূষিত তিনি হয়েছেন, তার আগে স্বাধীনতা পদকেও তিনি ভূষিত হয়েছেন বাংলাদেশ সরকারের দ্বারা, দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ, দ্য ইন্ডিপেন্ডেন্স ডে মেডেল। আর বেশি কথা বলবো না, আমরা আমাদের মধ্যে রয়েছেন শ্রী কুশল চৌধুরী। কুশল বাবুকে অনুরোধ করব বন্যাদিকে আমাদের সকলের হয়ে সম্মান জানানোর জন্য। All of you are rare witness
to hear Rezwana Chaudhary Bonna live at Dokhineshwar Kali Mandir. A medallion which was struck in the honor of Lokomata Rani Rashmani. আমি এতক্ষণ যারা সঞ্চালনা করছিলেন অর্থাৎ বিশাখা আর বিপ্লব, তাদের এই অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর সন্ধ্যা অবশ্যই আপনারা উপলব্ধি করছেন কত ভালো, কত আনন্দে। আমি তাদেরকেও দক্ষিণেশ্বর মন্দির এবং রানী রাসমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের প্রাপ্য সম্মান দিতে চাই। তারপরে শিল্পী এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় শিল্পীর গান আপনারা শুনবেন, শুধু একটুর জন্য অপেক্ষা করুন। শুভ সন্ধ্যা। আজকের দিনটি আমার জন্য একটা বিশেষ দিন। আমার এত বছরের সঙ্গীত জীবনে আমি আজকে প্রথম দক্ষিণেশ্বরে গান গাইবার সুযোগ পেয়েছি, আমন্ত্রণ পেয়েছি। এজন্য কুশল বাবুকে এবং এই মন্দিরের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত সবাইকে আমার অন্তরের অন্তঃস্থলের কৃতজ্ঞতা। আমি বহু বছর যখন আমি ছাত্রী তখন এসছিলাম, তখন তো ছাত্রী, কাজে সেই লাইন দিয়ে ভালো করে দেখার সুযোগ পাইনি। এই সন্ধ্যাটা আমার সার্থক হলো মাকে দর্শন করে, এত কাছ থেকে এত নিবিড়ভাবে মাকে রেখে আমার ভেতরটা অন্যরকম একটা ভালো লাগায় ভরে গেছে। সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, আপনারা এখানে এসছেন এবং আমার গান শুনবেন বলে অপেক্ষা করছেন। আমি মায়ের উদ্দেশ্যে আজকে আমার নিবেদন রাখতে চাই। ভয়েসটা বাড়াও, মনিটরে ভয়েসটা দাও একটু।
যদি ডাকার মতো পারিতাম ডাকতে, ও তবে কি মা অমন করে তুমি লুকিয়ে থাকতে পারো, তুমি লুকিয়ে থাকতে পারো যদি ডাকার মতো ডাকতে, যদি ডাকার মতো ডাকতে, ও তবে কি মা অমন করে, ও তবে কি মা অমন করে তুমি লুকিয়ে থাকতে পারো, তুমি লুকিয়ে থাকতে পারো যদি ডাকার মতো আমি না জানিনি ডাক জানিবে, আমি জানিবে মা ও কথা কইতে, আমি না জানিনি ডাক জানিবে, আমি জানিবে মা ও কথা কইতে, আমি দেখে দেখা পাইনে কাইতে, আমি দেখে দেখা পাইনে কাইতে, আমার জনম গেল তোমার, আমার জনম গেল তোমার যদি ডাকার মতো আমি দুঃখ পেলে মা তোমার ডাকে, আবার পেলে চোখ ডাকতে, আমি দুঃখ পেলে মা তোমার ডাকে, আবার সুখ পেলে চোখ ডাকতে, তুমি মনে বসে তুমি মনে বসে আমার দেখা আমার দেখা যদি ডাকার মতো ডাকার মতো ডাকা শেখা, নইলে তোমার আমাকে ডাকার মতো ডাকা শেখা, নইলে তোমার আমাকে, আমি তোমার আমি তোমার তোমার কেবল ভুলে যাই না, কেবল ভুলে
যদি ডাকার ও তবে ও তবে তুমি লুকিয়ে থাকতে পারি তুমি লুকিয়ে থাকতে পারি যদি দেখার মতো ডাকতে যদি দেখার মতো পারিতাম ডাকতে খোলের বায় মাইক কিছু বাড়ার মনে যায় খোলের বায়টা কম আছে মা একবার কাল ভরা মা ডাকে একবার কাল ভরা মা ডাকে তোরা মা বলে ডাক 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 মাকে একবার কাল ভরা মা ডাকে একবার কাল ভরা মা ডাকে ডাকে এমনি করে আকাশ ভুবন সে ডাকে জাত ধরে ডাকে এমনি করে আকাশ ভুবন সে ডাকে জাত ধরে আর ভয়ে ভয়ে আর ভয়ে 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 যেখানে থাকে একবার কাল যদি বাহু তুলে দেখো করে ডাকলে মা বলে যদি বাহু তুলে দেখো করে ডাকলে মা বলে নেচে নেচে আয় ঝাঁকে পড়ি খুলে মায়ের চরণ ধরে জড়ে ধরে আর রে মায়ের চরণ রাঙা চরণ ধরে জড়ে ধরে আর রে মায়ের ছেলের শুনলে সেরা ছেলের শুনলে সেরা কেমন করে থাকে একবার গল ভরা মা রামা বলে ডাক মা বলে ডাক মা বলে ডাক মা বলে ডাক মা বলে ডাক মাকে একবার করো তালে মা বলে ভাবে
উঠে প্রবল বন্যা পানি ভুবন ভাসিয়ে দিয়ে যাবে দিলে করতালি মা বলি ডাকবে ভাবে উঠে প্রবল বন্যা ভাবে ভুবন ভাসিয়ে দিয়ে যাবে মায়ের বুকের ওপর আছে পড়ে চোখ দুটি মায়ের বুকের ওপর আছে পড়ে চোখ দুটি মুখে আমার গান ভেসে যায় আমার গান ভেসে যায় গান ভেসে যায় গান ভেসে যায় দেখি মাকে গাল ভরা একবার গাল ভরা বলে ডাক বলে ডাক মা বলে ডাক বলে ডাক মাকে একবার গাল ভরা একবার গাল একবার গাল ভরা মা মন তো না কেনে মন তো না কেনে একবার কালি কালি মনে বসে কালি কালি মনে বসে মন তো না কেনে মন তো না কেনে জাঁকজমকে করলে পূজা অহংকার জাঁকজমকে করলে পূজা অহংকার তুমি লুকিয়ে তার করবে পূজা জানবে ধাতু পাষাণ মাটির মুখে আজকে তোর শিকারে ধাতু পাষাণ মাটির মুখে আজকে তোর শিকারে তুমি মনে বুদ্ধিমা তুলি মশা মশা আলো চালাক পাকা কলা আজকে
তো ভালো জানে আলো চালাক পাতা কলা আজকে তো ভালো জানে তুমি ভক্তি শুভা আইয়ে তারে নিত্য আপন জানে ভক্তি শুভা আইয়ে তারে নিত্য আপন মন তো ভালো লাগে মন তো ভালো লাগে প্রসাদ বলে ভাত আজকে তোর সেবা জানে প্রসাদ বলে আজকে তোর সেবা জানে তুমি জয় কালী বলে দেও করু তালি মনরা শ্রীচরণ জয় কালী বলে দেও করু তালি মনরা খুশি শ্রীচরণ মন তো এত ভালো লাগে মন তো এত ভালো লাগে একবার কালী কালী বলে বসে কালী কালী বলে বসে মন তো এত ভালো লাগে মন তো এত ভালো লাগে আমি এবারে আমার যেটি বিষয় রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের কিছু ভক্তিগীতি পরিবেশন করার চেষ্টা করব। আমার আনত করে দাও হে তোমার চরণ ধুলার তারে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তারে সকল অহংকার এ আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তারে নিজের করে দে নিজের কে বলে করি অপমান নিজের করে দে
আপনরে শুধু ঘেরিয়া ঘুরে মোরে বলে বলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধরার আমারে না যেন কোটি প্রচার আমার আপন তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে আমারে না যেন কোটি আমার আপন তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন যাচ্ছি হে তোমার পরম শক্তি পরাণে তোমার পরম কান্তি যাচ্ছি হে তোমার চরণ শান্তি পরাণে তোমার পরম কান্তি আমারে করিও না আমারে করিও না হৃদয় পদতলে আমার মাথা নত করে নাও তোমার চরণ ধুলার তারে সকল অহংকারে ডুবা চোখের জলে আমার মাথা নত করে নাও চরণ ধুলার তারে না বসিলে আছে আসনে ভুবনেশ্বর প্রভু কে বসিলে আছে হৃদয়াসনে ভুবনেশ্বর
জাগাইলে অনুপম সুন্দর শোভা হৃদয়ে কে বসিলে আছে হৃদয়া সহসা ফুটিল ফুল যদি সহসা ফুটিল যদি শুকানো তরুতে পাষাণে বহে সুধা ধারা কে বসিলে হৃদয়া সনে ভুবনেশ্বর প্রভু জাগাইলে অনুপম সুন্দর শোভা হৃদয়ে কে বসিলে আজি হৃদয়া ভুবনেশ্বর আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে।
ছড়াবো গানে কিছু আগে করে দিশা নির্ধারিত সময়ের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি, তো আমি আর দুটো গান করে শেষ করব। আমাদের মাননীয় কুশল বাবু দুটো গানের অনুরোধ করেছেন, সেই দুটো দিয়ে শেষ করছি। আর আপনাদের সবাইকে আরেকবার কৃতজ্ঞতা জানাই। আর যারা আমার সাথে আজকে বাজাচ্ছেন তাদের সাথে একটু আপনাদের পরিচয় করে দিয়ে পাশ থেকে সরকার, খোল এবং তবলায় সিদ্ধার্থ ভট্টাচার্য, এই পাশে কিবোর্ডে দেবাশিস, বেহালায় সন্দীপন, আর গিটারে লালটু। ভালো সিংহ পদাবলীর একটি গানের অনুরোধ করেছেন। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজ সজনিয়া आओ गहन कुसुम कुंज माझे मृदुल मधुर बंशी बाजे, बिसरी दास लोक लाज सजनिया आओ गहन कुसुम कुंज माझे। विलह चारु नीलवास हृदय प्रणय कुसुम राश, विलह चारु नीलवास हृदय प्रणय कुसुम राश, हरिनाथ विमल हास, हरिनाथ विमल हास, पुण्य बन आओ गहन कुसुम कुंज माझे। भाले कुसुम सुरभ भारी, भाले विहग सुरभ सार, आले इंदु अमृत धार भाती, भाले कुसुम सुरभ भार, भाले विहग सुरभ सार, आले अमृत धार विमल रजत भाति, मंद मंद भृंग गुंज आयुत कुसुम कुंज कुंज, मंद मंद भृंग गुंज आयुत कुसुम कुंज कुंज, फुटल सजनी कुंज कुंज, फुटल सजनी कुंज कुंज,
কুঞ্জ মাঝে देखल सखी मोराय नयन प्रेम उथल जाय मधुर वदन अमृत सदन देखल सखी मोराय नयन प्रेम उथल जाय मधुर वदन अमृत सदन आओ सजनी वृंद हे राम सखी वृंद आओ सजनी वृंद हे राम सखी वृंद भाव सिंह बंदे जे कुसुम मृदुल मधुर वंशी बाज विसरी प्लास लोकराज सजनिया कुसुम চন্দ্র তপন ব্যাকুল
গ্রহতার কুচক্রতপন ব্যাকুল দ্রুত বেগে গদিচ্ছে পান গদিচ্ছে স্নান অক্ষয় কিরণে ধরণী পরম ঝালের ঝাড় মোহন মধুসভা ধরণী পরম ঝালের ঝাড় মোহন মধুসভা জীবন রজনী চিরনূতন ধারা মহে জীবন রজনী চিরনূতন ধারা করুণা তব বিশ্রাম জনমে মরণে মঙ্গলারো বিরাজো